আমি সময় আসিফের দিকে তাকিয়ে দেখলাম ওর চেহারা আনন্দের ছাপ ফুটে উঠেছে। তার মানে আসিফের এই বিয়েতে পুরোপুরি মত আছে। আমি আসিফের দিকে করুণ চোখে তাকিয়ে আসি। আর তখন দেখলাম আসিফ অন্তরের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। আমি কি করব বা কি বলবো কিছু বুঝতে পারছিলাম না। আমার খুব কষ্ট হচ্ছে। বুকের মধ্যে কেমন ধরপড় করার পাশাপাশি খুব আপন কাউকে হারানোর ভয় কাজ করছে। জানি না হঠাৎ আমার এমন হচ্ছে কেন। খুব কষ্ট হচ্ছে। কি করব কিছু বুঝতে পারছি না। আমি এখানে প্রথমবার এসেছি, তাই কাউকে কিছু বলতেও পারছি না। শুধু করুণ দৃষ্টিতে সবার দিকে এক এক করে তাকাচ্ছি। আমি সবার দিকে এক এক করে তাকিয়ে শেষে অন্তরের দিকে তাকিয়ে রইলাম, শুধু একটা কথা বলার জন্য। অন্তরের জন্য এই বিয়েতে অমত করে। বাস স্ট্যান্ডে টিকিট হাঁটতে সিরিয়াল ধরে বসে আছি, কিন্তু বাস পাচ্ছি না। আজ মনে হয় গ্রামে যাওয়ার সম্পূর্ণ চাপ এই বাসের উপরেই পড়েছে। কারণ আর মাত্র দুদিন পরেই যে পবিত্র ঈদ উল ফিতর, মানে ঈদ। জানি না বাস কখন পাবো। প্রায় 3 ঘন্টা বাসের জন্য বসে আছি, কিন্তু পাচ্ছি না। সারাদিন রোজা রেখে এভাবে যদি বাসের জন্য অপেক্ষা করতে হয়, তাহলে কারই বা ভালো লাগবে বলুন। শরীরটা অনেক ক্লান্ত। তার মধ্যে এখন প্রায় বিকেল 4টা বাজে, তা একটু বেশি খারাপ লাগছে। তারপর এভাবে বসে অপেক্ষা করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। তাই সন্ধ্যার আকাশের দিকে তাকিয়ে দেখলাম আকাশের চারপাশটা কেমন লাল বর্ণ ধারণ করছে, আর চারদিকে একটু একটু অন্ধকারও নেমে আসছে। এভাবে অপেক্ষার মধ্যে দিয়ে ইফতারের সময় হয়ে এলো। তাই আমি একজন মহিলাকে আমার ব্যাগটা দেখতে বলে দোকান থেকে পানি, কেক আর কলা খেয়ে ইফতার শেষ করলাম। ঠিক ওই মুহূর্তে দেখলাম বাস স্ট্যান্ডে একটা বাস এসেছে। তখন বাসটাকে দেখে মনের মধ্যে যে কতটা শান্তি অনুভব হয়েছে তা বলে বোঝাতে পারবো না। তাই বাসটাকে দেখা মাত্রই আমার চোখে ফুটে হাসি উঠল। তারপর সঙ্গে দৌড়ে বাসের কাছে গিয়ে ব্যাগটা নিয়ে বাসে উঠলাম। বাসে উঠে ডান দিকের ঠিক মাঝ বরাবর 2 সিটের একটাতে বসলাম। আমি সিটে বসতেই সেই মহিলাটি যাকে আমার ব্যাগটা দেখতে বলেছিলাম, সে এসে বললো সে নাকি আমার সাথেই বসবে, তাও জানালার পাশে। আমি তেমন কিছু বললাম না, শুধু বললাম ঠিক আছে আন্টি বসুন। কথাটা বলেই বসে আমি উঠে সিট থেকে বেরিয়ে জায়গা করে দিলাম তাকে ভেতরে, মানে জানলার পাশের সিটে বসার জন্য। তারপর সে বসতেই আমি চুপচাপ বসলাম। আর তখনই আম্মু কল দিল। আম্মুর সাথে কথা বলা শেষ হতেই সামনে এবং পেছনে তাকিয়ে দেখি একটাও সিট খালি নেই, সব সিটে লোকজন বসে পড়েছে। যাই হোক, এখনও তো বাস ছাড়বে। আমি ব্যাগ থেকে হেডফোনটা বের করে গান শুনতেছিলাম। আর তখনই বাস ছেড়ে দিল, কিন্তু হুট করে আমার কেমন জানি বাসটা থেমে গেল। তাই অনেকেই বাসের ড্রাইভারকে এটা ওটা গালমন্দ করছে। বুঝতেই তো পারছেন, এত অপেক্ষা করার পরেই বাসটা এসেছে। তা যদি এত দেরি করে তাহলে কার মাথায় বা ঠিক থাকে। আমি কিছুই বললাম না, চুপচাপ সামনে তাকিয়ে গান শুনতেছিলাম। আর তখনই হুট করে আমার চোখ গেল বাসের দরজার দিকে। তাই ভ্রুকুচকে তাকাতে দেখলাম একটা মেয়ে তাড়াহুড়ো করে বাস উঠলো। মেয়েটাকে দেখা মাত্রই বুকের মধ্যে কেমন যেন করে উঠলো। সঙ্গে সঙ্গে আমি বিস্ময় চোখে পুরোটা স্বাভাবিক করে মেয়েটার দিকে তাকিয়ে রইলাম। ভাইরে ভাই, বিশ্বাস করেন মেয়েটাকে দেখে আমি পুরাই অবাক হয়েছি। কারণ মেয়েটা দেখতে যেমন সুন্দরী, ঠিক তেমনই চেহারায় রয়েছে অসম্ভব পরিমাণে মায়া। আমার চোখ দুটো তো এক মুহূর্তের জন্য তার দিকে আটকে গিয়েছিল। আমি না চাইতেও চোখ সরাতে পারছিলাম না। কিন্তু হুট করে মনে পড়লো এভাবে তাকিয়ে থাকলে লোকজন খারাপ ভাবে, তাই চোখটা সরিয়ে নিলাম। মেয়েটা প্রায় অনেকটাই ঘেমে গিয়েছে, মনে হচ্ছে দৌড়ে বাসে উঠেছে। তাই মেয়েটা তার সাইড ব্যাগ থেকে একটা টিস্যু বের করে কপাল এবং নাকের ঘাম মুছতে লাগলো। বাসের একটাও সিট ফাঁকা নেই। আর এই বাসের নিয়ম হলো সবগুলো সিট পরিপূর্ণ হলেই আর কোনো লোক ওঠাবে না। কিন্তু এই মেয়েটাকে কেন ওঠালো এটাই মাথায় আসছে না। হয়তো মেয়েটা রিকোয়েস্ট করেছিল তাই। মেয়েটার সুন্দর এবং মায়াবী চেহারা দেখে কন্ট্রাক্টর না করতে পারেনি। কিন্তু এতটা পথ তো সে দাঁড়িয়ে যেতে পারবে না, অনেক কষ্টও হবে। আমি চুপচাপ বসে আশেপাশে তাকিয়ে দেখলাম আমার মতো আরও অনেকেই মেয়েটার দিকে তাকিয়ে আছে। কিন্তু আমার মুখে মাস্ক এবং চোখে চশমা, তাই মেয়েটাকে একটু ভালো করেই আর চোখে দেখতে পাচ্ছি। কেউ দেখলেও হয়তো বুঝতে পারবে না। এটা ভেবে কিছুক্ষণ পর পর মেয়েটার দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলাম। মেয়েটা চুপচাপ দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে এভাবে দাঁড়িয়ে থাকতে তার খুব কষ্ট হচ্ছে। কিন্তু কি করব, কিছু তো করতে পারবো না। যদি আমি মেয়েটাকে ডেকে আমার সিটে বসতে দিই তাহলে মেয়েটা হয়তো ভাবতে পারে আমি ওকে ইমপ্রেস করার চেষ্টা করছি। আমি আমার কথা বাদ দিলাম, বাসের কেউই তাকে একটুও হেল্প করছে না। অবশ্য কারণটা আমি বুঝতে পেরেছি, আর সেই কারণটা হলো বাসে যারা রয়েছে সবাই অনেক ক্লান্ত। সারাদিন রোজা রেখে বাসের জন্য অপেক্ষা করে অবশ্যই সেই বাসটা পেয়ে কেউই চাইবে না তার সিটটা ছেড়ে দিয়ে কষ্ট করে গ্রামে যাবে। কিন্তু আমার কেন জানি মেয়েটাকে দেখে অনেক মায়া হচ্ছে। আর মেয়েটাকে দেখার পর থেকেই মনের মধ্যে কেমন অজানা এক অনুভূতি কাজ করছে। তাকে যতই দেখছি ততই ভালো লাগছে। তার থেকে চোখে সরাতে পারছি না। মনটা চাচ্ছে এভাবেই তাকে সারাক্ষণ দেখতে থাকি। এভাবে প্রায় ঘন্টাখানেক কেটে গেল। বোঝা যাচ্ছে এভাবে দাঁড়িয়ে থাকতে তার খুব কষ্ট হচ্ছে। আর দেখেও মনে হচ্ছে এভাবে কখনো দাঁড়িয়ে বাসে চলাফেরা করেনি। মেয়েটার জন্য আমার খুব খারাপ লাগছে, কারণ আমার চোখের সামনে সেভাবে কষ্ট করছে আর আমি কিছু করতে পারছি না। আর মেয়েটাও কোনো কথা বলছে না, অসহায়ের মতো একটা মহিলার সিটের পাশে দাঁড়িয়ে সিট ধরে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে।
আমি একবার মনে মনে ভাবলাম মেয়েটাকে ডাক দেবো, কিন্তু আবার ভাবলাম না থাক, যদি অন্য কিছু ভাবে। কিন্তু মেয়েটা কারোর দিকেই তাকাচ্ছে না, চুপচাপ জানালা দিয়ে অসহায়ের মতো বাইরে তাকিয়ে আছে। আমার অনেক খারাপ লাগছে, তাই হুট করে কন্ট্রাক্টরের চোখে চোখ পড়তেই আমি তাকে হাত দিয়ে ইশারা দিয়ে আমার কাছে আসতে বললাম। যাক, এখন হয়তো কিছু একটা করতে পারবো। কন্ট্রাক্টর আমার কাছে এসে বলল, কন্ডাক্টরের কথা শুনে বাসের অনেকে আমার দিকে তাকিয়ে আছে, এমনকি ওই মেয়েটাও তাকিয়ে আছে। তখন আমি কন্ডাক্টরকে মাথা নিচু করার জন্য আস্তে করে ইশারা দিতেই সে আমার সামনে একটু ঝুঁকে মাথা নিচু করতে আমি বললাম, মামা, মেয়েটার হয়তো এভাবে দাঁড়িয়ে দিতে অনেক কষ্ট হচ্ছে। আমার কথা শুনে কন্ডাক্টর আস্তে আস্তে বলল, মামা, কিছুই করার নেই। আমি তাকে বলেছিলাম, কিন্তু সে তবুও বলেছে সে দাঁড়িয়ে যেতে পারবে। তাই আমি আর অমত করিনি। আচ্ছা মামা শোনো, আমি এই সিট থেকে উঠে একদম সামনে চলে যাচ্ছি, তুমি মেয়েটাকে ডেকে এই সিটে বসিয়ে দিও। কন্ডাক্টর আমার কথা শুনে আমার দিকে তাকিয়ে বলল, ঠিক আছে মামা, আপনি যান, আমি তাকে ডাকছি। কন্ডাক্টরের কথা শুনে আমি চুপচাপ উঠে সামনের মেয়েটার কাছে গিয়ে দাঁড়ালাম। আর তখন মেয়েটা আমাকে তার পাশে দাঁড়াতে দেখে আর চোখে আমার দিকে তাকালো, হয়তো মনে মনে কিছু একটা ভাবছে। আমি মেয়েটার পাশে গিয়ে দাঁড়াতেই কন্ডাক্টর মেয়েটাকে ডাক দিল, এই যে আপু, আপনি এদিকে আসেন। কন্ডাক্টরের কথা শুনে মেয়েটা একবার আমার দিকে তাকিয়ে আমার পাশ কাটিয়ে যেতে নেবে, ঠিক তখন বাসটা হালকা ঝাঁকুনি দিতেই মেয়েটা টাল সামলাতে না পেরে পড়ে যাচ্ছিল। তাই আউ বলে চেঁচিয়ে সঙ্গে সঙ্গে আমার হাতের ডান হাতটা শক্ত করে চেপে ধরলো, যে কারণে সে পড়তেও পড়েনি। কিন্তু মেয়েটা আমার হাতের ডানা চেপে ধরতেই মেয়েটার হাতের স্পর্শে আমার পুরো শরীরটাই কেমন শিউরে উঠলো, আর বুকের মধ্যেও কেমন এক অজানা অনুভূতির সৃষ্টি হতে লাগলো। মেয়েটার হাতের স্পর্শে আমার মনটা অস্থির অস্থির লাগছে। তাই আমি মেয়েটার দিকে তাকিয়ে রইলাম। মেয়েটা আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে বলল, সরি ভাইয়া, সরি, আমি টাল সামলাতে পারিনি। আমি মেয়েটার কথা শুনে যেন এক মুহূর্তের জন্য সব কিছু ভুলে গেলাম। ভাই রে ভাই, মেয়েটার কণ্ঠটাও মাশাআল্লাহ অনেক সুন্দর। মেয়েটা আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আমাকে ছেড়ে কন্ডাক্টরের কাছে গেল। আর তখন কন্ডাক্টর মেয়েটাকে সিটটাতে বসতে বলায় মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে। আমি এখনও মেয়েটার দিকে তাকিয়েছিলাম। যখন দেখলাম মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে, ঠিক তখনই চোখটা সরিয়ে নিলাম। আর তখন মেয়েটা সিটে বসলো। আমি চুপচাপ দাঁড়িয়ে মেয়েটার কথা ভাবতে লাগলাম, হঠাৎ কী এমন হলো আমার? মেয়েটার স্পর্শে আমার এমন অনুভূতি হলো কেন? আর আমার শরীর বা এভাবে শিউরে উঠলো কেন? মেয়েটা চুপচাপ বসে কিছুক্ষণ পরপরই হালকা উঁকি দিয়ে আমাকে দেখছে, আর আমি আরও চোখে মেয়েটার দেখে উঁকি মারছি। জানি না হুট করে আমার এমন অনুভূতি হচ্ছে কেন, মেয়েটাকে বারবার দেখতে ইচ্ছে করছে। আমি চুপচাপ দাঁড়িয়ে কিছুক্ষণ পরপরই লুকিয়ে লুকিয়ে মেয়েটাকে আর চোখে দেখছি। আর সেই মুহূর্তে আম্মু কল দিল। কল তো দেবেই, কারণ আমার এতক্ষণে হয়তো গ্রামে থাকার কথা ছিল, কিন্তু আমি এখন বাসে, তাও যেতে প্রায় আরও 3 ঘন্টা লাগবে। আমি আম্মুর সাথে কথা বলতে বলতেই এদিক সেদিক তাকানোর বাহানায় মেয়েটার দিকেও 2-3 বার ভালোভাবে তাকিয়েছি। মেয়েটার দিকে তাকালেই মনের মধ্যে কেমন এক অনুভূতি কাজ করে, আর এখনও বুঝতে পারছি না মেয়েটার স্পর্শের অনুভূতিটা ক্রমশই মনের মধ্যে বেড়েই চলেছে। তাই তো তাকে যতই দেখি ততই এক অনুভূতি কাজ করে। আমি আম্মুর সাথে কথা বলে মোবাইলটা পকেটে রেখে দিলাম, কারণ গরিব হলেও আইফোন চালাই। তাই যদি বের করে টিপি তাহলে হয়তো অনেকেই ভাববে আইফোন আছে বলে ভাব দেখাচ্ছি। রাস্তায় অনেক যানজট, তাই বাস যেন কিছু দূর গিয়ে থেমে থেমে যাচ্ছে, এগোতেই চাচ্ছে না। কি করব কিছু বুঝতে পারছি না, কারণ এভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে আর ভালো লাগছে না, খুব কষ্ট হচ্ছে। আমি প্রায় আধা ঘন্টা দাঁড়িয়ে আছি, কিন্তু মেয়েটা প্রায় 1 ঘন্টা দাঁড়িয়েছিল। তাই মেয়েটার যে কতটা কষ্ট হয়েছে তা পুরোপুরি বুঝতে পারছি। মেয়েটাকে দেখে খুবই ভদ্র পরিবারের মনে হচ্ছে, খুব চুপচাপভাবেই বসে আছে। মনে হচ্ছে মনটা খারাপ, কারণ মায়া ভরা চেহারাটা কেমন অসহায়ের মতো করে রেখেছে, যে কারণে আরও বেশি মায়া লাগছে। তারপর এক পর্যায়ে শহরের পথ পাড়ি দিয়ে আমাদের বাসটা গ্রামের হাইওয়ে রাস্তায় উঠেছে। তাই রাস্তা অনেকটাই ফাঁকা, যে কারণে বাসটা খুব দ্রুত গতিতে চলছে। এখন রাত প্রায় 10টার কাছাকাছি, এখন আর অতটা গরম নেই। তার উপরে গ্রামের প্রাকৃতিক ঠান্ডা হাওয়া শরীরটাকে যেন শীতল করে দিচ্ছে। তাই যারা যারা বাসের জানালার পাশে বসেছে তারা সবাই জানালা বন্ধ করে দিয়েছে। কিন্তু আমি যেই সিটে বসেছিলাম সেই জানালার পাশে বসা আন্টিটা হয়তো জানালাটা একটু খুলে রেখেছে, যে কারণে বাইরে থেকে বাতাসে মেয়েটার চুলগুলো বরাবরই এলোমেলো হয়ে মুখের সামনে চলে আসছিল। তাই মেয়েটা বারবার সেগুলো মুখের সামনে থেকে সরিয়ে কানের সাইড দিয়ে রেখে দিচ্ছিল। মেয়েটার এমন এলোমেলো চুলগুলো দেখে মনের মধ্যে কেমন ভালো লাগা কাজ করতে লাগলো। আর যখন সে চুলগুলো সরাচ্ছে তখন আমার ঠোঁটে হাসির রেখা ফুটে উঠছে। যাই হোক, ভাববার বিষয় মেয়েটা কোথায় যাবে। আর রাতও হয়েছে অনেক, হয়তো আমি আর আধ ঘন্টা পরেই আমাদের গ্রামে নেমে পড়বো। আর এই বাসটা আমাদের গ্রাম ছেড়ে আরও অনেক দূরে যাবে। জানি না মেয়েটা কোথায় নামবে, কিন্তু হ্যাঁ, আমি তো ঘন্টাখানেক পরে নেমে যাব। তাহলে কি মেয়েটার সাথে এটাই আমার শেষ দেখা? ভাবতে ভাবতেই মনটা খারাপ হয়ে যাচ্ছে। তারপর এক পর্যায়ে আমি আমাদের গ্রামে চলে আসলাম। একটু পরেই নেমে পড়বো, কিন্তু মেয়েটার জন্য মনটা খারাপ হয়ে লাগছে। মেয়েটাকে সত্যি অনেক ভালো লেগেছিল, আর তার স্পর্শ যেন অন্যরকম এক অনুভূতি অনুভব করেছিল, যা ছিল খুবই আলাদা এক অনুভূতি, যেটাকে ভালোবাসার আবির্ভাব বলে।
হয়তো সে আমার মনের কিছুটা জায়গা দখল করে নিয়েছে, যে কারণে এখন মনটা চাচ্ছে না তাকে ছেড়ে যেতে। আমার মনটা এই মুহূর্তে একটা কথাই বারবার বলছে, তুমি তো তাকে সাহায্য করেছিস, তাই একটা ধন্যবাদ তো তোর প্রাপ্যই ছিল, কিন্তু কীভাবে? সে কি তোকে ধন্যবাদ দেবে? এসব কথা ভাবতে ভাবতেই হুট করে মনে পড়লো মেয়েটা যে সিটে বসে আছে তার উপরের বক্সেই তো আমার ছোটো ব্যাগটা রাখা। তার মানে এখনও একটা সুযোগ রয়েছে মেয়েটার কাছে যাওয়ার। আর যদি একবার কাছে যেতে পারি তাহলে সাহায্য করার সুবাদে একটু কথাও বলে নেওয়া যাবে। বেশি সময় নেই, তাই আমি মেয়েটার দিকে তাকিয়ে বড় একটা নিঃশ্বাস নিয়ে মনে কিছুটা সাহস জুগিয়ে আস্তে আস্তে মেয়েটার কাছে গেলাম। আমি মেয়েটার কাছে যেতেই মেয়েটা আমার দিকে তাকালো। মেয়েটা আমার দিকে তাকাতেই আমার বুকটা ধুক ধুক করতে লাগলো। জানি না কেন, একটু একটু ভয়ও লাগছে। মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে, তাই আমি মেয়েটার দিকে একবার তাকিয়ে মুচকে হেসে আমার ব্যাগটা ওপরের বক্স থেকে নামালাম। কিন্তু কিছু বলার সাহস পাচ্ছি না, বুক ধড়ফড় করছে। জানি না মেয়েটা কেন এক দৃষ্টিতে এখনও আমার দিকে তাকিয়ে আছে। আমি মেয়েটার দিকে একবার তাকাতেই তার চোখে চোখ পড়ে গেল। তার চোখে আমার চোখ পড়তেই আমার অনুভূতিটা যেন ক্রমশই বেড়ে গেল এবং বুকটা ধড়ফড় করতে লাগলো। এই অবস্থায় মেয়েটাকে কিছু বলার সাহস পেলাম না, তাই ব্যাগটা দুকাতে ঝুলিয়ে মন খারাপ করে চলে আসবো। ঠিক তখনই মেয়েটা পেছন থেকে বলল, এই যে শুনছেন? আমি মেয়েটার ডাক শুনেই সঙ্গে সঙ্গে পেছন তাকিয়ে বললাম, জি আমাকে বলছেন?" মেয়েটা আমার কথা শুনে মুচকি হেসে বলল, হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সিটে বসতে দেওয়ার জন্য। আমি মেয়েটার কথা শুনে মনে একটু জোর পেলাম, তাই সঙ্গে সঙ্গে বললাম, না না ধন্যবাদ দেওয়ার কিছু নেই, মানুষ তো মানুষের জন্য। আর আমরা ছেলেরা না হয় একটু কষ্ট হলেও বাসে দাঁড়িয়ে যেতে পারি, কিন্তু আপনারা মেয়ে, তাই আপনাদের আমাদের থেকেও অনেক বেশি কষ্ট হয়, তাই আপনাকে বসতে দিয়েছি। মেয়েটা আমার কথা শুনে আমার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ ভাইয়া, আমি বুঝতে পেরেছিলাম আপনার কষ্ট হচ্ছে, কিন্তু কি করব বলুন? আমি তো জীবনে এই প্রথমবার বাসে উঠেছি, তাও আবার সিট পাইনি। তার মানে আপনি জীবনে এই প্রথমবার বাসে চড়েছেন? জি ভাইয়া, কারণ আমার গাড়িটা হুট করেই নষ্ট হয়ে গিয়েছে। বাবা মা সবাই গ্রামের বাড়িতে 2 দিনের আগেই চলে গিয়েছে, কিন্তু আমি চেয়েছিলাম একাই যাব। কিন্তু দেখুন আমার কি ভাগ্য, এই সময়েই গাড়িটা হুট করে নষ্ট হয়ে গেল। হ্যাঁ তা তো বুঝতেই পারছি। আমার কথাটা শেষ হতেই কন্ডাক্টর মামা আমাকে ডাক দিল, কারণ এসে পড়ছি আমাদের গ্রামে। কি করব কিছুই বুঝতে পারছি না। এদিকে মনটাও চাচ্ছে না মেয়েটাকে ছেড়ে যেতে, আবার ওইদিকে কন্ডাক্টর মামাও ডাকছে। আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না, তাই সঙ্গে সঙ্গে মেয়েটাকে বললাম, তো চলে যাচ্ছি, ভালো থাকবেন। আর এখন তো অনেক রাত, সাবধানে যাবেন। মেয়েটা আমার কথা শুনে সঙ্গে সঙ্গে বলল, সমস্যা নেই, আমি যেখানে নামবো সেখানে বাবা এবং চাচু আগে থেকেই বসে আছে। ও আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। কথাটা বলে ওখান থেকে এসে বাস থেকে নামার আগেই মেয়েটার দিকে একবার তাকিয়ে দেখলাম মেয়েটাও আমার দিকে তাকিয়ে আছে। আমি কোনো উপায় না পেয়ে বাস থেকে নেমে পড়লাম, কারণ আমার জন্য এই বাসটা থেমে আছে। আমি নামতে বাসটা চলে যেতে লাগলো, আর আমি এক দৃষ্টিতে বাসটার দিকে তাকিয়ে বাস থেকে চলে যেতে দেখছি। জানি না কখনো আর মেয়েটার সঙ্গে দেখা হবে কি না, হয়তো আর কখনোই হবে না, কারণ এত বড় দুনিয়ায় কীভাবে বা তার সাথে দ্বিতীয়বার দেখা হবে। কিন্তু আমার অনুভূতিগুলো বারবার কড়া নেড়ে একটা কথাই ভাবাচ্ছে, হ্যাঁ মেয়েটার সঙ্গে আমার আবারও দেখা হবে। জানি না কোথায়, কিন্তু মন বলছে আবার দেখা হবে। রাস্তার একপাশে একটা গাছের নিচে দাঁড়িয়ে আছি, রাত অনেক হয়েছে, তাই চারপাশটা পুরোপুরি নীরব। কিছুক্ষণ পরে পরে একটা দুইটা করে বাস বা ট্রাক শো করে সামনে দিয়ে চলে যাচ্ছে, আর আমি নীরবে দাঁড়িয়ে আছি। আমি শুধু মেয়েটার কথাই ভাবছি। সত্যি মেয়েটার চেহারায় অনেক মায়া জড়িয়ে আছে, যে কারণে বারবার তার চেহারার কল্পনাটাই ভেসে উঠছে, আর তার স্পর্শে যেন এখনও অদ্ভুত সেই অনুভূতিটা করা আসছে। আমি মেয়েটার কথা ভাবছি আর এদিক সেদিক তাকাচ্ছি, কারণ আমার ছোটোবেলার বন্ধু আসিফের আসার কথা। আর এমনিতেও এখান থেকে আমাদের বাড়িটা অনেকটাই দূর, তাই আমাদের গ্রামে অটোতে যেতে হয়, তারপর গ্রামের মেঠোপথ ধরে হেঁটে যেতে হয় আমাদের বাড়িতে। গ্রামের মেঠোপথে হাঁটতে ভালোই লাগে, আরও যদি থাকে দুই ধারে ধানের ক্ষেত, তাহলে তো কোনো কথাই নেই, মনটা পুরোপুরি ফুরফুরে হয়ে যায়। অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছি, কিন্তু আসিফও আসছে না, আবার অটোও পাচ্ছি না, তাই আর দাঁড়িয়ে না থেকে হাঁটতে শুরু করলাম। যদি সামনে কোনো অটো পাই, আর না পেলেও সমস্যা নেই, আশেপাশে আসলে দুই বন্ধু গ্রামের মেঠোপথ দিয়ে হেঁটে জ্যোৎস্না রাতের আলোয় গল্প করতে করতে বাড়িতে যাব, এতে ভালোই ফিল পাওয়া যাবে। তার উপরে আবার রয়েছে গ্রামের প্রাকৃতিক ধুলামুক্ত বাতাস, যে বাতাসে মিশে আছে কাঁচা ধান এবং খড়কুটোর ঘ্রাণ, সব মিলিয়ে অসাধারণ। আমি জ্যোৎস্না রাতের আলোয় হেঁটে হেঁটেই বাড়িতে যাচ্ছি, আসিফেরও দেখা নেই, আবার অটোও পাচ্ছি না, তাই একা একাই হেঁটে চললাম। তারপর এক পর্যায়ে গ্রামের মেঠোপথ ধরে হেঁটেই বাড়িতে গেলাম। বাড়ির উঠানে গিয়ে দাঁড়াতেই দেখি আম্মু ঘর দরজা খুলে মেঝেতে বসে দরজায় সাথে হেলান দিয়ে আমার আসার অপেক্ষা করছে। মায়েরা হয়তো এমনই হয়। আমি আম্মুকে দেখে আম্মু বলে ডাক দিতেই আম্মু আমার কণ্ঠ পেয়েই আমার দিকে তাকিয়ে দেখলো আমি দাঁড়িয়ে আছি,
আমার সঙ্গে সঙ্গে বসা থেকে উঠে আমার দিকে আসতে আসতে বলল। বাবা নীরব, তুই আইসস? তখন আমিও আম্মুর কাছে গিয়ে বললাম, হ্যাঁ আম্মু, রাস্তায় অনেক যানজট ছিল, তাই দেরি হয়ে গেছে। আর আসার সময় অটোও ছিল না, যে কারণে হেঁটেই আসতে হয়েছে। আম্মু আমার কথা শুনে আমার গুদ্দু গাল ধরে বলল। এত শুকিয়ে গেছিস কেন? ঠিকমতো খাওয়া দাওয়া করিস না? আমি আম্মুর কথা শুনে মুচকি হেসে বললাম, আমি ঠিক খাওয়া দাওয়া করি, কিন্তু ঢাকায় তো আর তোমার হাতের মজার মজার রান্না নেই, তাই হয়তো এমন চিকন হয়ে গেছি। আম্মু আমার কথা শুনে বলল। হ্যাঁ, তা তো ঠিকই। ঢাকায় সবাই লাভ খোঁজে, তাই খাবারটাও ঠিকঠাক দেয় না। এখন আয়, রাত দিতাছি। আমি আম্মুর কথা শুনে আমার ব্যাগটা আম্মুর হাতে দিয়ে বললাম, হ্যাঁ আম্মু, অনেক ক্ষুধা লাগছে, তুমি ভাত বাড়ো, আমি হাত মুখ ধুয়ে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আয়। কথাটা বলে আমার ব্যাগটা নিয়ে ঘরে গেল। আমি হাত মুখ ধুয়ে ঘরে এসে মোবাইলটা বের করে দেখি মোবাইলটা বন্ধ হয়ে গেছে। কখন বন্ধ হয়েছে খেয়াল করিনি। হয়তো আসিফ আমার জন্য অপেক্ষা করছিল এবং কলও দিয়েছে, কিন্তু মোবাইলটা বন্ধ পেয়ে চলে গেছে। আমি খাবার টেবিলের সামনে গিয়ে দেখি আম্মু টেবিলে খাবার দিয়েছে, তাও আবার অনেক কিছু। হয়তো আমি আসবো বলেই রান্না করছিল, কিন্তু সেই খাবার এখন এত রাতে খেতে হচ্ছে। আমি খাবার টেবিলের সামনে আসতেই আম্মু আমাকে গামছা দিল। আমি গামছা দিয়ে হাত এবং মুখ মুছে টেবিলে বসতে বসতে বললাম, লামিয়া কি ঘুমিয়েছে? হ্যাঁ, তোর জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ঘুমাক, এখন ভাত দাও, অনেক ক্ষুধা লাগছে। তারপর আম্মু প্লেটে ভাত দিতেই আমি এবং আম্মু দুজনেই খাওয়া দাওয়া করলাম। আম্মু রাতে না খেয়ে আমার জন্যই অপেক্ষা করছিল, তাই এখন আম্মু এবং আমি দুজনেই খেয়ে নিলাম। সকালে ছোটো বোন লামিয়ার ডাকে ঘুম ভাঙলো। আমি ঘুম থেকে উঠতেই ও আমাকে বলল। লামিয়ার কথা শুনে ওর মাথায় হাত বুলিয়ে মুচকে হেসে বললাম, অনেক কিছু এনেছি। আমার কথা শুনে ও অনেকটা অবাক হয়ে হাসতে হাসতে বলল, দাঁড়া, হাত মুখ ধুয়ে আসি, তারপর দেখাচ্ছি। কথাটা বলেই বিছানা থেকে নামলাম। লামিয়া তো মহা খুশি, তাই আমি বাইরে গিয়ে দাঁত ব্রাশ করছি, আর ও ঘরের দরজার সামনে দাঁড়িয়েছে। আম্মু সকাল সকালেই উঠান ঝাড়ু দিয়ে মুরগিগুলোকে ছেড়ে দিয়েছে, শুধু দুইটা মোরগ বাদে। মোরগ দুটোকে পোলোতে আটকে রেখেছে। আমি দাঁত ব্রাশ করতে করতে আম্মুকে বললাম, আম্মু, এই দুটোকে আটকে রেখেছো কেন? আম্মু আমার কথা শুনে বলল। এতদিন পর বাড়িতে আইসস, ঢাকা কি খাস না খাস, তাই ভাবলাম যতদিন থাকবে একটু ভালো মন্দ রান্না করি। তারপর হাত মুখ ধুয়ে ঘরে এসে ব্যাগটা খুলে ছোটো বোন এবং আম্মুর জন্য আনা ঈদের কাপড় চোপড়গুলো বের করলাম। আম্মুর জন্য সুন্দর দেখে দূরে শাড়ি এনেছি, আর ছোটো বোনের জন্য কাজ করা সুন্দর একটা 3 পিস এবং একটা ঘাগরা। ছোটো বোনের ড্রেসগুলো আসলেই সুন্দর ছিল, তাই তো ও এগুলো দেখে খুশিতে পুরো আত্মহারা হয়ে গিয়েছে। আজ চাঁদ রাত, আগামীকাল ঈদ। পরিবার এবং বোনদের সঙ্গে ঈদের দিনগুলো কাটাতে ভালোই লাগে, যে কারণে অনেকেই শহর থেকে ছুটে চলে আসে গ্রামের বাড়িতে পরিবারের সঙ্গে ঈদের আনন্দময় দিনটা উপভোগ করতে। সকালে নাস্তা করে মোবাইলটা চার্জ থেকে খুলে আসিফকে কল দিলাম। আসিফ হয়তো ঘুমাচ্ছে, তাই কল ধরছে না। আমি দুইবার কল দিতেই কলটা ধরে ঘুম জড়িত কণ্ঠে বলল। কি রে বন্ধু, কই তুই? আমি আসিফের ঘুম জড়িত কণ্ঠ শুনে বললাম, এভাবে ঘুমিয়ে থাকলে কি দেখতে পাবি? আমি বাড়িতেই আছি, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বাগানের সেই কৃষ্ণচূড়া গাছের কাছে আয়, আমি সেখানেই আজ যাচ্ছি। আসিফ আমার কথা শুনে শোয়া থেকে সঙ্গে সঙ্গে উঠে বলল, হ্যাঁ হ্যাঁ তুই যা, আমি আসছি এখনই। তারপর কলটা কেটে দিয়ে সেই কৃষ্ণচূড়া গাছের নিচে গেলাম। কৃষ্ণচূড়া গাছটা আজকে নয়, সেই ছোটোবেলা থেকেই দেখে আসছি, আর কতই না স্মৃতি জড়িয়ে আছে এই গাছটা নিয়ে। চারিদিকে ধান ক্ষেত, তারই মাঝে 5 কাঠা জায়গার মধ্যে এই কৃষ্ণচূড়া গাছটা। শুধু যে কৃষ্ণচূড়া গাছই আছে তা কিন্তু নয়, আম এবং কাঁঠাল গাছও আছে, কিন্তু কৃষ্ণচূড়া গাছটা সবচেয়ে বড়। আমি গাছটার নিচে হেলান দিয়ে দাঁড়িয়ে চারপাশটা মুগ্ধ হয়ে দেখছি, কারণ সত্যি আমাদের গ্রামটা অনেক সুন্দর। তারপর আসিফ আসার পর দুই বন্ধু অনেক হাসি ঠাট্টা করলাম এবং ধান ক্ষেতের আইল দিয়ে হেঁটে ঘুরে ঘুরে ধান ক্ষেত দেখতে লাগলাম। এ যেন অন্যরকম এক অনুভূতি, যে অনুভূতির মাঝেই হঠাৎ সেই মেয়েটার কথা মনে পড়ে গেল এবং তার মায়া ভরা মুখটাও কল্পনায় ভেসে উঠল। মনটা পুরোপুরি ফুরফুরে হয়ে গিয়েছে, আর সেই ফুরফুরে মনে সে অদ্ভুত অনুভূতিটা বেশ কড়া নেড়ে যাচ্ছে। আসিফ আমার সঙ্গে কথা বলতে বলতে সামনে এগিয়ে যাচ্ছে, কিন্তু আমি সেই মেয়েটার মায়া ভরা মুখটা কল্পনায় দেখতে পাচ্ছি, তাই সেখানে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে মিটে মিটে হাসছি। আসিফ আমার কথার শব্দ না পেয়ে পেছনে তাকিয়ে দেখলো আমি এভাবে একা একা আকাশের দিকে তাকিয়ে মিটে মিটে হাসছি। আর তখন আসিফ আমাকে ডাক দিতেই আমার কল্পনা ছেদ পড়লো। আমি সাথে সাথে বললাম, হ্যাঁ হ্যাঁ আসিফ, সত্যি চারপাশের দৃশ্যটা মনোমুগ্ধকর। আসিফ আমার কথা শুনে আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল। হ্যাঁ, তা তো অবশ্যই, কিন্তু তোকে দেখে তো মনে হচ্ছে না তুই এগুলো ভাবছিলি। আমি আসিফের কথা শুনে একটু কাছামাছি করে বললাম, আরে কি কি যাতা বলছিস, চল। কিন্তু আসিফ তো ছেড়ে দেওয়ার পাত্র নয়, তাই ও আমাকে বারবার বলল। আমি এখান থেকে এক চুলও নড়ব না, আগে বল কার কথা ভাবছিলি।
আমি আসিফের কথা শুনে বললাম, আরে না, কই কারোর সাথে তো কথাই ভাবছিলাম না। আসিফ আমার কথা শুনে বলল, শোন, তোকে আমি সেই ছোটবেলা থেকেই চিনি, তাই তোর মনে কখন কি চলে তোর মুখ দেখেই বুঝতে পারি। এখন এত কিছু বাদ দিয়ে সোজাসুজি বল মেয়েটা কে। আমি আসিফের কথা শুনে মুচকি হেসে বললাম, আচ্ছা বলছি চল। তারপর আসিফকে হাঁটতে হাঁটতে সব কিছু খুলে বলতেই আসিফ হাসতে হাসতে বলল, তাহলে এই কথা বন্ধু, আমার সেই অচেনা মেয়েটার প্রেমে পড়ে গিয়েছে। আমি কোনো কথাই বললাম না। মিনিটে হাসতে হাসতে ধান গাছের একটা পাতা ছিঁড়ে আঙুলে প্যাঁচাতে প্যাঁচাতে হেঁটে বললাম। তখন আসিফও আবারও বলল, কিন্তু বন্ধু, এখন কি করা যায়? মেয়েটার তো কোনো পরিচয় বা সে কোথায় থাকে কিছুই জানতে পারিসনি। আমি আসিফের কথা শুনে বললাম, হ্যাঁ তা ঠিক, কিন্তু তার কথা মনে পড়লেই অদ্ভুত এক অনুভূতি কাজ করে, যে অনুভূতিটা নিজ থেকেই বলে দেয় তার সঙ্গে ফের দেখা হবে। হ্যাঁ, তোর অনুভূতি যেহেতু বলছে তাহলে অবশ্যই দেখা হবে, কারণ এটাই তো প্রেমের টান। আমি আসিফের কথায় মিনিটে হেসে বললাম, হ্যাঁ হয়তো সেটাই। আচ্ছা বন্ধু শোন, আগামীকাল তো ঈদ। হ্যাঁ তো। তো আমি ভাবছি আগামীকাল সকালে তোকে নিয়ে মামার বাড়ি থেকে ঘুরে আসব। প্রায় অনেক বছর হলো যায় না। হ্যাঁ তা তো ঠিক, কিন্তু তোর মা শুনলে তো যেতে নিষেধ করবে। হ্যাঁ, তা তো করবেই। এত বছর হয়ে গেল মামাকে দেখিনি। জানিস, গতকাল মামা আমাকে কল দিয়েছিল। আমি আসিফের কথা শুনে অনেকটা অবাক হয়ে বললাম, বলিস কি, সে তোর নাম্বার কোথা থেকে পেলো? আমি জানি না কোথা থেকে পেলো, কিন্তু গতকাল কল দিয়ে মামা প্রায় কান্নাই করে দিছে, কারণ একমাত্র ভাগিনা বলে কথা। আর এটা তো দেখেছিস, ছোটবেলায় মামা আমাকে অনেক আদর করত। হ্যাঁ তা তো দেখেছি। মামা আমাকে যেতে বলেছে, তার নাকি শরীরটা ভালো না, কখন কি হয়ে যায় বলা যায় না, তাই আমাকে নাকি তার খুব দেখতে ইচ্ছে করছে। তাহলে তো যাওয়া দরকার, কিন্তু তোর মা যাতে না জানে। হ্যাঁ, মাকে কিছুই জানাবো না। সকালে যাব, সন্ধ্যার আগেই ফিরে আসব। আচ্ছা ঠিক আছে, তাহলে কাল সকালে আমরা যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা তোর মামা বাড়িটা যেন কোথায় ভুলে গিয়েছি। বেশি দূরে না, আমাদের টাউনেই বাড়ি। আর শুনেছি মামা বাড়িতে নাকি ছোট মামাও এসেছে। আসিফের মুখে ওর মামা বাড়ির কথা শুনে বুকের মধ্যে কেমন যেন সেই অনুভূতিটা কাজ করছে। মনে হচ্ছে সেখানে কেউ তো একজন নিশ্চয়ই আছে। আমি আসিফের কথা শুনে মনে মনে বললাম, যাক তাহলে তো ভালোই হলো, সবার সঙ্গে দেখা করতে পারবি। হ্যাঁ, তা ঠিক বলেছিস। অনেক বছর পর সবার সঙ্গে দেখা করব, হয়তো ভালোই হবে। কতদিন মামাদের দেখিনি। আসিফকে আজ একটু বেশি খুশি খুশি লাগছে। আর খুশি হবে না কেন, এত বছর পর মামা বাড়িতে যাবে, খুশি তো লাগবেই। আমি আর আসিফ আমাদের পুরো গ্রামটা ঘুরে দুপুরে বাসায় চলে আসলাম। আমাদের বাড়ির পেছনেই আমাদের মোটামুটি বড় একটা পুকুর রয়েছে, যেখানে গ্রামের অনেক মানুষই গোসল করে। আমি ছোটোবেলায় পুকুরেই গোসল করতাম, কিন্তু বড় হওয়ার পর থেকেই আস্তে আস্তে সেই অভ্যাসটা পাল্টে ফেলেছি, তাই এখন পুকুরে গোসল করি না। যাই হোক, গোসল করে রেডি হয়ে খেতে বসলাম। আম্মু খাবার টেবিলে খাবার দিয়ে বসেছিল, সাথে ছোটোগুলো। তারপর আমরা দুপুরে খাবার খাওয়ার পর আম্মু খাবার প্লেট সরাতে সরাতে বলল, নীরব, কালকেই তো ঈদ। আমি তখন ফেসবুকের মেসেঞ্জারে কিছু ফ্রেন্ডের সাথে চ্যাটিং করছিলাম, তাই আম্মুর কথা শুনে চ্যাটিং করা অবস্থা বললাম, হ্যাঁ আগামীকাল ঈদ, কেন কিছু হয়েছে? না, কি হইব? কথাটা বলেই থেমে গেল, পুরো কথাটা বললো না। আমি আমার অপূর্ণ কথা শুনে আমার দিকে তাকিয়ে বললাম, কি ভাবছিলে? ভাবছিলাম তেমন কিছুই না। কথাটা বলে একটু ভেবেই বললাম, তুই কাজ কর, আমার সব কিছু ধুতে হবে। আমি আমার কথা শুনে তাকিয়ে আছি, কি বললো কিছু বুঝলাম না। আর কি বা বলতে চাইছিল? আমার কি টাকার দরকার? না না, টাকার দরকার হবে কেন, হয়তো অন্য কিছু জিজ্ঞেস করতে হবে। আম্মু কথাটা বলে প্লেটগুলো নিয়ে নিচে চলে যাবে। সেই মুহূর্তে বললাম, আম্মু তুমি হয়তো কিছু বলতে চেয়েছিলে। আম্মু আমার কথা শুনে ঘুরে এসে হাতের প্লেটগুলো টেবিলে রেখে বলল, না মানে তোর বয়স তো আর কম হইল না। আম্মুর কথা শুনে আমার দিকে অবাক দৃষ্টিতে তাকালাম। আর তখন আম্মু আবারও বলল, তাই ভাবছিলাম তোর জন্য মেয়ে দেখি। আমি আম্মুর কথা শুনে সঙ্গে বললাম, এই কথা বলার জন্য এমন করছিলে? আম্মু মাথা নাড়িয়ে বলল, হুম। আমি আম্মুর কথা শুনে এক চিলতে হেসে বললাম, তো দেখো তোমার ইচ্ছে। আম্মু আমার কথা শুনে আস্তে আস্তে বলল, আচ্ছা, তোর কি কোনো কথাটা আর বলতে না দিয়ে সঙ্গে সঙ্গে বলে দিল? আর না না আম্মু, আমার তেমন কেউই নেই। কথাটা বলেই সেই মেয়েটার কথা ভাবলাম। আর তখনই আম্মু আমার কথা শুনে সঙ্গে অনেকটা খুশি হয়ে বলল, তাইলে তো হইছেই। আমি আমার কথা শুনে বললাম, হয়েছে মানে? আরে, তোর লেগা একটা ভদ্র লক্ষ্মী মেয়ে আগে থেকেই পছন্দ করে রাখছি, আর দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দরী। আম্মুর কথাটা শোনা মাত্রই আমার চেহারা দেখে হাসির ছাপটা উঠে গেল। আমি মাথাটা নিচু করে বললাম, আম্মু। আমার মুখটা এমন দেখে বলল, কিরে, হঠাৎ তোর মুখটা কালো হয়ে গেল কেন? কই কিছু না, এমনি।
আচ্ছা, তাহলে তো ঠিকই আছে। আর শোন, মেয়েটা কিন্তু প্রতিদিন বিকেলে আমাগো বাড়িতে আসে। আমার অনেক যত্ন নেয়, মাথায় তেল দিয়া দেয়। আমি আম্মুর কথা শুনে কিছু বললাম না, মনে মনে ওই মেয়েটার কথা ভাবতে লাগলাম। কে ছিল ওই মেয়েটা, আর কোথায় বা থাকে? যদি জানতে পারতাম তাহলে আম্মুকে হয়তো তার কথাটা বলতে পারতাম। আম্মুর সাথে এভাবেই কিছুক্ষণ কথা বলে অন্য ঘরে গিয়ে শুয়ে পড়লাম। শরীরটা অনেক ক্লান্ত লাগছিল, তাই খুব ঘুম পাচ্ছে। ঘুমানোর আগে আসিফকে কল দিয়ে বললাম বিকেলে আমাদের বাড়িতে আসতে, করতে যাব। তারপর বিকেলে ওই মেয়েটা আমাদের বাড়িতে এসে আম্মুর মাথায় তেল দিয়ে দিচ্ছিল, আর ছোটো বোন পাশে বসে আছে। শুনেছি মেয়েটা নাকি প্রতিদিন আসে এবং আম্মুর মাথায় তেল দিয়ে দেয় এবং অনেক গল্প করে। আর সবচেয়ে বড় কথা হলো মেয়েটার মা নেই, তাই আমার আম্মুকেই হয়তো মায়ের মতো যত্ন করে। আমি অন্য ঘরে ঘুমিয়েছিলাম, ঘরের জানলা খোলাই ছিল, তাই বাইরে থেকে আমাকে দেখা যাচ্ছে। আম্মু, ছোটো বোন এবং ওই মেয়েটা কথা বলছে আর হাসাহাসি করছে, সাথে আম্মুর মাথায় তেলও দিয়ে দিচ্ছে। আর ঠিক সেই মুহূর্তে আসিফ আমাদের বাসায় এসেই আমার নাম ধরে ডাকতে লাগলো। নীরব, এই নীরব। আসিফ আমাকে ডাকতেই আমার ঘুমটা ভেঙে গেল। আমি সব অবস্থায় ঘুমের চোখে মাথাটা উঠিয়ে হালকা জানালা দিয়ে তাকে দেখলাম মেয়েটা আমার মাথায় তেল দিয়ে দিচ্ছে, আর ছোটো বোন পাশে বসে হাসছে, হয়তো গল্প করছে। আমার কথা একটুও ভুল নেই, মেয়েটাকে দেখলেই বোঝা যায় মেয়েটা আসলে অনেক ভদ্র এবং লক্ষ্মী আর সুন্দরীও আছে। আমি মেয়েটার দিকে তাকিয়েছি, আর তখন আসিফ আবারও আমাকে ডাক দিল। তাই আমি আসিফের দিকে তাকাতে দেখি আসিফ আমাদের উঠানে এসেই থমকে দাঁড়িয়ে আমতা আমতা করতে লাগলো। ওকে দেখেই বোঝা যাচ্ছে ও লজ্জা পাচ্ছে, কিন্তু কেন? আমি সঙ্গে সঙ্গে মেয়েটার দিকে তাকিয়ে দেখি মেয়েটাও আসিফের দিকে তাকিয়ে আছে, এবং তার চেহারার মধ্যেও কেমন একটা লজ্জা লজ্জা ভাব। মারাটা খুব সহজ হলেও বুঝতে পারাটা কঠিন। আমি শোয়া থেকে উঠে বসে একবার মেয়েটার দিকে আরেকবার আসিফের দিকে তাকাচ্ছি। আসিফকে দেখে মনে হচ্ছে ও হয়তো ভুলবশত অন্য কারো বাসায় ঢুকে পড়ছে, তাই এমনভাবে লজ্জায় আমতা আমতা করছে। আর মেয়েটাও কেমন লজ্জা লজ্জা ভাব নিয়ে আমার মাথায় তেল দিচ্ছে আর চোখে আসিফের দিকে তাকাচ্ছে। আমি কিছু বুঝতে পারছি না ঘটনা কি। আসিফ তো আমাকে এই মেয়েটার কথা কখনোই বলেনি। যদি এই মেয়েটার সাথে ওর কোনো সম্পর্ক থাকতো তাহলে তো আসিফ আমাকে বলতো, কারণ আসিফ ছোটোবেলা থেকে আজ পর্যন্ত আমার কাছে কিছুই লুকায়নি। আসিফকে এমনভাবে আমতা আমতা করতে দেখে আম্মু বলল, কি রে আসিফ, এমন করছিস কেন? নীরব তো ওই ঘরে আছে, গিয়া ডাক দে। আম্মুর কথা শুনে আসিফ আমতা আমতা করে ওই মেয়েটার দিকে একবার তাকিয়ে আমার ঘরে এসে দেখলো আমি বসে আছি। তাই আসিফ আমাকে দেখে বলল, কিরে, তুই এভাবে বসে আছিস? আর আমি তোকে কত ডেকেছি। আমি আসিফের কথা শুনে ওর কপালের দিকে তাকিয়ে দেখলাম ওর কপালে শিশির দানার মতো বিন্দু বিন্দু ঘাম জমেছে। কিন্তু হঠাৎ ওই মেয়েকে দেখে ওর এই অবস্থা কেন হলো, কেনই বা বুঝতে পারছি না। তাই সঙ্গে সঙ্গে আঙুলের ইশারায় ওর কপালের দিকে দেখে বললাম, কিরে ঘামছিস কেন? আসিফ আমার কথা শুনে সঙ্গে সঙ্গে কপালের ঘাম হাত দিয়ে মুছে হেসে এসে বলল, কই না তো। মিথ্যে বলছিস কেন, তুই তো এখনও ঘামছিস। আসিফ আমার কথা শুনে ওর কপালটা আবারও মুছতে মুছতে বলল, আরে বাসা থেকে হেঁটে এসেছি, গরম পড়েছে অনেক, তাই ঘামছি। আমি আসিফের কথা শুনে এসব বিষয়ে আর কিছু বললাম না। ওর দিকে তাকে বললাম, আচ্ছা ঠিক আছে, থাক আমি মুখটা ধুয়ে আসি। ঠিক আছে, তাড়াতাড়ি যা। তারপর আমি বিছানা থেকে নামতেই আসিফ বিছানায় বসলো, আর বসেই দেখলো ওই মেয়েটা সরাসরি দেখা যাচ্ছে। আসিফ মেয়েটার দিকে তাকিয়ে আছে, আর আমি ঘর দরজা দিয়ে বের হওয়ার আগে আসিফের দিকে তাকিয়ে দেখি আসিফ জানালা দিয়ে বাইরে ওই মেয়েটার দিকে তাকিয়ে আছে। আমি আসিফের দিকে তাকিয়ে দরজা থেকে বের হয়ে মেয়েটার দিকে তাকিয়ে দেখি মেয়েটাও আসিফের দিকেই তাকিয়ে আছে। আমি ওদের দুজনের এমন ভাবভঙ্গি দেখে কি বলবো কিছু বুঝতে পারছি না। আমি ঘর থেকে বের হতেই মেয়েটা আমাকে দেখে আসিফের থেকে চোখ সরিয়ে আমার মাথায় তেল দিতে লাগলো। তারপর আমি হাত মুখ ধুয়ে এসে দেখি মেয়েটা আমার মাথায় তেল দিয়ে দিয়েছে আর এখন বেনি করে দিচ্ছে। আর আসিফ জানালা দিয়ে আর চোখে তাকে মেয়েটাকে দেখছে। আমি ঘরে ঢুকতেই আসিফ একটু নড়চড়ে বসে বলল, এত দেরি লাগে? তাড়াতাড়ি কর, একটু পরে তো সন্ধ্যা হয়ে যাবে। আমি আসিফের কথা শুনে গামছা হাতে নিয়ে বললাম, তো কী হয়েছে, সন্ধ্যাই তো হবে। না মানে সন্ধ্যা হলে তো সমস্যা নাই, কিন্তু সন্ধ্যার পর কোথায় যাব বল? আচ্ছা করিম চাচার চায়ের দোকানটা কি এখনও আছে? হ্যাঁ আছে তো, কিন্তু বিক্রি ভালো হয় না বলে কিছুদিন আগে দোকান ছেড়ে দিছিল, কিন্তু এখন আবার শুরু করছে। তাহলে তো ভালোই হলো, চল অনেকদিন তো আর দোকানে যাই না, আজকে সন্ধ্যার পরেই যাব। হ্যাঁ যাওয়াই যায়, আমি অনেক দিন ধরে যাই না। কথাটা বলে এক নজর বাইরে ওই মেয়েটির দিকে তাকালো, আর মেয়েটাও আর চোখে ওর দিকে তাকালো। আমি আসিফকে ওই মেয়েটার দিকে তাকাতে দেখে বললাম, কিরে ওদিকে তাকিয়ে কি দেখছিস? আসিফ আমার কথা শুনে আমতা আমতা করে বলল, কই এমনি তাকালাম। আচ্ছা ঠিক আছে চল। তারপর আমরা দুজন হাঁটতে হাঁটতে করিম চাচার দোকানে গেলাম। এতক্ষণ আসিফ ভালোই হাসি ঠাট্টা করছিল, কিন্তু করিম চাচার দোকানে আসতেই এমন ভদ্র ছেলের মতো হয়ে গেল যা দেখে আমি অবাক হয়ে গেলাম। আসিফ আমাকে চোখের ইশারায় চুপ থাকতে বলল, যাতে কোনো খারাপ কথা না বলি, কিন্তু গাদারায় হঠাৎ এমন করছে কেন কিছু বুঝলাম না। আমরা দুজন করিম চাচার দোকানে যেতেই করিম চাচা আমাদের দেখেই হাসি মুখে বলল, আরে বাবা, তোমরা এতদিন পর।
আমি করিম চাচার কথা শুনে তাকে বললাম, আসলে চাচা, আমি তো এখন ঢাকায় চাকরি করি, তাই গ্রামে খুব কম আসা পড়ে।" করিম চাচা আমার কথা শুনে বলল, আচ্ছা বাবা, সাবধানে কাজ কাম কইরো। এখন বলো, কি চা খাইবা? "এই তো চাচা, দুটো রং চা দিলেই হবে।" তারপর আমি আর আসিফ চা খেয়ে দোকান থেকে চলে আসলাম। দোকান থেকে এসে আসিফকে বললাম, "কিরে, তুই হঠাৎ করিম চাচার দোকানে গিয়ে এত ভদ্র হয়ে গেলি কেন?" আরে তেমন কিছু না, এমনি। আমি আসিফের কথা শুনে ওর চোখ দেখেই বুঝে গেলাম কিছু একটা লুকাচ্ছে, তাই সঙ্গে সঙ্গে বললাম, "তোর চোখ দেখেই বোঝা যাচ্ছে তুই কিছু একটা লুকাচ্ছিস, এখন বল ঘটনা কি?" আসিফ আমার কথা শুনে একটু ভাবতে ভাবতে মাথা চুলকাতে লাগলো। তাই আমি আবারও বললাম, "কিরে বল, কি হয়েছে, ঘটনা কি?" আসিফ আমার কথা শুনে বলল, না মানে বন্ধু, এই করিম চাচা হলো বৃষ্টির বাবা। আমি আসিফের কথা শুনে অনেকটা অবাক হয়ে বললাম, "বৃষ্টির বাবা মানে? এই বৃষ্টিটা আবার কে?" ওই যে দেখলি না, তোদের বাসায় একটা মেয়ে ছিল, ওইটা। আমি আসিফের কথা শুনে অনেকটা অবাক হয়ে ওর দিকে তাকিয়েছি। তার মানে আসিফ ওই মেয়েটাকে ভালোবাসে? আসিফ আবারও বলল, কি করব বল, ছোটবেলা থেকেই ওকে দেখলে আমার মনের মধ্যে কেমন যেন করে, ঠিক থাকতে পারি না। আর ও যদি কখনো আমার সামনে পড়ে যায় তাহলে তো হাঁটুও কাঁপা শুরু করে দেয়। এক কথা, ওকে দেখলে আমার এমন হয় কেন বুঝতে পারি না। আমি ওর কথা শুনে ঠিক বুঝতে পারলাম ওর সমস্যাটা ঠিক কোন জায়গায়। আমি আসিফের দিকে তাকিয়েছি, কিছু বলছি না। তাই আসিফ কথা এড়িয়ে যাওয়ার জন্য বলল, আচ্ছা বন্ধু শোন, এসব বাদ দে, কালকে কিন্তু মামা বাড়ি যাচ্ছি। আসিফের মুখে ওর মামা বাড়ির কথাটা শুনে ঠিক আগের মতোই সেই অদ্ভুত অনুভূতিটা অনুভব করলাম। জানি না এই অদ্ভুত অনুভূতিটা কর্নেরে কী বোঝাতে চাচ্ছে। আর এই অনুভূতি একটা মেয়ের জন্যই কাজ করে, যার সঙ্গে বাসে দেখা হয়েছিল। আমি চুপচাপ দাঁড়িয়ে এগুলোই ভাবছিলাম। আর তখন আসিফ আমাকে চুপ থাকতে দেখে বলল, কিরে, তোর আবার কি হলো, চুপ করে আছিস কেন? আমি আসিফের কথা শুনে বললাম, "আরে না, এমনি।" "আচ্ছা ঠিক আছে যাবো, এখন চল বাসে যাই।" হ্যাঁ চল, কিন্তু দোষ, আমাকে তো এখন বাসায় যেতে হবে, একটু কাজ আছে। "তোর আবার কী কাজ আছে?" আরে বুঝিস না, সকালেই তো মামা বাড়িতে যাব, তাই একটু প্রস্তুতি নিব আর কি। আমি আসিফের কথা শুনে একটু হেসে বললাম, "আচ্ছা ঠিক আছে যা।" তারপর আসিফ অন্য রাস্তা দিয়ে ওর বাসায় চলে গেল। আর আমিও তখন বাসায় চলে আসলাম। বাসায় আসতেই ছোটো বোন আমাকে দেখে কেমন মিটে মিটে হাসছে। আমি তো অবাক। আমি ওর হাসি দেখে কিছুই বললাম না। বিছানায় বসে যেয়ে না মোবাইলটা বের করছি। আর তখনই আম্মু এসে বলল, এই নীরব, মেয়েটাকে দেখেছিস? আমি আম্মুর কথা শুনে আম্মুর দিকে তাকিয়ে না বোঝার ভান করে বললাম, "কোন মেয়ে?" আরে ওই মেয়েটা যে বিকেলে আমার মাথায় তেল দিয়ে দিছে। আম্মুর কথা শুনে বুঝে গেলাম আম্মু বৃষ্টির কথা বলছে। কিন্তু আমি যতটা বুঝেছি এবং দেখেছি তাতে বুঝতে বাকি নেই বৃষ্টি এবং আসিফ দুজন দুজনকে ভালোবাসে, কিন্তু কেউ কখনো বলতে পারে না। আর বলবে বা কীভাবে? দুজন দুজনকে দেখলেই তো লজ্জায় ডুবে যায়। আর আসিফের তো হাঁটু পর্যন্ত কাঁদতে থাকে। আমি চুপচাপ অন্যদিকে তাকিয়ে এগুলো মনে মনে ভাবছিলাম। আর তখন আম্মু বলল, কি রে, কথা কস না কেন? আমি আম্মুর কথা শুনে সঙ্গে সঙ্গে বললাম, "আচ্ছা আম্মু, এখন এসব বাদ দাও, পরে এটা নিয়ে কথা বলবো। আর শোনো, এখন এই বিষয়টা নিয়ে কাউকে কিছু বলার দরকার নেই।" কেন, কি হয়েছে? বৃষ্টিরে তোর পছন্দ হয় নাই? আমি আম্মুর কথা শুনে আম্মুর দিকে তাকিয়ে বললাম, "আম্মু, বৃষ্টিকে পছন্দ হবে না কেন? বৃষ্টি তো খুব মিষ্টি একটা মেয়ে, তোমার কত কেয়ার করে।" আম্মু আমার কথা শুনে অন্যদিকে তাকিয়ে মিটিমিটি হেসে বলল, হ্যাঁ, ঠিক কইছস, বৃষ্টি মেয়েটা অনেক ভালো, আমার অনেক কেয়ার করে। তাই আমি মনে মনে ঠিক করছি ওরই তোর বউ বানামো। আমি আম্মুর কথা শুনে একটু বিরক্ত হয়ে বললাম, "আচ্ছা আম্মু, তোমার যা ইচ্ছে করো, কিন্তু এখন এসব চিন্তা বাদ দাও, পরে ওইসব নিয়ে কথা বলা যাবে।" আম্মু আমার কথা শুনে আমাদেরকে তাকিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, এখন খাইতে আয়। "হ্যাঁ আসছি।" তারপর খাওয়া দাওয়া করে আমি আমার ঘরে গিয়ে শুয়ে পড়লাম। আগামীকাল ঈদ, তাই ঈদের আনন্দে গ্রামের প্রতিটা ছোট ছোট ছেলে মেয়ে উল্লাসে মেতে উঠছে। আমি শুয়ে থেকেও শুনতে পারছি তাদের আনন্দের মেতে ওঠার শব্দ। ঘুম আসছিল না, কেন জানি ওই মেয়েটার কথা বারবার মনে পড়ছিল। জানি না মেয়েটা কে ছিল আর কোথায় বা থাকে। যদি জানতে পারতাম তাহলে ঈদের এই খুশির দিনে সোজা বাসায় চলে যেতাম। অনেকক্ষণ ধরেই বিছানায় এপাশ ওপাশ করে মেয়েটার কথা ভাবছি, যে কারণে ঘুম আসছে না। এই মাথা থেকে মেয়েটার কথা ঝেড়ে ফেলতে চাইলাম, কিন্তু কিছুতেই মাথা থেকে যাচ্ছে না। তারপর এইভাবে এপাশ ওপাশ করতে করতে কখন যে ঘুমিয়ে পড়ছি মনে নেই। সকাল সকাল ছোট বোন এসে ঘরের বাইরে থেকে ডেকে আমার ঘুম ভাঙালো। ঘুম ঘুম চোখে বিছানা থেকে উঠে লুঙ্গি পরা অবস্থায় দরজাটা খুলতেই, বাইরের আলো আমার চোখে পড়তেই এক হাত দিয়ে চোখটা ঢেকে আবার আস্তে আস্তে চোখটা খুললাম। হ্যাঁ, এবার ঠিক আছে। আমি বাইরে ভালোভাবে তাকিয়ে দেখলাম আম্মু রান্নাঘরে বসে সেমাই রান্না করছে। তাই ঘর থেকে বেরিয়ে বড় ঘরে গিয়ে ব্রাশে পেস্ট লাগিয়ে হাঁটতে হাঁটতে রান্নাঘর দিকে গেলাম। আর গিয়ে দেখি আম্মু 2 রকমের সেমাই এবং পায়েসও রান্না করছে। আমি গোসলখানায় গিয়ে গোসল করে ঘরে এসে সম্পূর্ণ ঈদের পোশাকে রেডি হলাম, কারণ একটু পরেই তো আসিফের সঙ্গে ওর মামা বাড়ি যাবো। ছোট বোন সবার আগেই গোসল করে রেডি হয়ে বসে আছে, করতে যাবে।
কিন্তু আমার সাথে না, ওই বৃষ্টি মেশের সাথে, হয়তো সঙ্গে আম্মুও যাবে। তারপর আম্মু রান্না শেষ হতেই আম্মু এবং ছোট বোন তিনটে বাড়িতে 2 রকমের সেমাই এবং পায়েস নিয়ে বৃষ্টিদের বাসায় গেল। আমি শুধু চেয়ে রইলাম, কারণ আমাকে না দিয়ে আগে বৃষ্টিদের বাসায় গেল। আমাকে বসে রইলাম, আর তখন আসিফ কল দিল। আমি কলটা রিসিভ করলাম। কিরে, কই তুই? দোষ, আমি তো বাসায়। যাবি না? আসিফ আমার কথা শুনে একটু আগ্রহ দেখিয়ে বলল, আরে যাব না মানে? অবশ্যই যাব, কিন্তু বন্ধু, মায়ের তো এখনো রান্না শেষ হয়নি। আমি আসিফের কথা শুনে সঙ্গে সঙ্গে বললাম, আরে তুই আগে বলবি না? তাড়াতাড়ি আমাদের বাড়িতে আয়, আমার রান্না শেষ। আসিফ আমার কথাটা শুনে সঙ্গে সঙ্গে বলল, বাহ, তাহলে ভালোই হলো। খালার রান্না যেই মজা! ওয়েট কর, আমি এখনই আসছি। তারপর খেয়ে আমরা বেরিয়ে পড়ব। আচ্ছা ঠিক আছে, আয়। তারপর আসিফ আসার পর আমরা সেমাই এবং পায়েস খেয়ে বেরিয়ে পড়লাম আসিফের মামা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আমরা যে আসিফের মামা বাড়ি যাচ্ছি এটা একমাত্র আসিফ এবং আমি ছাড়া কেউই যায় না, কারণ এই কথাটা আসিফের মা শুনলে অনেক রাগ করবেন। যাই হোক, আমরা ঘন্টাখানেকের মধ্যেই আসিফের মামার বাড়ি চলে গেলাম। কিন্তু এর মধ্যেই আসিফের বড় মামা আসিফকে 4-5 বার কল করে ফেলেছে, কোথায় আসি, কই আসো, এগুলো জানার জন্য। আসিফের বড় মামার উপরে কেউই কথা বলে না। আর আসিফকে ছোটবেলা থেকেই ওর বড় মামা এবং ছোট মামা দুজনে অনেক আদর করতো, কিন্তু ওর বাবা এবং দাদা তেমন সুবিধা ছিল না বলে আজও আলাদা থাকে। তাদের সঙ্গে আসিফের মা বাবার কোনো যোগাযোগও নেই। যাই হোক, আমরা আসিফের মামা বাড়িতে চলে আসছি। ওর মামাকে এই গ্রামের সবাই এক নামে চিনে। তাই আসিফ একটা ভ্যানওয়ালাকে ওর মামার কথা বলতেই ভ্যানওয়ালা সোজা ওর মামার বাড়িতে আমাদের নিয়ে আসলো। সেখানে ওর বড় মামা এবং ছোট মামা আগে থেকেই বাইরে গেটের সামনে দাঁড়িয়েছিল। তাই আমরা ভ্যান থেকে নেমে ওর মামাদের কাছে গিয়ে সালাম দিলাম। আসিফের বড় মামা আসিফকে দেখে প্রায় জোরে ধরে কেঁদেই দিয়েছেন। তখন আসিফের ছোট মামা আব্দুল হামিদ আসিফের কাঁধে হাত রেখে বলল, তোর আসতে কোনো সমস্যা হয়নি তো? আসিফ ওর বড় মামাকে সেরে ওর ছোট মামার হাতটা ধরে বলল, না মামা, আমার কোনো সমস্যা হয়নি। কথাটা বলার পরেই আসিফের ছোট মামাও আসিফকে জোর ধরলো। আমি শুধু দেখেই যাচ্ছি। সত্যি আসিফের মামার আসিফকে অনেক ভালোবাসে, আর আসিফের মামার বাড়িটা দেখে বোঝা যাচ্ছে তারা অনেক ধনী। তারপর আসিফের মামা আমাকে দেখে আসিফকে জিজ্ঞেস করলো ওকে। তখন আসিফ বলল, মামা ও আমার ছোটবেলার বন্ধু। তারপর ওর মামা আমার সাথে কিছু কথা বলে আমাদের বাড়ির ভেতরে নিয়ে গেল। বাড়িটা অনেক বড়, ঠিক জমিদারদের মতো, আর তারই 2 পাশে ফুলের বাগানও আছে। গাড়িও দেখতে পাচ্ছি 3টা। কিন্তু আমরা ভাই গরিব মানুষ, আমাদের এত কিছু নাই। তারপর আমরা বাড়ির ভেতরে গিয়ে আবারও অনেকটাই অবাক হয়ে গেলাম, কারণ বাড়িটাকে বাইরে থেকে যেমন জমিদারের বাড়ির মতো লাগে, ঠিক ভেতরটাও ওই রকম। আমি মাথা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি। আর তখন আসিফ আমাকে আস্তে করে বলল, নীরব, এখন এভাবে দেখিস না, পরে ভালো মতো দেখাবো। আমি আসিফের কথা শুনে আর ঘুরে ঘুরে তাকালাম না। আমরা বাড়ির ভেতরে গিয়ে দেখি অনেক মানুষজন বাড়ির ভেতরে, কিন্তু আমি কাউকেই চিনি না। আসিফের মামাদের সঙ্গে আমাদের দেখেই একটা মহিলা, হয়তো আসিফের বড় মামি হবে, সে এসে আসিফের হাত ধরে বলল, আসিফ বাবা তুই এসেছিস, কত বড় হয়ে গিয়েছিস। আসিফ সেই মহিলাটার কথা শুনে বলল, হ্যাঁ মামি, এসেছি। তুমি কেমন আছো? আসিফের মামিও প্রায় কান্না করে দিয়েছে। হয়তো সেও আসিফকে অনেক ভালোবাসে, কারণ তাদের ঘরে কোনো সন্তান নেই। আসিফের কথা শুনে আসিফের মামি কান্না করতে করতে বলল, কিভাবে ভালো থাকি বল, কত বছর হলো তোকে দেখি না। তুই তো জানিস আমাদের কোনো সন্তান নেই। এই কথাটা শুনে আসিফের বড় মামা মাথাটা নিচু করে ফেললো। আর তখন আসিফের মামি আবারও বলল, তাই আমরা তোকে সন্তানের মতো দেখছি। আমি সবসময় ভাবতাম আমাদের সন্তান নেই, তো কি হয়েছে, তোরা তো আছিস। কথাটা আসিফের গাল ধরে পড়ল। আসিফ ওর মামের চোখের পানি মুছে দিয়ে বলল, হ্যাঁ মামি, আমরা তো সব সময় তোমাদের পাশে আছি। তখন হয়তো অতটা বুঝতাম না, তাই এমন একটা ঘটনা ঘটে গিয়েছে, কিন্তু এখন তো বড় হয়েছি, তাই এটার সমাধান আমি নিজেই করব। আমি আসিফের কথা শুনে একটু মন খারাপ করে মাথা নিচু করে রইলাম, কারণ এইখানে আসিফের মামার কোনো দোষ নেই, সব দোষ আসিফের বাবার। আপনারা হয়তো কিছুই বুঝতে পারছেন না, চিন্তা করার কোনো নেই, আস্তে আস্তে সব কিছুই বুঝে যাবেন। তারপর এভাবে আসিফ সবার সাথে কথা বললো, সবাই আমার সাথেও কথা বলছে, কারণ আসিফের ছোটবেলার বন্ধু বলে কথা। আমি আর আসিফ সবাই বসে আছি, আর সবাই আমাদের ঘিরে দাঁড়িয়ে আছে। কিন্তু হঠাৎ দেখলাম আসিফের 2 মামা এবং এক মামাতো বোন, বয়স 18 হবে, তারা সবাই কোথায় যেন চলে গেল। শুধুমাত্র এখন 4টা লোক বাদে, যার মধ্যে আসিফের 2 মামা রয়েছে, আর দুজনকে চিনি না, দেখে মনে হচ্ছে কাজ করে। আসিফের 2 মামা আমাদের সামনে সোফায় বসলো, আর তখন আসিফের বড় মামা বলল, তো আসিফ, তোর মা কেমন আছে? আসিফ মাথাটা নিচু করে বলল, হ্যাঁ মামা, আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। যাক, আলহামদুলিল্লাহ, ভালো থাকলেই ভালো। ওর খুশিতেই আমাদের খুশি। আসিফের ছোট মামাও মাথা নাড়ালো। তারপর এইভাবে আরো কিছুক্ষণ কথা বলতে বলতে হঠাৎ দেখে আসিফের মামি এবং সবাই আমাদের জন্য নাস্তা নিয়ে আসছে। সবার হাতেই 2টা করে বাটি, কিন্তু এত কিছু কি?
আমরা কিছু বলার আগেই তারা সবাই আমাদের সামনে 4-5 ভাবে রান্না করা সেমাই, পায়েস, নুডলস এবং আরো অনেক কিছু এনে রেখেছে। আমি আর আসিফ দেখে তো অবাক, এত কিছু কেন? আসিফের দুই মামা মিটি মিটি হাসছে। আর তখন আমরা কিছু বলতে যাব, তার আগেই আসিফের বড় মামি বলল, আরে পিঠাই তো আনা হয়নি, তাড়াতাড়ি গিয়ে নিয়ে আয়। আসিফের মামাতো বোনকে বলল। আসিফের মামাতো বোনকে কথাটা বলতেই আসিফের মামাতো বোন বলল, কাকি অন্তরা আপু কিচেনের রুমে আছে। আমি মেয়েটার মুখে অন্তরা আপু নামটা শুনে একটু অবাক হলাম, কারণ এমন নাম তো কাউকে দেখলাম না, সবাই তো এখানে ছিল, তাহলে এই অন্তরাটা আবার কে? কিন্তু অবাক করা বিষয়, এই অন্তরা নামটার মধ্যে কেমন যেন এক অদ্ভুত অনুভূতি লুকিয়ে আছে। আসিফের বড় মামি কথাটা শুনেই একটু জোরেই কিচেন রুমের দিকে তাকিয়ে বলল, মা অন্তরা, পিঠার বাটিটা নিয়ে আয় তো। আমি আসিফের মামির কথা শুনে একটু আগ্রহ দেখিয়ে কিচেন রুমের দিকে তাকিয়ে রইলাম, কারণ এই নামটার মধ্যেই যেন কেমন এক অনুভূতি লুকিয়ে আছে, তাই এই নামের মানুষটাকে দেখতে ইচ্ছে করছে। আমি কিচেন রুমের দিকে তাকিয়ে আছি, আর তখনই আমার শরীরে এক ঠান্ডা বাতাস এসে লাগলো, যে কারণে আমি একটু বড় করে নিঃশ্বাসটা নিতেই দেখি কিচেন রুম থেকে পিঠার বাটি হাতে একটা মেয়ে মিটি মিটি হেসে আমাদের দেখে আসছে। আমি মেয়েটাকে দেখে পুরোপুরিভাবে নীরব হয়ে গেলাম। কি বলবো বা কি করব কিছু বুঝতে পারছি না। আমার মনের মধ্যে সেই অনুভূতিটা খুব কড়া নাড়ছে, আর বুকের মধ্যেও কেমন একটু ধুপ ধুপ করছে, কারণ এই মেয়েটাই যে সেই মেয়ে যার সঙ্গে আমার বাসে দেখা হয়েছিল। মেয়েটার মধ্যে কিছু তো একটা ব্যাপার অবশ্যই আছে, যে কারণে তার ওই মায়াভরা চেহারার মধ্যে নিজেকে ডুবিয়ে ফেলেছি। সব জায়গাতেই তার কথা খুব মনে পড়ে, এমনকি ঘুমাতে গেলেও তার চেহারা চোখের সামনে ভেসে ওঠে। জানি না আমার কি হয়েছে, কিন্তু একটা বিষয় ভালোভাবেই বুঝতে পারছি, মেয়েটা আমার মনের মধ্যে জায়গা করে নিয়েছে। জানি না মেয়েটা আমাকে মনে রেখেছে কিনা, কিন্তু আমি তো তাকে ভুলতে পারছি না, হয়তো প্রেমে পড়ে গেছি। আমি এক দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে আছি। মেয়েটা মিটি মিটি হেসে আমাদের কাছে এসে সালাম দিল, আর তখন আমি একটু খুশি এলাম, সালামের জবাব দিলাম, ওয়ালাইকুম আসসালাম। আসিফের মামি মেয়েটাকে অন্তরা নামে ডেকেছে, তার মানে মেয়েটার নাম অন্তরা। অন্তরা পিঠের বাটি আমাদের সামনে রেখে আসিফকে দেখে বলল, কেমন আছো আসিফ ভাই? আমাকে চিনতে পেরেছো? আসিফ অন্তরার কথা শুনে হেসে হেসে বলল, আরে কি বলিস এগুলো, তোদের কিভাবে ভুলে যায়? হ্যাঁ, তোকে অনেক ছোট দেখেছিলাম, কিন্তু এখন তো অনেক বড় হয়ে গেছিস, তাই তোকে প্রথমে চিনতে পারিনি। ভাইয়া, আমি কিন্তু তোমাকে প্রথম দেখাতেই চিনে ফেলেছি, কারণ তোমার চেহারা সেই আগের মতোই আছে। অন্তরার কথা শুনে অন্তরা আসিফের মামি বলল, হ্যাঁ অন্তরা কিন্তু ঠিকই বলেছে, আসিফ বড় হলেও ওর চেহারা ঠিক আগের মতোই আছে। আসিফের মামির কথা শুনে সবাই হাসতে লাগলো। আমি কিছু বলছি না, সবার সাথে তাল মিলিয়ে একটু একটু হাসছি, আর আমার চোখ দুটো বরাবরই অন্তরার দিকেই চলে যাচ্ছে, আর এটা অন্তরা ঠিকই খেয়াল করছে, তাই কিছুক্ষণ পর পর আর চোখে আমার দিকে তাকাচ্ছে। তারপর সবাই অনেক গল্প গুজব এবং হাসাহাসির মধ্যে দিয়ে কিছুটা সময় পার করলো। আমি কাউকেই চিনি না, এমনকি এই প্রথমবার আসিফের সঙ্গে ওর মামা বাড়িতে এসেছি, তাই একটু লজ্জা লাগছে, কিন্তু ততটাও লজ্জা লাগতো না যদি অন্তরা এখানে না থাকতো। অন্তরা হয়তো আমাকে চিনতে পারেনি, কারণ সেদিন বাসে আমার মুখে মাস্ক এবং চোখে চশমা ছিল। জানি না কখনো অন্তরের সাথে কথা বলতে পারবো কিনা, আর কিভাবে বা বলবো, ও তো আমাকে চিনে না, তাই আমার সাথে কথাই বা কেন বলবে। আমাদের খাওয়া শেষ হতেই আসিফের বড় মামা বলল, জানিস আসিফ, অন্তরা এবং আনিকা কিন্তু গতকাল থেকে বলছে ঈদের দিনে ঘুরতে যাবে, কিন্তু আমাদের তো বয়স হয়েছে, তাই আমাদের ঘোরাফেরা করার দিন শেষ। তাই আজকে তুই ওদের ঘুরতে নিয়ে যা, আমরা কোথাও যাব না। আসিফের মামার কথা শুনে অন্তরা এবং অন্তরের ছোট বোন আনিকা তো অনেক খুশি হলো, তাই সরাসরি আনিকা বলল, হ্যাঁ ভাইয়া, আজকে আমার অনেক জায়গায় ঘুরতে যাব, খুব মজা হবে। আসিফ আনিকার কথা শুনে হেসে বলল, আরে কেন নয়, আমার অনেক সুন্দর সুন্দর জায়গা চেনা আছে, সেখানে যাব, দেখবি তোদের মনটা ভালো হবেই, সেই প্রকৃতির সঙ্গে সৌন্দর্যটাকে গভীরভাবে অনুভব করতে পারবি। আসিফের কথা শুনে অন্তরা অনেকটা খুশি হয়ে বলল, ওয়াও, তাহলে তো ভালোই হলো। জানো ভাইয়া, আমার প্রকৃতি অনেক ভালো লাগে। কখনো কখনো তো মনটা প্রকৃতিতেই মিশে যেতে চায়, কিন্তু কি করার, ঢাকায় থাকি, তাই সুযোগ হয়ে ওঠে না। অন্তরের কথা শুনে অন্তরের বাবা আব্দুল হামিদ বলল, হ্যাঁ তুই ঠিকই বলেছিস, আমারও সেটাই মন চায়, কিন্তু ব্যবসা বাণিজ্যের এত চাপ যে কারণে গ্রামে আসাই হয় না। অন্তরের বাবার কথা শুনে অন্তরের কাকা আব্দুর রহমান মানে আসিফের বড় মামা বলল, আরে এত ব্যবসা বাণিজ্য নিয়ে পড়ে থাকলে হবে? নিজের মনকেও তো একটু শান্তি দিতে হবে, তাই না? হ্যাঁ ভাইয়া, ঠিক বলেছো, তাই ভাবছি এখন থেকে প্রতি মাসে একবার করে এসে ঘুরে যাব। আসিফের বড় মামার কথাটা শেষ হতেই বড় মামি অন্তরের বাবাকে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ ছোট ভাইয়া, এটাই ভালো হবে। শহরের ধুলাবালি মাখা বাতাসে দম বন্ধ হয়ে আসে,
গ্রামের বিশুদ্ধ প্রাকৃতিক বাতাস মনটা ফুরফুরে করে দেয়। হ্যাঁ ভাবি, ঠিকই বলেছো। তারপর এইভাবে আরো কিছুক্ষণ কথাবার্তা বলার পর অন্তরা বলল, আচ্ছা বাবা, তোমরা কথা বলো, আমি আর আনিকা একটু সেজে গুজে রেডি হয়ে আসছি। আচ্ছা মা, যা। তারপর অন্তরা এবং আনিকা দুজনে ঘুরতে যাওয়ার জন্য সাজুগুজু করার জন্য চলে গেল। কিন্তু অন্তরা সাজুগুজু করার কি দরকার? এমনিতেই ওকে অনেক সুন্দর লাগে, চোখেই ফেরানো যায় না। আর যদি ভালো মতো সেজে গুজে আসে তাহলে যে কি হবে আল্লাহই মালুম। আমরা কিছুক্ষণ বসে থেকে কথা বলছিলাম, আর তখন হঠাৎ আমার নাকে এক ফুলের সুগন্ধি ঘ্রাণ ভেসে আসলো, যে ঘ্রাণে মনটা অস্থির অস্থির করছে আর অনুভূতিগুলো বেশ করে নাড়তে লাগলো। আমি ঘ্রাণটা পাওয়ার সঙ্গে সঙ্গেই উপরে ওঠার সিঁড়ির দিকে তাকিয়ে দেখি অন্তরা এবং আনিকা আসছে। অন্তরা আগে আর আনিকা পেছনে। আমি অন্তরাকে দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম। আমার চোখ জোড়া এক মুহূর্তের জন্য অন্তরার দিকেই আটকে গেল। অন্তরা আকাশি রঙের ডিজাইন করা থ্রি পিস পরছে, তার সঙ্গে হালকা মেকআপ আর ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, চোখে হালকা কাজলও দিয়েছে। সব মিলিয়ে এক কথায় অসাধারণ। আমি অন্তরাকে দেখে মনে মনে বললাম, সুবহানাল্লাহ, একটা মেয়ে যে এতটা মায়াবী এবং সুন্দর হতে পারে সেটা অন্তরাকে না দেখলে বুঝতেই পারতাম না। অন্তরা মুচকি হেসে সিঁড়ি থেকে নেমে যাচ্ছে। অন্তরাকে দেখে আসিফও আমার মতো হা হয়ে তাকিয়ে আছে। আমি তো পুরাই বাস খেয়ে গেছি, সরি ক্রাশ। আমি তো পুরাই ক্রাশ খেয়ে গেছি। পাশাপাশি প্রেমে তো আগে থেকেই পড়ে গেছি। তাই এখন আর আমার মনে বাংলা সিনেমার মতো রোমান্টিক গান বাজতে লাগলো, যেমনটা নায়ক নায়িকার প্রথম দেখা হলে বাজে। অন্তরা আমাদের সামনে আসতেই বড় মামি বলল, বাহ, অন্তরাকে তো পরীর মতন লাগছে। কথাটা শুনে অন্তরা কাকা বলল। তার বলতে বড় মামি সঙ্গে সঙ্গে অন্তরাকে রসিকতা করে হাসতে হাসতে বলল, সাবধানে থাকিস, কারো যেন নজর না লাগে। বড় মামির কথা শুনে অন্তরা কিছুটা লজ্জা লজ্জা ভাব নিয়ে আমার দিকে একবার তাকিয়ে বলল, কাকি তুমি না? অন্তরা এভাবে লজ্জা পেয়ে কথাটা বলায় সবাই হাসতে লাগলো। আর তখন অন্তরার মা অন্তরাকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা হয়েছে, আর লজ্জা পেতে হবে না। এখন কোথায় ঘুরতে যাবি? যা সময় পেরিয়ে যাচ্ছে। আসবি ওর ছোট মামির কথা শুনে বলল। হ্যাঁ মামি, হাতে সময় কম আছে, আমরা যাচ্ছি। আসিফের কথা শুনে ওর বড় মামা বলল, আচ্ছা ঠিক আছে, যা। আর শোন, কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গেই কল দিবি। আর তোরা যা, আমি এখনই অটো ভ্যান পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা মামা। তারপর আসিফ অন্তরা এবং আনিকার সঙ্গে যেতে লাগলো, আর আমি ওদের পেছন পেছন। আমার ভাবতেই কেমন অবাক লাগছে, আবার তেমন একটা বিশ্বাসও হচ্ছে না আমি অন্তরার সঙ্গে ঘুরতে যাচ্ছি। আমরা সবাই বাড়ির বাইরে গিয়ে দাঁড়ালাম, আর তখনই একটা অটো ভ্যান খুব তাড়াতাড়ি আমাদের নেওয়ার জন্য আসলো। অটো ভ্যান আসতেই আসিফ অন্তরাকে বলল, অন্তরা, তুই আর আনিকা উঠে বস, আমি নীরব পিছনে পা ঝুলিয়ে বসছি। অন্তরা আসিফের কথা শুনে সঙ্গে বলল, না না ভাইয়া, আমি উঠতে পারবো না, আমি পা ঝুলিয়ে বসবো। আসিফ অন্তরার কথা শুনে আমার দিকে তাকালো, কারণ আসিফ ভালো করে জানে আমি ছোটবেলা থেকে কখনোই ভ্যানে উঠে বসি নাই, সবসময় পা ঝুলিয়ে বসি। তাই আসিফ আমার দিকে তাকিয়ে আনিকাকে বলল, আচ্ছা আনিকা, তুই উপরে উঠে বস। কথাটা বলার সঙ্গে সঙ্গে আনিকা ভ্যানের উপরে উঠে বসলো, আর তখন আসিফও সামনে থেকে ভ্যানে উঠে বসলো। আমি উঠে বসলাম, এখন তোরা দুজন পা ঝুলিয়ে বস। অন্তর আসিফের কথা শুনে আমার দিকে তাকিয়ে বলল, আপনি কি আমার মতোই পা ঝুলিয়ে বসতে পছন্দ করেন নাকি? আমি অন্তরের কথা শুনে ওর দিকে তাকিয়ে বললাম, জি হ্যাঁ, এটা আমার ছোটবেলার অভ্যাস। অন্তর আমার কথা শুনে বলল, বা আপনি তো দেখছি আমার মতোই, আমারও ছোটবেলার অভ্যাস। আর এমনিতেও পা ঝুলিয়ে বসার মজাই আলাদা। অন্তরের কথা শুনে আসিফ বলল, হ্যাঁ বুঝতে পেরেছি, এটা তো ছোটবেলার অভ্যাস। এখন তাড়াতাড়ি উঠে বয়স, সময় চলে যাচ্ছে। আসিফের কথা শুনে অন্তর আমার দিকে তাকিয়ে ভ্যানের পেছনে পা ঝুলিয়ে বসলো। ব্যাগটা হয়তো আমার সাথে দিছে, তাই অন্তরের পাশে বসার সুযোগ পেয়েছি। আমি অন্তরের পাশে বসতেই অন্তর আমার চোখের দিকে তাকিয়ে আছে, কিন্তু কেন তাকিয়ে আছে বুঝতে পারলাম না। আসিফের কথা মতো ভ্যান চালানো আমাদের কোথাও একটা নিয়ে যাচ্ছে, দুই ধানের খেতে আর মাঝখান দিয়ে সুন্দর পাকা রাস্তা, সে সঙ্গে প্রাকৃতিক ধুলামুক্ত ফুরফুরে বাতাস, যে বাতাসে মিশে আছে ধান পাতার সুবাস। এক কথায় পরিবেশটা অসাধারণ। ফুরফুরে বাতাসে বারবার অন্তরের কপালের সাইডের চুলগুলো বাতাসে উড়ে ওর মুখের সামনে চলে আসছে, আর সেগুলো অন্তরা বরাবরই সরিয়ে কানের পাশে গুঁজে দিচ্ছে। আমি শুধু আর চোখে অন্তরার দিকে তাকিয়ে আছি, ওকে যতই দেখছি ততই প্রেমে পড়ে যাচ্ছি। অন্তরা ওর মোবাইল বের করে ফেসবুকে ঢুকে কিছু লিখে পোস্ট করলো, যে পোস্টটা ছিল ওর মনের ভাব প্রকাশ করা। আর সেই পোস্টটা হচ্ছে, বাহ, এই না হলে আমাদের গ্রাম বাংলা, প্রাকৃতিক ধুলামুক্ত ফুরফুরে বাতাস, তার সঙ্গে রয়েছে ধানের সুবাস, চারিদিকে ধান ক্ষেত, মাঝখান দিয়ে লম্বা লম্বি সুন্দর পাকা রাস্তা, আবার সেই রাস্তার দুই ধারে রয়েছে অসংখ্য তাল গাছ,
যে তাল গাছে বাবুই পাখিরা ঝাঁকে ঝাঁকে বাসা বেঁধেছে, সব মিলিয়ে পরিবেশটা অসাধারণ। অন্তরা এগুলো লিখেই পোস্ট করে দিল। আমি আর্যকে ওর মনের ভাবটা দেখে মনে মনে ভাবলাম, বাহ, অন্তরাকে যেমন ভেবেছিলাম ও তার থেকে অধিক। অন্তরার পাশে চুপচাপ বসে আছি, আর কিছুক্ষণ পরপরই ওর দিকে আর চোখে তাকাচ্ছি। পরিবেশটা যেমন সুন্দর, ঠিক তেমনই মনোমুগ্ধকর। আমরা কিছু দূর যেতেই দেখি ছোট ছোট ছেলে মেয়েরা সুন্দর সুন্দর নতুন পোশাক পরে ঘুরতে বের হয়েছে। আমার আবার ছোট ছেলে মেয়েদের অনেক ভালো লাগে, তাই ওদের দেখার সঙ্গে সঙ্গে আমি ভ্যান চালককে বললাম, মামা এখানে একটু রাখেন। আমার কথা শুনে ভ্যান চালক ভ্যান থামাতে আসিফ বলল, আবার কি হলো? এখানে থামাবি কেন? এই কথা শুনে অন্তরা আমার দিকে তাকালো, কিন্তু আমি ওর কথার উত্তর না দিয়ে সঙ্গে সঙ্গে ভ্যান থেকে নেমে ওই ছেলে মেয়েদের কাছে গিয়ে ওদের সাথে একটু নাচানাচি করে পাগলামি করতে লাগলাম, যেটা দেখে অন্তরা মুখে হাত দিয়ে হাসতে লাগলো। আর আসিফ তো অন্তরাকে এভাবে হাসতে দেখে আমাকে ডাকছে চলে আসার জন্য, কিন্তু কে শুনে কার কথা। আমি আমার মতে ওদের সাথে মজা করছি, হয়তো বিষয়টা অনেক হাস্যকর বলে অন্তরা মোবাইল বের করে ভিডিও করতে করতে হাসতে লাগলো। তারপর আমি আমার মানি ব্যাগ বের করে 50 টাকার নতুন নোট, যেটা ঈদের সালামি দেবো বলেই এনেছিলাম, সবাইকে একটা করে নোট দিয়ে চলে আসলাম। আমি ভ্যানের সামনে আসতে আসিফ বলল, আরে কি সব বাচ্চাদের মতো করছিলি? আমি কোনো কথা না বলে মুচকে হেসে ভ্যানের পেছনে পা ঝুলিয়ে অন্তরার পাশে বসলাম। অন্তরা ভিডিও বন্ধ করে মোবাইলটা ওর হাতেই রেখেছে। ভ্যান চলতে লাগলো, আর পশ্চিমা প্রাকৃতিক ধুলামুক্ত ফুরফুরে বাতাসে মনটাও কেমন ফুরফুরে হয়ে গেল। অন্তরা এখন কিছুক্ষণ পর পরে আমার দিকে আর চোখে তাকাচ্ছে, যা দেখে আমার একটু একটু লজ্জা করছে, কারণ একটু আগেই তো ছোট ছোট ছেলে মেয়েদের সঙ্গে মজা করে আসলাম, আর সেটা অন্তরা দেখে আসছিল। আমি চুপচাপ আকাশের দিকে তাকিয়ে সাদা মেঘের ভেলা দেখছি। ছোটবেলায় এই মেঘের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে নানান ধরনের প্রাণী এবং এটা সেটা আবিষ্কার করতাম, ভালোই লাগতো। কিছুক্ষণ এভাবেই চলতে চলতে অন্তরার মোবাইলে বের করে ফের ফেসবুকে ঢুকলো, যেটা আর চোখে দেখে মনে মনে ভাবলাম আইডির নামটা একটু দেখে নেই, তাহলে রিকোয়েস্ট পাঠানো যাবে। আমি আর চোখে দেখতে লাগলাম অন্তরা কি করছে। অন্তরা একটা পোস্ট করেছিল কিছুক্ষণ আগে, আর সেই পোস্টে অনেকেই কমেন্ট করছে এবং লাইক দিয়েছে। তাই অন্তরা সেই কমেন্টগুলো দেখার জন্য ওই পোস্টে গেল। আমি আর চোখে ওর পোস্টের লাইক দেখে তো অবাক, আরে 30 মিনিট আগে পোস্ট করেছি, তাতে 240টা লাইক এবং রিয়্যাক্ট আর কমেন্টও করেছে অনেক মানুষ। আমি তো অনেকটা অবাক হয়ে আর চোখে তাকিয়ে আছি, আর তখন হঠাৎ ওর আইডিটা দেখে অনেক অবাক হয়ে গেলাম। আরে অন্তরা তো একজন লেখিকা, আমার একটুও বিশ্বাস হচ্ছে না। তাই এবার আর আর চোখে না তাকিয়ে শুধু শুধু তাকিয়ে রইলাম। অন্তরা গল্প উপন্যাস লেখে, আর সেগুলোর জনপ্রিয়তা অনেক। আমি অবাক হয়ে তাকিয়ে আছি, আর সেটা অন্তরা খেয়াল করে আমার দিকে তাকিয়ে বলল, এভাবে তাকিয়ে আছেন যে? আমি অন্তরের কথা শুনে সঙ্গে সঙ্গে চোখটা সরিয়ে বললাম, না না এমনি। কথাটা বলে একটু এদিক সেদিক তাকালাম। আমার কথা শুনে অন্তর একটা মুচকে হেসে বলল, গল্প উপন্যাস পড়েন? আমি অন্তরের কথা শুনে একটু হেসে অন্তরের দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ পড়ি, কিন্তু তেমন রুচিবোধ গল্প পাই না বলে পড়ি না। বুঝতে পেরেছি। আনিকার কথা শুনে কিছু বলতে যাব, তার আগেই আনিকা বলে উঠল, আচ্ছা, আপনি কেমন গল্প পছন্দ করেন? আমি আনিকার কথা শুনে কিছু বলার আগে আসিফের দিকে তাকিয়ে দেখি আসিফ আমার দিকে তাকিয়ে আছে। তারপর আনিকার দিকে তাকিয়ে বললাম, আমি সব ধরনের গল্পই পছন্দ করি, কিন্তু লেখার মধ্যে বাস্তবতার ছোঁয়া থাকতে হবে। গল্পটা এমন হতে হবে যেমনটা পড়ে কল্পনাতেই সবকিছু অনুভব করা যাবে। আসিফ আমার কথা শুনে আমার দিকে তাকিয়ে কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই আমি আসিফের দিকে তাকিয়ে হালকা মাথা নাড়িয়ে কিছু বলতে না করলাম। অন্তরা আমার কথা শুনে কিছু বললো না, কিছুক্ষণ চুপ থেকে তারপর বলল, আপনি চাইলে আমার গল্পগুলো পড়ে দেখতে পারেন। আমি অন্তরের কথা শুনে অন্তরের দিকে তাকিয়ে বললাম, আপনি গল্প লেখেন? হ্যাঁ, একটু একটু লেখার চেষ্টা করি। অন্তরের কথা শুনে আসিফ কিছুটা অবাক হয়ে সংশয় বলল, আনিকা, তুই গল্প লিখিস? হ্যাঁ ভাইয়া, লিখি তো। আরে তাহলে আগে বলিস নাই কেন? জানিস আমি গল্প পড়তে কতটা ভালোবাসি? অন্তরা আসিফের কথা শুনে একটু হেসে বলল, আরে ভাইয়া, তুমি তো কখনো জিজ্ঞেসই করনি, তাই বলা হয়নি। আর এমনিতেও তোমার সাথে তো এর মধ্যে কোনো যোগাযোগও ছিল না। হ্যাঁ ঠিক বলেছিস, কিন্তু চিন্তা করিস না, এখন থেকে সব সময় যোগাযোগ থাকবে। হ্যাঁ ভাইয়া, এটাই ভালো হবে। যোগাযোগ না থাকলে আপন মানুষও কেমন পরপর হয়ে যায়। হ্যাঁ সেটাই। আচ্ছা শোন, তোর আইডিটা দে, আমি রিকোয়েস্ট পাঠিয়ে দিচ্ছি। আসিফের কথা শুনে আনিকা ওর মোবাইলটা আসিফের হাতে দিল। তারপর আসিফ আনিকার আইডি থেকে আসিফের আইডিতে রিকোয়েস্ট পাঠিয়ে আবার মোবাইলটা আনিকার হাতে দিয়ে বলল, আমি কিছু বললাম না, চুপচাপ অন্যদিকে তাকিয়ে আসি। তারপর আসিফ ওর মোবাইল থেকে আনিকার আইডিতে ঢুকেই অনেকটা অবাক হয়ে বলল, আরে এটা কার আইডি? আসিফের কথা শুনে আনিকা এবং আমি দুজনেই আসিফের দিকে তাকালাম, আর তখন আনিকা আসিফকে বলল, কেন ভাইয়া, এটা তো আমারই আইডি। আরে তোর তো দেখছি অনেক ফ্যান ফলোয়ার, প্রায় 20,000-এর মতো। কথাটা বলে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে একটু নিচে গিয়ে গল্পগুলোর লাইক দেখে, আর লাইকও তো অনেক আছে, কিন্তু নীরবের
কথাটা বলতে যাবে ঠিক তখনই আমি চোখের ইশারায় ওকে থামিয়ে দিলাম। আসিফ কথাটা বলে এভাবে হঠাৎ থেমে যাওয়ায় আনিকা ভ্রু কুঁচকে আসিফের দিকে তাকিয়ে বলল, নীরবের মানে? আসিফ অন্তরের কথা শুনে আমতা আমতা করে বলল, না না, মানে নীরবের কথা বলছি। আসিফের কথাটা শেষ হতেই অন্তরা বলে উঠল, তার মানে তুমিও নীরব ভাইয়ার গল্প পড়ো? অন্তরের মুখে কথা শুনে অনেকটা অবাক চোখে অন্তরের দিকে তাকালাম। মনে মনে ভাবলাম, আরে অন্তরা আমার কথা কিভাবে জানলো? আমাকে চিনে ফেললো না তো? আসিফ অন্তরের কথা শুনে আমার দিকে তাকিয়ে আবারও একটু আমতা আমতা করে বলল, আরে নীরব গল্প লেখে মানে? তুই তো কোন নীরবের কথা বলছিস? অন্তরা আসিফকে এভাবে আমতা আমতা করে কথা বলতে দেখে বলল, আরে ভাইয়া, তুমি নীরব ভাইয়ের কথা শুনে এভাবে আমতা আমতা করছো কেন? আমি যে নীরব ভাইয়ের কথা বলছি সে একজন লেখক, আর তার গল্পগুলো জাস্ট ওয়াও। আমি তো অনেক আগে থেকেই তার ফ্যান হয়ে আছি, কিন্তু আফসোস এখনও তার ফ্রেন্ড লিস্টে ঝুলে আছি। আমি অন্তরের কথা শুনে আসিফের দিকে একবার তাকিয়ে অন্তরার দিকে তাকালাম। আপনারা হয়তো কিছু বুঝতে পারছেন না, এবার বলি। হ্যাঁ, আমি একজন লেখক, আর আমি জানি না আমার গল্পগুলো কেমন হয়, কিন্তু অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। আমার ফ্যান ফলোয়ার রয়েছে অনেক, যারা নিয়মিত আমার গল্প পড়ে এবং আমাকেও অনেক ভালোবাসে। 5 দিনে ছুটি নিয়েছি সবার থেকে, কারণ এই 5 দিন কোনো প্রকার গল্প উপন্যাস নয়, পরিবারের সঙ্গে হেসে খেলে পার করতে চাই, আর সেটাই এখন করছি। অন্তরা যে আমার গল্প পড়ে ফ্যান হয়ে গেছে এটা শুনে অনেকটা অবাক হয়েছি। আর অন্তরা নাকি আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছে, কিন্তু আমি তো অন্তরকে চিনি না বা ওর আইডিও কখনো দেখিনি, তাই ঝুলিয়ে রেখেছি। আসিফ অন্তরের কথা শুনে বলল, তার মানে তুই নীরবের গল্প পড়িস? হ্যাঁ ভাইয়া, অনেক আগে থেকে। আর আমি তো তার গল্প পড়েই অনুপ্রেরণা পেয়েছি, এবং এই জন্যই হয়তো আজ আমি লেখিকা। আসিফ অন্তরের কথা শুনে আমার দিকে তাকিয়ে রইলো। আমি আর কি বলবো, আসিফকে চোখের ইশারায় কিছু বলতে নিষেধ করলাম, তাই আসিফ তেমন কিছু বললো না, আমি কিছু বললাম না, চুপচাপ অন্যদিকে তাকিয়ে রইলাম। আর তখন অন্তরা আমাকে বলল, আচ্ছা শোনেন, আমি অন্তরের কথা শুনে অন্তরের দিকে তাকিয়ে বললাম, হুম। আপনি চাইলে নীরব ভাইয়ের গল্পগুলো পড়তে পারেন। আমি অন্তরের কথা শুনে আসিফের দিকে একবার তাকিয়ে অন্তরের দিকে তাকালাম। আসিফ আমার দিকে তাকিয়ে আছে। আর তখন অন্তরা বলল, আরে সমস্যা নেই, আপনি যেমন রুচিবোধ সুন্দর গল্প পড়তে পছন্দ করেন, নীরব ভাইও ঠিক ওই রকমই গল্প লেখে। আচ্ছা ঠিক আছে পড়বো, কিন্তু তার আইডি তো আমার কাছে নেই। আচ্ছা, আপনি চাইলে আমার সাথে অ্যাড হতে পারেন, তারপর না হয় মেসেজে নীরব ভাইয়ার আইডির লিংক পাঠিয়ে দেব। আমি অন্তরের কথা শুনে অন্তরের দিকে তাকিয়ে বললাম, জি আচ্ছা। আসলে আমি এখনো কিছুই বিশ্বাস করতে পারছি না, সবকিছু কেমন যেন কল্পনা মনে হচ্ছে। তাই আড়ালে নিজের হাতেই নিজের চিমকিরি কাটতে শিউরে উঠলাম, না এটা তো কল্পনা নয়, বাস্তবে এসব হচ্ছে। আমি অন্তরের দিকে তাকিয়ে মোবাইলটা বের করে ফেসবুকে ঢুকলাম। অন্তরা ফেসবুকে ছিল, তাই আমি ফেসবুকের সার্চ অপশনে গিয়ে মোবাইল অন্তরার দিকে এগিয়ে দিতেই অন্তরা আমার মোবাইলটা নিয়েই বলল, হ্যাঁ আমি এখন রিকোয়েস্ট পাঠিয়ে দিচ্ছি। অন্তরা সার্চে ওর নাম লিখে সার্চ দিতেই ওর আইডি চলে আসলো, কিন্তু অন্তরা আমাকে রিকোয়েস্ট পাঠাবে কি? উল্টো অন্তরা আমাকে আগে থেকেই পাঠিয়ে রেখেছে। তাই অন্তরা অনেকটা অবাক হয়ে বলল, আরে আমি আপনাকে কখন রিকোয়েস্ট পাঠালাম? আমি অন্তরের কথা শুনে অন্তরের দিকে তাকিয়ে বললাম, কই দেখি তো। কথাটা বলে অন্তরের দিকে হাত দিয়ে মোবাইল নিয়ে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে বললাম, হ্যাঁ এখন অ্যাড হয়েছে। অন্তরা অনেকটা অবাক হয়ে তাকিয়ে আছে, কিন্তু এখনো বুঝতে পারছে না, কারণ অন্তরা এখনো আমার আইডি দেখেনি। তারপর আমরা কিছুক্ষণ এর মধ্যেই সেই জায়গায় চলে আসলাম যেখানে আসিফ নিয়ে এসেছে। আমি সেই জায়গাটা দেখে অনেকটা মুগ্ধ হয়ে তাকিয়ে আছি। চারিদিকে ধানের খেত, উত্তর দিকে বিশাল এক নদী, আর সেই নদীর পাড়েই একটা পরিত্যক্ত ভিটা রয়েছে, যেটাকে গ্রামের ভাষায় ভিটা বলে। অন্তরা এবং আমি দুজনে মুগ্ধ হয়ে তাকিয়ে আছি, কারণ এই মুহূর্তে সম্পূর্ণ জায়গাটার সৌন্দর্য অতুলনীয়। চারিদিকে সবুজে ঘেরা, উত্তর দিকে বিশাল নদী, আর সেই নদীর পাড়েই একটা পরিত্যক্ত ভিটা, আর সেই ভিটায় রয়েছে অনেক বড় করে গাছ এবং আম গাছ। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয়, নদীর দিকে ফেরানো একটা বড় আম গাছে রশি দিয়ে বাঁধানো দোলনাও রয়েছে। হয়তো বিকেল হলেই গ্রামের ছেলেমেয়েরা এই দোলনায় বসে দোল খায়। অন্তর এবং আনিকা ভ্যান থেকে নেমে দুহাত মেলে দৌড়ে ধান ক্ষেতের আইল দিয়ে যেতে লাগলো, যা দেখে আমি মুগ্ধ হয়ে অন্তরের দিকে তাকিয়ে আছি। অন্তরকে দেখে আজ অনেক আনন্দিত মনে হচ্ছে, হয়তো জীবনে এই প্রথম এমন কোনো জায়গায় এসেছে। আমি অন্তরের দিকে তাকিয়ে মিটে মিটে হাসছি, যা দেখে আসিফ আমার কাঁধে হাত রেখেই ভাব ভঙ্গিতে অন্তরাকে দেখে একটু হেসে বলল, কিরে বন্ধু? আমি আসিফের কথা এবং ভাবভঙ্গি দেখে বুঝে ফেললাম ও কি বোঝাতে চাচ্ছে। তাই সঙ্গে সঙ্গে আমি আসিফকে বললাম, আরে ধর চল তো। কথাটা বলে অন্তরাদের পেছন পেছন যেতে লাগলাম। অন্তরা এবং আনিকা দুজন দৌড়ে সেই পরিত্যক্ত ভিটায় গেল। আর তখন অন্তরা আনিকার আগেই এবং ওই দোলনায় উঠে বসলো, আর আনিকা সেই দোলনা টেনে ধাক্কা দিয়ে অন্তরাকে দোল খাওয়াতে লাগলো।
অন্তরা মনের আনন্দে হাসছে আর পা দুলিয়ে দোল খাচ্ছে। আমি আর আসিফ আস্তে আস্তে সেই ভিটার নিচে দাঁড়িয়ে অন্তরের দিকে তাকিয়ে আছি। এদিকে ফুরফুরে পশ্চিমা বাতাসে অন্তরার চুলগুলো উঠতে লাগলো আর অন্তরা হাসতে হাসতে পা দুলিয়ে দোল খেতে লাগলো। আমি অন্তরাকে দেখে চোখে সরাতে পারছি না। ক্রমশ বুকের মধ্যে সেই অদ্ভুত অনুভূতি বেশ করাতে লাগলো। অন্তরাকে মুগ্ধ হয়ে দেখছি আর মনে মনে বলছি, কি এই অন্তরা? ও কি সত্যি মানুষ, নাকি রূপকথার সেই সুন্দরী পরী যারা কিনা পরী হয়েও মেয়েদের রূপ ধরে থাকতে পারে? আমি জীবনে অনেক গল্প উপন্যাস লিখেছি আর তাতে রূপকথার সেই সুন্দরী রমণীর কথা উল্লেখ করেছি, যারা কিনা দেখতে পরীদের মতো সুন্দরী, কিন্তু আজ নিজের চোখেই তা দেখতে পাচ্ছি। আমি জানি অন্তরাকে সেই প্রথম বাসে দেখেই আমি তার প্রেমে পড়ে গেছি। অন্তরা যখন চলে যাচ্ছিল তখন আমার মনে হয়েছিল ওর সাথে আবারও আমার দেখা হবে, কিন্তু এইভাবে এবং এত তাড়াতাড়ি যে দেখা হবে সেটা কখনোই ভাবিনি। অন্তরের জন্য আমার মনে যে ভালোবাসাটা তৈরি হয়েছিল সেটা এখন আরো 7 গুণ বেড়ে গেছে। অন্তরের আনন্দময় মিষ্টি হাসি দেখে মনটা চাচ্ছে সব সময় ওকে এমন আনন্দময় মুহূর্তগুলো উপহার দিতে। মনটা চাচ্ছে সব সময় ওকে এইভাবে আনন্দে রাখি, কারণ এই আনন্দের মাঝেই যে আমার মনের সুখ লুকিয়ে আছে। তারপর এভাবেই কিছুক্ষণ অন্তরা দোল খেয়ে দোলনা থেকে নেমে আনিকাকেও দোল খাওয়ালো। তারপর ওদের দোল খাওয়া শেষ হতেই আসিফ অন্তরাকে বলল, অন্তরা, দোল খাওয়া শেষ হলে চলে আয়, নদীর পাড়ে যাই। অন্তরা আসিফের কথা শুনে বলল, হ্যাঁ ভাইয়া, শেষ হয়েছে, চলো এখন নদীর পাড়ে যাই। তারপর আমরা সবাই নদীর পাড়ে যেতেই অন্তরা নদীর পাড়ে দাঁড়িয়ে দেখতো নদীর একটু দূরেই ছোটখাটো একটা চর পড়েছে। আর সেটা দেখে অন্তরার সঙ্গে সঙ্গে বলল, আসি ভাইয়া, চলো না ওই চরে যাই। আসিফ একথা শুনে একটু সংকোচ করে বলল, আরে না না, ওখানে যাওয়া লাগবে না, আর এমনিতেও ওখানে যাওয়ার মতো কোনো নৌকা নেই। আসিফের কথা শুনে অন্তরার মুখের দিকে তাকিয়ে বুঝলাম অন্তরার মনটা খুব খারাপ হয়ে গেছে। আর নদীর পাড়েই ছোট্ট একটা ডিঙি নৌকা বাঁধা ছিল, কিন্তু তবু আসিফ না করলো কেন বুঝলাম না। তাই আমি সঙ্গে সঙ্গে আসিফকে বললাম, আরে ওখানে গেলে সমস্যা কি? আসিফ আমার কথার জবাবে বললো, আরে দেখছিস না, ওখানে যাওয়ার মতো কোনো সুযোগ নেই, আর এমনিতেও এখানে যেই ছোট্ট নৌকা আছে সেটা বেয়ে যাওয়াটা অনেক বিপজ্জনক হতে পারে, আর এমনিতেও আমি নৌকা চালাতে পারি না। অন্তরা কোনো কথা বলছে না, চুপচাপ সেই বালুর চরের দিকে তাকিয়ে আছে। আর সেটা দেখে আমি বললাম, আরে কোনো সমস্যা নেই, আমি নৌকা চালাতে পারি, আর এমনিতেও আমার মনে হয় না কোনো বিপদ আসবে। আমার কথা শুনে আসিফ অনেকটা অবাক হয়ে বলল, তুই নৌকা চালাতে পারিস? হ্যাঁ, পারবো না কেন? আমার কথা শুনেই অন্তরা ওর মুখে একটু আনন্দের ভাঁজ ফেলে আমার দিকে তাকালো। আর তখন আসিফ বলল, বন্ধু দেখ, এইটুকু নৌকা যদি ওই চড়ে যাওয়ার পথে উল্টে যায় তাহলে কি হবে? ওরা তো কেউই সাঁতার জানে না। আমি আসিফের কথা শুনে বললাম, আরে সেটা তো পরের বিষয়, পরে দেখা যাবে, আগে চল। অন্তরা আমার কথা শুনে আসিফকে উদ্দেশ্য করে একটু হেসে দিয়ে বলল, হ্যাঁ ভাইয়া, উনি তো ঠিকই বলেছে, আর এত কিছু আগে থেকে ভাবা ঠিক না। আসিফ এবার একটা বড় শ্বাস ছেড়ে বলল, আচ্ছা চল। আসিফের কথা শোনার সঙ্গে সঙ্গেই অন্তরা এবং আনিকা পায়ের জুতোটা খুলে হাসতে হাসতে দৌড়ে সে নৌকায় উঠলো। আমি এক দৃষ্টিতে অন্তরার দিকে একবার তাকিয়ে পরে ওর পায়ের দিকে তাকিয়ে রইলাম। বলতে হবে অন্তরার পাটাও অনেক সুন্দর, তার উপরে সোনালি রঙের পায়েল পড়েছে, এক কথা অসাধারণ। আমি অন্তরার দিকে তাকিয়ে আস্তে আস্তে নৌকায় উঠে পেছনে গিয়ে বসলাম, কারণ নৌকা তো আমি চালাবো। তারপর আমি খুব সাবধানের সাথে সুন্দরভাবে নৌকা বেয়ে সেই চরের ভিড়ায় গেলাম। কথায় আছে না, ভালোবাসায় এমন এক শক্তি রয়েছে যা দিয়ে সবকিছু করা সম্ভব। আজ সেটাই সত্যি হয়েছে, কারণ আমি কখনোই নৌকা চালাইনি, জাস্ট দেখেছি। আর সেই দেখা থেকেই আজ অন্তরের ভালোবাসার শক্তিতেই সুন্দরভাবে নৌকা বেয়ে চড়ে আসতে পারছি। আসিফ জানতো আমি নৌকা বাহিতে পারি না, তাই ও একটু ভয় পাচ্ছিল। কিন্তু যখন সুন্দরভাবে চড়ে ফিরলাম তখন আসিফ নৌকা থেকে নেমে আমাদেরকে তাকিয়ে একটু হেসে বলল, বাহ, ভালোই তো নৌকা চালাতে পারিস। আসিফের কথা শুনে অন্তরা আমার দিকে তাকিয়ে রইল। তখন আমি অন্তরের দিকে তাকিয়ে দেখলাম অন্তরা আমার দিকে তাকিয়ে আছে। তখন আমি অন্তর থেকে চোখ ফিরিয়ে আসিফের দিকে তাকিয়ে হলাম, আরে আমরা তো গ্রামেরই ছেলে, আমরা না পারলে কে পারবে? হ্যাঁ, কথাটা ঠিকই বলেছিস। তারপর অন্তরা এবং আনিকা অনেকটা আনন্দের সঙ্গে খালি পায়ে চরের পাশে গিয়ে নদীর পানিতে পা ভিজিয়ে হাঁটতে লাগলো। আমিও অন্তরার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। অন্তরাকে যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। ওর মুখের হাসিটা যেন মন কেড়ে নেওয়ার মতো। আমি ভেবেছিলাম ঈদের এই ছুটির 7 দিনের মধ্যে 5 দিন ফেসবুকেই ঢুকবো না, কিন্তু আর পারলাম না। অন্তরাকে এভাবে দেখে আমার মনের মধ্যে যে অনুভূতিটা কাজ করছে সেটাই আজ সবার সঙ্গে শেয়ার করব, তাই ফেসবুকে ঢুকলাম। কিন্তু নেটওয়ার্ক সমস্যা ছিল বলে বের হয়ে আমার ফোনের নেটে গিয়ে অন্তরার দিকে তাকিয়ে তাকিয়ে লিখতে লাগলাম, বাহ কি অপরূপ তুমি, ঠিক যেন রূপকথার সেই সুন্দরী পরী। তোমায় যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি, আর বিশেষ করে তোমার হাসিটা যেন মন কেড়ে নেওয়ার মতো। জানি না আমার কি হয়েছে, চোখ বন্ধ করলেই শুধু তোমার মায়াবী চেহারাটা সামনে ভেসে ওঠে। তোমার চাল চলন ভাব ভঙ্গি সবকিছুতেই যেন অদ্ভুত এক মায়া জড়িয়ে আছে, যে মায়া ক্রমশই
আমাকে তোমার প্রতি দুর্বল করে দিচ্ছে? সে প্রথম যখন তোমার সঙ্গে বাসে দেখা হয়েছিল তখন থেকে আমার মনে অদ্ভুত এক অনুভূতির সৃষ্টি হয়েছে, যে অনুভূতিটা বারবার করানেরে একটা কথাই বলে, তোমাকে চাই। হয়তো আমি তোমার প্রেমে পড়েছি, হয়তো নয়, ঠিক প্রেমে পড়েছি। জানো, এই মুহূর্তে তোমার থেকে চোখই সরাতে পারছি না, কারণ তোমার মধ্যে যে অদ্ভুত মায়াটা রয়েছে সেই মায়া ক্রমশ আমাকে পাগল করে দিচ্ছে। আর তোমার পায়ের সাথে সোনালী রঙের পায়েলটা খুব মানিয়েছে, যেটা দেখে এক প্রকার নেশায় পড়ে গেছি। আর সেজন্যই হয়তো তোমাকে দেখার লোভটা সামলাতে পারছি না। কথাটা মন থেকে লিখছি আর অন্তরের দিকে তাকাচ্ছি। এদিকে অন্তর এবং আনিকা দুজনেই ছবি তুলতে ব্যস্ত, যা দেখে আমি মৃদু হেসে অন্তরের দিকে তাকিয়ে রইলাম। ওদের ছবি তোলা শেষ। খুব আনন্দেই হাসতে হাসতে নদীর পাড় দিয়ে দৌড়াতে লাগলো। এবং কিছুক্ষণ পর পরই আনিকা এবং অন্তরা দুজনের পায়ে পানি ছিটাতে লাগলো। ওদের এত আনন্দ দেখে আমারও মন চাচ্ছে ওদের সঙ্গে গিয়ে মজা করতে। না, এটা তো এখন কোনোভাবেই সম্ভব নয়, কারণ অন্তরা এখনো আমাকে ভালো করে চেনে না এবং আমিও না। আমি এক দৃষ্টিতে অন্তরের দিকে তাকিয়ে আছি। আর তখন মনে পড়লো নোট তো লেখা শেষ, তাই সঙ্গে নোট সেভ করে মোবাইলটা পকেটে রেখে দিলাম। আসিফ ওদের দুজনকে নিজের পায়ে পানি ছিটাতে দেখে বলল, আরে এভাবে পানি ছিটালে তো ভিজে যাবি, তখন তো ঠান্ডা লেগে যাবে। অন্তর আসিফের কথা শুনে বলতে লাগলো, ভিজলে সমস্যা নেই ভাইয়া, বাতাসে শুকিয়ে যাবে। আমি অন্তরের কথা শুনে সঙ্গে সঙ্গে একটু হেসে আসিফের দিকে তাকিয়ে দেখলাম আসিফ চুপচাপ হয়ে গেছে। তারপরে এভাবে আরো কিছুক্ষণ থেকে আমরা চর থেকে নৌকা বেয়ে চলে আসলাম। অন্তর এবং আনিকা আজ অনেক আনন্দ করছে, তাই নৌকা থেকে নেমেই অন্তর আমার দিকে তাকিয়ে আছে। আর তখন আনিকা আমাকে বলল, ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আপনি না থাকলে হয়তো আপু আর আমি এত মজা করতে পারতাম না। অন্তর আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে, মনে হচ্ছে মতলবটা একটু অন্যরকম আর কি। আমি আনিকার কথা শুনে সঙ্গে সঙ্গে বললাম, আরে না আপু, ধন্যবাদ দেওয়ার কিছু নেই। আর এমনিতেও আমি শহরে থাকি, তাই মন চাচ্ছিল সেখানে যেতে, তাই সবাইকে নিয়ে আমিও একটু ঘুরে আসলাম। তবুও ভাইয়া আপনি না থাকলে তো আমরা যেতেই পারতাম না। হ্যাঁ, তা অবশ্য ঠিক। কথাটা বলে অন্তরের দিকে একবার তাকিয়ে বললাম, আর এমনিতেও যদি কারো কোথাও যেতে ইচ্ছে করে তাহলে সেখানে যাওয়া উচিত, কারণ সেখানে গেলে মনটা পুরোপুরি ভালো হয়ে যায়। তাই আমি আরো আগ্রহ দেখে তোমাদের নিয়ে গেলাম। অন্তর আমার কথা শুনে সঙ্গে সঙ্গে বলল, ভাইয়া ধন্যবাদ আপনাকে আমাদের এমন একটা আনন্দময় মুহূর্ত উপহার দেওয়ার জন্য। আমি কিছু বলতে যাব তার আগে আসিফ বলল, আচ্ছা হয়েছে, এখন চল, প্রায় দুপুর হয়ে আসছে আর আমার অনেক ক্ষুধাও লেগেছে। আসিফের কথা শুনে অন্তরা বলল, হ্যাঁ ভাইয়া চলো। তারপর আমরা সেখান থেকে এসে আবার অটো ভ্যানে চড়ে চলে আসলাম আসিফের মামা বাড়িতে। আসার পথে অন্তরা এবং আমি পাশাপাশি বসেছি। আমি একটা জিনিস ভালোভাবে খেয়াল করেছি, অন্তরা আমার দিকে বারবার আর চোখে তাকাচ্ছিল, আর আমিও যে অন্তরার দিকে তাকিয়েছি এটা অন্তরা ভালো করে খেয়াল করছে। অন্তরের জন্য আমার অনুভূতিটা খুব বেশি করার ছিল। আর এই অনুভূতিটা কেন সাধারণ অনুভূতি না, ভালোবাসার অনুভূতি। হ্যাঁ, আমার কখনো কারোর প্রতি এমন অনুভূতি জন্মায়নি, যে কারণে আমি কাউকে ভালোবাসতে পারিনি। কিন্তু অন্তরাকে দেখেই ওর প্রতি আমার সেই ভালোবাসার অনুভূতিটা জন্মেছে, তাও আবার বেজায় ভাবে। আসিফের মামা বাড়িতে চলে এসেছি। এদিকে দুপুর হয়ে গেছে, তাই আসিফের দুই মামি মিলে মিশে অনেক কিছু রান্না করছে। আসিফ এবং আমি সোফায় বসে আছি। আর অন্যদিকে আসিফের দুই মামা তাদের জমিগুলো দেখতে গিয়েছিল এবং বিকেলে নাকি তারা গ্রামের গরিবদের মাঝে কিছু সাহায্য প্রদান করবে। তারা সবকিছু ঠিকঠাক করে বাসায় চলে আসলো। আর তখন আসিফের বড় মামা আসিফকে বলল, আরে তোদের ঘোরাফেরা এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? আসিফের বড় মামা যখন কথাটা বললো তখন আমাদের সাথে অন্তরা বা আনিকা কেউই ছিল না। তাই আসিফ ওর বড় মামার কথা শুনে কিছু একটা বলতে যাবে, তার আগেই অন্তরা উপর থেকে সিঁড়ি বেয়ে নামতে নামতে বলল, হ্যাঁ চাচু, শেষ না হয়ে কি উপায় আছে? যদি আমাদের সাথে আসিফ ভাইয়া যায়। অন্তরার কথা শুনে আসিফের বড় মামা বলল, কেন, আসিফ আবার কি করলো? না চাচু, তেমন কিছু না। দুপুর হয়ে আসছিল, তাই আসিফ ভাইয়া বলল চলে আসতে, তাই চলে এসেছি। আমি অন্তরের কথা শুনে অন্তরের দিকে তাকিয়ে অনেকটা অবাক হয়ে গেলাম, কারণ অন্তরা শাড়ি পরছে, কিন্তু কেন পরছে বুঝতে পারছি না। যাই হোক, অন্তরাকে শাড়িতে বেশ মানিয়েছে, খুব সুন্দর লাগছে। অন্তরকে তাই মুগ্ধ হয়ে তাকিয়ে আছি। অন্তরাই হয়তো একমাত্র মেয়ে যাকে দেখে আমি এতটা মুগ্ধ হয়েছি। জানি না অন্তরা জাদু জানে কি না, কিন্তু হ্যাঁ, ওর মধ্যে প্রচুর পরিমাণ মায়া জড়িয়ে আছে, যে মায়ায় কাটানো কোনো ছেলের পক্ষেই সম্ভব নয়। আমি অন্তর থেকে চোখ সরাতে পারছি না, এক প্রকার নেশা নেশা ভাব চলে এসেছে। তাই আমি আমার মতে অন্তরের দিকে তাকিয়ে আছি। সামনে যে অন্তরের বাবা এবং চাচ্চু আছে সে কথা আমার খেয়ালই নেই। অন্তরকে শাড়ি পরা দেখে অন্তরের চাচ্চু বলল, বা অন্তর আমাকে তো শাড়িতে বেশ ভালোই মানিয়েছে। আর দেখতে দেখতে অন্তর কত বড় হয়ে গিয়েছে। কথাটা সে একটু হেসে হেসেই বলল, কিন্তু তার কথার মাঝে একটা রহস্য খুঁজে পাচ্ছি। তাই আমি তার দিকে তাকিয়ে বুঝে গেলাম তার কথার মানে হলো অন্তরার বিয়ের বয়স হয়েছে।
আর এটারই মানে দাঁড়ায় তারা হয়তো অন্তরের জন্য ভালো পাত্র দেখবে বা দেখেছে। অন্তরের চাচ্চুর কথা শুনে অন্তরের বাবা হাসছে, কিন্তু তেমন কিছু বলছে না। অন্তরের চাচ্চুর কথা শুনে কেন জানে মনটা খারাপ হয়ে গেল এবং অন্তরাকে হারানোর ভয়টাও বুকের মাঝে বাসা বাঁধতে লাগলো। আমি অন্তরের দিকে তাকালাম আর তখন দেখলাম অন্তর আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসলো। আর তখন আমার চোখ আসিফের দিকে যেতেই দেখি আসিফ অন্তরের দিকে কেমন মুগ্ধ হয়ে তাকিয়ে আছে, যা দেখে মনটা আরো খারাপ হয়ে গেল। আমি কি করব বুঝতে পারছি না, খুব খারাপ লাগছে, মানে নিজেকে কেমন যেন একা একা লাগছে। তাই কারোর দিকে না তাকিয়ে মাথাটা নিচু করে আঙুলে নখগুলো খুঁটে খুঁটে দেখতে লাগলাম। এদিকে অন্তরা আমাদের কাছে এসে আমাদের সামনে সোফায় বসলো। আর তখন অন্তরার শরীর থেকে কেমন যেন ফুরফুরে একটা সুগন্ধি পারফিউমের ঘ্রাণ ভেসে আসলো, যে ঘ্রাণটা প্রায় পাগল করার মতো। অন্তরার পারফিউমের ঘ্রাণে আমার মনটায় কেমন যেন উতলা হয়ে উঠছে। জানি না হঠাৎ এমন হচ্ছে কেন, কিন্তু একটা কথা না বললেই নয়, অন্তরার মতো ওর পারফিউমের ঘ্রাণেও কেমন এক অদ্ভুত মায়া জড়িয়ে আছে, যে মায়া এখন আমাকে প্রায় পাগল করে দিচ্ছে। আমি না চাইতেও আমার চোখগুলো অন্তরার দিকে চলে যাচ্ছে, তাই হালকা আর চোখে অন্তরার দিকে তাকিয়ে অন্তরাকে দেখতে লাগলাম। আমি যখন আর চোখে অন্তরাকে দেখছিলাম তখন অন্তরা সরাসরি আমার দিকে তাকালো, আর তখনই চোখটা নামিয়ে নিলাম। আসিফ এখনো কিছুক্ষণ পর পর অন্তরের দিকে তাকাচ্ছে, হয়তো আসিফ অন্তরকে দেখে কিছুক্ষণের জন্য মুগ্ধ হয়েছে, তাই এভাবে তাকাচ্ছে। আমি অন্তর থেকে চোখটা নামিয়ে ঠিক আগের মতোই আঙুলের নখগুলো খুঁটে খুঁটে দেখছিলাম। আর তখন অন্তরের বাবা তার বড় ভাই মানে অন্তরের বড় চাচ্চুকে জিজ্ঞেস করলো, হ্যাঁ ভাইজান, তুমি ঠিকই বলেছো। দেখতে দেখতে আমাদের অন্তরা অনেক বড় হয়ে গেছে। এখন যদি ওকে ভালো একটা ছেলে দেখে বিয়ে দিতে পারি তাহলে একটু শান্তি পাবো। অন্তরের বাবার কথা শুনে অন্তরের চাচ্চু বলল, অন্তরের চাচ্চুর কথা শুনে আমার অনেকটাই মন খারাপ হলো, কারণ আমি মনে মনে যা ভাবছি হয়তো সেটাই ঠিক হবে। হয়তো অন্তরের চাচু আগে থেকে অন্তরের জন্য ছেলে দেখে রেখেছে। অন্তরের বাবা এবং চাচুর কথা শুনে আমাদেরকে তাকিয়ে দেখলো। আমি কিছুটা মন খারাপ করে মাথা নিচু করে আসি। আর তখন অন্তরা তাদের দুজনকে উদ্দেশ্য করে বলল, তোমরা একটু চুপ থাকবে? এখনই কেন এসব কথাবার্তা বলছো? কথাটা বলে আমার দিকে একবার তাকিয়ে হনহনিয়ে বাইরে চলে গেল। হয়তো ছবি তুলতে গিয়েছে, কারণ বাইরে আনিকা দাঁড়িয়েছিল আর আনিকাও শাড়ি পরছে। আমি এক নজর অন্তরের দিকে তাকিয়ে আমার মাথাটা নিচু করে ফেললাম। আর তখন অন্তরের বাবা হেসে হেসে বলল, লজ্জা পেয়েছে। তারপর আরো কিছুক্ষণ কথাবার্তা বললো। রান্না করা পুরোপুরি শেষ হয়েছে, তাই টেবিলে খাবার দিয়ে সবাইকে ডাকতে এলো আসিফের বড় মামি। অন্তরা এখনো আসেনি, তাই আসিফের বড় মামা অন্তরাকে ডাকতেই আসিফ সরাসরি বলল, মামি, অন্তর তো একটু বাইরে গিয়েছে। আসিফের কথা শুনে বড় মামা বলল, হ্যাঁ, এই তো কিছুক্ষণ আগেই গেল, ওয়েট করো, কল দিচ্ছি। কথাটা বলেই আসিফের বড় মামা অন্তরকে কল দিয়ে তাদের আসতে বলল, কারণ সবাই একসাথেই উপরের খাবার খাবে। আমরা সবাই যে যার মতো বেসিন থেকে হাত ধুয়ে খাবার টেবিলে গিয়ে বসলাম। আমি আর আসিফ পাশাপাশি বসেছি এবং তখনই অন্তরা এবং আনিকা হাত ধুয়ে এসে আমাদের ঠিক সামনের চেয়ারে বসলো। ওদের দেখেই বোঝা যাচ্ছে ওরা ছবি তোলায় ব্যস্ত ছিল, কারণ আমি মানুষের ভাবভঙ্গি দেখলেই কিছুটা বুঝতে পারি কে কি করতে চাচ্ছে বা ভাবছে। অন্তরা টেবিলে বসার পর আমি একবার অন্তরার দিকে তাকাতেই অন্তরের চোখে আমার চোখ পড়ে গেল, মানে দুজনে একই সাথে দুজনের দিকে তাকিয়েছি। তাই আমি চোখটা সরিয়ে আসিফের দিকে তাকিয়ে দেখলাম আসিফ অন্তরের দিকে তাকিয়ে আছে। আমি আসিফের তাকানো দেখে ঠিক বুঝতে পারলাম আসিফ অন্তরের দিকে এভাবে তাকাচ্ছে কেন। কথায় আছে মানুষ সুন্দরের অধিকারী, আর আমরা তাদেরই দিশারি। আসিফ হয়তো কখনো অন্তরাকে এভাবে দেখেনি, কারণ তখন তো অন্তরা ছোট ছিল, আর এখন অন্তরা বড় হয়েছে, তাও আবার লেখিকা। এখন বড় বিষয় হলো অন্তরার চেহারায় যে অদ্ভুত মায়াটা জড়িয়েছে, যে কারণে অন্তরকে দেখে যে কোনো ছেলে কাত হতে বাধ্য। এক কথায় তার থেকে চোখে সরাতে পারবে না। কিন্তু আমি এমনটা মোটেও আশা করিনি, কারণ আসিফ সম্ভবত ছোটবেলা থেকেই বৃষ্টিকে মনে মনে ভালোবাসে, কিন্তু কখনোই সাহস করে বলতে পারেনি। আর এটা আমি গতকাল সন্ধ্যার আগেই বুঝতে পেরেছি। সবাই যে যার মতো খাচ্ছে, আর তখন আসিফের বড় মামা কিছুক্ষণ পর পরে আসিফের দিকে তাকিয়ে বলল, আসিফ, তোর আম্মুটা না একটু অন্যরকম, সবার থেকেই আলাদা। হঠাৎ কথাটা বলায় সবাই বড় মামার দিকে তাকালাম। আর তখন বড় মামা আবারও বলল, আজকে বাসায় গিয়ে তোর আম্মুকে বলিস মামা সবকিছু ভুলে আবার নতুন করে সম্পর্ক আবদ্ধ হতে চায়। বড় মামার কথা শুনে হয়তো কেউই বুঝতে পারছে না সে কি বোঝাতে চাচ্ছে, কিন্তু আমি তো ঠিকই বুঝতে পারলাম। তাই আমি তার দিকে তাকিয়ে আছি, শুধু আমি না সবাই বড় মামার দিকে তাকালো। হয়তো আসিফের বড় মামা চায় অন্তরের বিয়েটা আসিফের সাথেই দিতে, না হলে এভাবে কখনোই বলতো না। কিন্তু আমি হয়তো কখনো এটা মেনে নিতে পারবো না, আর পারলেও কখনো ওদের সামনে গিয়ে দাঁড়াতে পারবো না, কারণ জীবনে প্রথমবার যাকে এতটা ভালোবেসেছি তাকে কিভাবে অন্যের হাতে হতে দেখি। আমি অন্তরকে যখনই দেখবো তখনই তো বুকের মধ্যে এক গ্লাস কষ্ট আমাকে ঘিরে ধরবে, যা আমি সহ্য করতে পারবো না, অনেক কষ্ট হবে। আমি আসিফের বড় মার দিকে তাকিয়ে কথাগুলো ভেবে চুপচাপ মাথাটা নিচু করে খাবার না খেয়ে বসে আছি। আর তখন আসিফের ছোট মামা মানে অন্তরের বাবা আব্দুল হামিদ কথাটা শুনে বলল, কি বলো ভাইজান, রুবি আমাদের সঙ্গে সম্পর্কে আবদ্ধ হবে মানে?
ও আমাদের পর ছিল কবে। আর এমনিতেও রুবির যে রাগ, আমার মনে হয় না ও আর কখনোই আমাদের সাথে কথা বলবে। অন্তরার বাবার কথা শুনে বড় মামা আব্দুর রহমান বলল, হ্যাঁ তা ঠিক, কিন্তু দেখিস আমি ওর সব অভিমান ভেঙে দিব। ঠিক আগের মতো আমরা 3 ভাই বোন খুব মিলেমিশে থাকবো, তখন আর আমাদের অতটা কষ্ট থাকবে না। আসিফ কথা শুনে মাথাটা নিচু করে চুপচাপ আস্তে আস্তে খেতে লাগলো। আর তখন অন্তরার আম্মু বলল, আচ্ছা ভাইজান, তা না হয় মানলাম, কিন্তু এটা কিভাবে সম্ভব? অন্তরার মায়ের কথা শুনে অন্তরার বাবা তার বড় ভাইকে বলল। হ্যাঁ ভাইজান, আমারও তো একই কথা। আব্দুর রহমান তাদের কথা শুনে বলল। এটা কিভাবে সম্ভব হবে? অন্তরার বাবা কথাটা শুনে একটু চিন্তিত ভাব নিয়ে সঙ্গে বলল, একটা উপায়ে। কি সে উপায়? আমাদের আসিফের তো যথেষ্ট বয়স হয়েছে আর পড়াশোনাও অনেক ভালো, তাই আমি ভেবেছি আসিফের সঙ্গে অন্তরার বিয়ে দিব। আমি আসিফের বড় মার কথা শুনে খাওয়া ছেড়ে অসহায়ের মতো তাকিয়ে রইলাম। আর অন্তরা তো পুরোপুরি অবাক হয়ে তাকিয়ে আছে। এক কথায় অন্তরা এই কথাটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। আর এদিকে আসিফ কথাটা শুনে সঙ্গে সঙ্গে অনেকটা খুশি হয়ে ওর বড় মামার দিকে তাকালো। আমি আসিফের মামার থেকে চোখটা সরিয়ে অন্তরার দিকে তাকিয়ে দেখি অন্তরা ওর বাবার দিকে তাকিয়ে আছে। আর অন্তরার চেহারার মধ্যে কেমন সংকোচ বোধ দেখা দিচ্ছে। আমি সময় আসিফের দিকে তাকিয়ে দেখলাম ওর চেহারা আনন্দের ছাপ ফুটে উঠেছে। তার মানে আসিফের এই বিয়েতে পুরোপুরি মত আছে। আমি আসিফের দিকে করুণ চোখে তাকিয়ে আছি। আর তখন দেখলাম আসিফ অন্তরের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। আমি কি করব বা কি বলবো কিছু বুঝতে পারছিলাম না। আমার খুব কষ্ট হচ্ছে। বুকের মধ্যে কেমন ধরপড় করার পাশাপাশি খুব আপন কাউকে হারানোর ভয় কাজ করছে। জানি না হঠাৎ আমার এমন হচ্ছে কেন। খুব কষ্ট হচ্ছে। কি করব কিছু বুঝতে পারছি না। আমি এখানে প্রথমবার এসেছি, তাই কাউকে কিছু বলতেও পারছি না। শুধু করুণ দৃষ্টিতে সবার দিকে এক এক করে তাকাচ্ছি। আমি সবার দিকে এক এক করে তাকিয়ে শেষে অন্তরের দিকে তাকিয়ে রইলাম শুধু একটা কথা বলার জন্য, অন্তরের জন্য এই বিয়েতে অমত করে। কিন্তু অন্তরা কিছুই বলছে না। অন্তরা আমার দিকে তাকিয়ে দেখলো আমি ওর দিকে অসহায়ের মতো তাকিয়ে আছি। তাই অন্তরা আমার দিকে তাকিয়ে আমার চোখের দিকে তাকালো। অন্তরা আমার চোখের দিকে তাকিয়ে হঠাৎ চোখটা নামিয়ে মাথাটা নিচু করে রইলো। জানি না অন্তরা কিছু বুঝতে পেরেছে কিনা, কিন্তু আমার জানা সত্ত্বেও অন্তরা কিছুটা হলেও বুঝতে পেরেছে। কারণ একজন লেখক বা লেখিকা কারো চোখের দিকে তাকিয়ে একটু হলেও বুঝতে পারে তাদের চোখ কি বলতে চাচ্ছে। যেমন আমি অন্তরের চোখের দিকে তাকিয়ে ঠিক বুঝতে পেরেছি অন্তরা এই বিয়েতে রাজি না, কিন্তু তবু অন্তরা কিছুই বলছে না বা অমত করছে না। কিন্তু কি সেই কারণ সেটাই বুঝতে পারছি না। অন্তরার চাচ্চুর কথা শুনে অন্তরার বাবা আসিফের দিকে একবার তাকিয়ে সাথে সাথে বলল, হ্যাঁ ভাইজান, তোমার কথাটা ঠিক আছে, তাই এতে আমরা একমত আছি। কিন্তু রুবি কি এই বিয়েতে রাজি হবে? অন্তরার বাবার কথা শুনে সঙ্গে আসিফ লজ্জা কাটিয়ে বলল, মামা সমস্যা নেই, আমি আম্মুকে রাজি করাবো। আসিফের কথা শুনে আমি এবং অন্তরা দুজনেই আসিফের দিকে তাকালাম। আর তখন দেখলাম আসিফ কথাটা বলে মাথাটা হালকা নিচু করে প্লেটের ভাতগুলো নাড়ছে। মনে হচ্ছে একটু লজ্জা পেয়েছে। আমি কিছু বললাম না, মনটাকে একটু শান্ত করে অন্তরের দিকে তাকালাম। আর তখন অন্তরা আমার দিকে তাকালো। দুজনের দিকে তাকিয়ে আছি। আর এটা আনিকা দেখে কিছু না বলেই চেয়ারের নিচ থেকে অন্তরার পায়ে পাড়া দিল। আর তখন অন্তরা আমার থেকে চোখ সরিয়ে আনিকার দিকে তাকালো। তখন আনিকা ইশারা দিয়ে অন্তরাকে খেতে বললো। আমি ঘটনাটা বুঝতে পারলাম, তাই আমি অন্তরা থেকে চোখটা নামিয়ে ভাতের প্লেটের ভাতগুলো নাড়ছি। আর সেটা আসিফের বড় মামা দেখে বলল, আরে নীরব, খাচ্ছ না কেন বাবা? আসিফ এবং অন্তরা কথা শুনে খাওয়ায় মন দিল, কারণ ওরা জানে আমার মতো ওদেরও একই কথা বলবে। আমি আসিফ এবং অন্তরার দিকে তাকিয়ে দেখলাম আসিফ ভালোভাবেই ভাত খাচ্ছে, কিন্তু অন্তরা তেমন খাচ্ছে না। মনে হচ্ছে অন্তরা খেতে ইচ্ছে করছে না, তাই সে আস্তে আস্তে খাচ্ছে। আমারও খেতে ইচ্ছে করছে না, কেন জানি ক্ষুধা থাকা সত্ত্বেও পেট ভরে গেছে। আমার বুকটা ধরপড় করছে আর কষ্ট হচ্ছে অনেক। জানি না অন্তরের প্রতি হঠাৎ এত অভিমান হচ্ছে কেন। অভিমান তো শুধুমাত্র প্রিয় মানুষদের প্রতি হয়ে থাকে, যাদের সঙ্গে সবসময় সম্পর্কটা ভালো থাকে বা ভালোবাসার সম্পর্ক থাকে। কিন্তু অন্তরার সঙ্গে তো এখন আমার এমন কোনো সম্পর্ক হয়নি। শুধুমাত্র আমি নিজেই অন্তরাকে খুব ভালোবাসি, আর এটা শুধুমাত্র আমি ছাড়া অন্য কেউই জানে না। আমি চুপচাপ বসে একটু একটু করে ভাত মেখে মুখে দিচ্ছি আর চোখে অন্তরের দিকে তাকাচ্ছি। অন্তরা আমার দিকে আর চোখে তাকিয়ে দেখলো আমি অন্তরের দিকে আর চোখে তাকাচ্ছি। তাই অন্তরা সরাসরি একবার তাকাতেই আমি ওর থেকে চোখটা সরিয়ে খাওয়ায় মন দিলাম। আর তখনই অন্তরের খাওয়া সেরে উঠেই বলল, আমি আর খাবো না, খেতে ইচ্ছে করছে না। অন্তরার কথা শুনে ওর বাবা বলল, সে কি, তুই তো কিছুই খাসনি। বাবা আমার ক্ষুধা নেই, আর এমনিতেও খেতে ইচ্ছে করছে না। কথাটা বলে অন্তরা বেসিনে গিয়ে হাত ধুয়ে উপরের রুমে চলে গেল। অন্তরা সিঁড়ি বেয়ে উঠতেই আনিকাও খাওয়া সেরে দাঁড়িয়ে গেল। আমারও খাওয়া শেষ। আনিকার বাবা কিছু বলতে যাবে তার আগে আনিকাও বেসিনে হাত ধুতে চলে গেল। তারপর হাত দিয়ে সোজা সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। আনিকা রুমে গিয়ে দেখলো অন্তরা বিছানায় উঠে
খাটের সাথে হেলান দিয়ে বুকে বালিশ চেপে কান্না করছে। কিন্তু কেন কান্না করছে এটা আনিকা ঠিক বুঝতে পারছে, কারণ আনিকাও জানে এই বিয়েতে অন্তরের কোনো প্রকার মত নেই। আনিকা রুমে ঢুকেই দরজাটা বন্ধ করে অন্তরের পাশে বসে বলল, কি হয়েছে আপু, তুমি কান্না করছো কেন? অন্তরা কোনো কথা বলছে না, নিজের মতোই কান্না করে যাচ্ছে। তাই আনিকা অন্তরের হাতটা ধরে বলল, দেখো আপু, তুমি কেন কান্না করছো সেটা আমি বুঝতে পেরেছি, কিন্তু বিয়ে তো আর বললেই হয়ে যায় না। এখানে তোমারও একটা পছন্দ অপছন্দের ব্যাপার আছে। আনিকার কথা শুনে অন্তর আনিকার দিকে তাকিয়ে বলল, তাই বলে কি তোমার কোনো পছন্দ নেই নাকি? এই বিয়েতে তোমারও তো মতামত থাকা খুবই প্রয়োজন, কারণ বিয়েটা তোমার হচ্ছে, অন্য কারণ না। আর তুমি তো একজন লেখিকা, তাই তুমিই বলো তোমার এখন কি করা প্রয়োজন। অন্তর আনিকার কথা শুনে চোখের পানি মুছতে মুছতে বলল, জানি না রে এখন আমার কি করা প্রয়োজন, কারণ আসিফ ভাইয়াকে ছোটবেলা থেকেই আমি নিজের বড় ভাইয়ের মতো দেখে এসেছি। আর আজ কিনা তার সাথেই আমার বিয়ে হবে, ভাবলে কেমন যেন লাগে। আনিকা অন্তরের কথা শুনে কি যেন ভাবলো, তারপর বলল, আচ্ছা আপু, সত্যি করে একটা কথা বলবা? কি বলবি বল। সত্যি করে বলবা, তুমি কি কাউকে ভালোবাসো বা কাউকে পছন্দ করো? অন্তর আনিকার কথা শুনে সংশয় বলল, হ্যাঁ, একজনকে আমি অনেক ভালোবাসি, কিন্তু আমি তাকে কখনোই দেখিনি, এমনকি সেও জানে না আমি যে তাকে কতটা ভালোবাসি। মানে কি, তুমি একজনকে ভালোবাসো অথচ তাকে দেখোনি, আবার সেও জানে না তুমি তাকে ভালোবাসো? হ্যাঁ। এটা কিভাবে সম্ভব আপু? তুমি তাকে কিভাবে ভালোবাসলে? আর সেই লোকটাই বা কে? অন্তর আনিকার কথা শুনে বলল, সেই লোকটা আমার মতোই একজন লেখক, কিন্তু আমি যে তার কত বড় ফ্যান সে হয়তো জানে না। আর আমি তার গল্প পড়েই গল্প লেখার অনুপ্রেরণা পেয়েছি। আমি তার প্রতিটা গল্পকেই অনুসরণ করতাম, যেমনটা আজও করি। আনিকা অন্তরের কথা শুনে অবাক হয়ে তাকিয়ে আছে। আর তখন অন্তর আবারও বলল, হ্যাঁ, আমি এখনো তার ফলোয়ার লিস্টেই পড়ে আছি। অনেক মেসেজ দিয়েছি, কিন্তু কাজ হয়নি। সে কখনো আমার মেসেজের রিপ্লাই দেয়নি। এখনো আমি তাকে মাঝে মধ্যেই মেসেজ দিই, কিন্তু সে কখনো রিপ্লাই দেয় না। তাই তাকে মেসেজ দেওয়া বন্ধ করে দিয়েছি। কিন্তু তবুও আমি নিয়মিত তার আইডিতে গিয়ে ঘোরাফেরা করি। কিন্তু আপু, এইভাবে তোর ভালোবাসা হয় না। সে যেহেতু তোমার মেসেজে রিপ্লাই দেয় না, তাহলে তুমি তার সাথে কিভাবে কথা বলবে? আর সে যদি কাউকে না জানিয়ে বিয়ে করে ফেলে, তখন কি হবে? আনিকের কথা শুনে অন্তরার চোখগুলো আবার কেমন ঝাপসা হয়ে গেল। অন্তরা সত্যি সেই লেখককে না দেখে অনেক ভালোবাসে। তখন আনিকা আবারও বলল, আচ্ছা আপু, মন খারাপ করো না। আর কান্নাই বা কেন করছো? তুমি যদি এই বিয়েতে অমত করো, তাহলে তো বাবা এই বিয়েটা কখনোই দিবে না, এখন থেকেই শেষ করে দিবে। আর তুমি যে লেখকের কথা বলতেছো, তাকে তো তুমি দেখোইনি। যদি এমন হয় ছেলেটা শুধু সুন্দর গল্প লেখে, কিন্তু বাস্তবে সে একটুও ভালো ছেলে না, তখন কি করবে? আনিকের কথা শুনে অন্তরা বলল, দেখ আনিকা, তুই এখনো ছোট, তাই অতটা জ্ঞান তোর হয়নি। একটা কথা মাথায় রাখিস, যে এত সুন্দর গল্প লেখে, এমনকি বাস্তবতাকে গল্পের মাধ্যমে ফুটিয়ে তোলে, সে কখনোই খারাপ হতে পারে না। আর আমি দেখেছি নারীদের প্রতি তার সম্মান যেন কয়েক ধাপ এগিয়ে। হ্যাঁ আপু, তোমার কথাটা হয়তো সত্যি, কিন্তু তুমি এখন তার সাথে কিভাবে কথা বলবে? জানি না রে কিভাবে কথা বলবো, আর সে কখনো আমাকে ভালোবাসবে কিনা, কিন্তু আমার মন তাকে খুব আপন ভাবে। আমার মনে হয় সে আমার খুব আপন, এমনকি তার সঙ্গে খুব শীঘ্রই আমার কথা এবং দেখা হবে। আপু, তোমার মনে কি চলতেছে জানি না, কিন্তু যা করবার ভেবে চিন্তে করবা। আর এখন থেকে একটুও কান্না করবা না। বাবাকে আজই সবকিছু খুলে বলবা, তাহলে দেখবা বাবা এই বিয়ের কথাবার্তা এখানেই বন্ধ করে দেবে। হ্যাঁ, তুই ঠিক বলেছিস, বাবাকে আজই সব কিছু খুলে বলতে হবে। কারণ যেই আসিফ ভাইকে আমি নিজে বড় ভাইয়ের চোখে দেখেছি, তাকে কিভাবে বিয়ে করব, এ কথা ভাবলেই তো লজ্জা লাগে। হ্যাঁ আপু, তাহলে দরকার নেই। আর এদিকে আমিও খেতে পারছিলাম না, তাই কিছুক্ষণ আস্তে আস্তে খেয়ে তারপর হুট করে দাঁড়িয়ে সবাইকে উদ্দেশ্য করে আসিফকে বললাম, আসিফ আমি আর খাবো না, পেট ভরে গেছে। আসিফ আমার কথা শুনে বলল, কি বলছিস? সবে মাত্রই তো খাওয়া শুরু করলি, আর এখনই পেট ভরে গেছে? হ্যাঁ কেন জানি পেট ভরে গেছে।
আমি আর খেতে পারবো না, তুই খেয়ে আয়, আমি বাইরে আছি। আচ্ছা তাহলে যা, আমি খেয়ে আসছি। তারপর আমি হাত মুখ ধুয়ে এক গ্লাস পানি খেয়ে টিস্যু নিয়ে হাত মুছে বাইরে চলে আসলাম। কিছুই ভালো লাগছে না, খুব কষ্ট হচ্ছে আর নিজেকেও কেমন অসহায়ের মতো লাগছে। আমি কি করব কিছু বুঝতে পারছি না। তাই কিছুক্ষণ বাইরে হাঁটাহাঁটি করে হঠাৎ মনে পড়লো আনিকা তো আমাকে ওর ফেসবুক আইডি দিয়েছিল। কথাটা মনে পড়তেই সঙ্গে পর থেকে মোবাইলটা বের করে ফেসবুকে ঢুকলাম। ফেসবুকে ঢুকে ফ্রেন্ড লিস্টে গিয়ে অন্তর আইডিটা দেখতে পেয়ে সাথে সাথে ওর আইডিতে ঢুকলাম। অন্তর আইডিতে ঢুকে অনেকটা অবাক হয়ে গেলাম, কারণ আইডিটা অনেক চেনা চেনা লাগছে। আমার মনে হচ্ছে এই আইডিটা আমি অনেকবার দেখেছি, কিন্তু কোথায় দেখেছি মনে পড়ছে না। আমি অন্তর আইডিতে কিছুক্ষণ ওর গল্পগুলো দেখতে দেখতে অনেকটা নিচে গিয়েই হয়তো আমার লেখা একটা ছোট গল্প চোখে পড়লো, যেটা অন্তর ওর আইডিতে পোস্ট করেছে। আর এটা দেখে আরো বেশি অবাক হলাম। অন্তর আমার যেই গল্পটা পোস্ট করেছে ওর আইডিতে, সেই গল্পের মধ্যে বাস্তবতার কিছু সত্যি ঘটনা রয়েছে। এমনকি মেয়েদের ভালোর জন্য কিছু কথা লিখেছিলাম, যেই গল্প পড়ে প্রায় হাজার হাজার মেয়ে অনেক খুশি হয়েছিল, আর সেই মেয়ের মধ্যে অন্তরাও ছিল। আমার এখন সবকিছু মনে পড়ে গেল। অন্তর আমার গল্প পড়ে, এমনকি এই আইডি দিয়ে আমার প্রতিটা গল্পেই কমেন্ট করে। অন্তরের কমেন্ট দেখে বোঝা যায় ও আমার প্রতি দুর্বল। এতে এখন অনেকটাই ভালোবেসে ফেলেছে। তাই আমি কখনোই অন্তরের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করিনি। আমি খেয়াল করছি অন্তর আমাকে অনেক মেসেজ দিত, কিন্তু রিপ্লাই না পাওয়ায় এখন আর তেমন মেসেজ দেয় না। কিন্তু আমি কখনো অন্তরের মেসেজের রিপ্লাই তো দূরের কথা, সিনও করতাম না। শুধু যে অন্তরের মেসেজ তা কিন্তু না, অন্য কোনো মেয়ের মেসেজও করতাম না সিন। কারণ আমি কখনোই চাইতাম না কোনো মেয়ের সাথে কথা বলতে। আর এমনিতেও আমি কোনো মেয়ের সাথে কথা বলি না। কিন্তু ভাগ্যের কি খেলা যে অন্তরাকে বাসে চড়া অবস্থায় প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। আর সেই কিনা আমার সেই পাঠিকা যে আমাকে দিনের পর দিন মেসেজ দিত, এমনকি কমেন্টও নিজের মনের ভাব প্রকাশ করার চেষ্টা করতো। কিন্তু আমি সবসময় ইগনোর করে এসেছি। আমার সবকিছু কেমন যেন স্বপ্ন স্বপ্ন লাগছে। মনে হচ্ছে আমি কোনো স্বপ্ন দেখছি, আর কিছুক্ষণ পরে আমার ঘুমটা ভেঙে যাবে। আমি সত্যি বিশ্বাস করতে পারছি না অন্তরে আমার সেই পারিকা, যাকে দিনের পর দিন সব মেয়েদের মতো ইগনোর করে এসেছি। কিন্তু আর না, আমি অন্তরকে কখনোই কষ্ট পেতে দেবো না, এবং আমিও কষ্ট পাবো না। আর আমি জানি আসিফের মনে ক্ষণিকের জন্য অন্তরের প্রতি ভালো লাগার জন্ম নিয়েছে। কিন্তু আমি যতদূর জানি আসিফ তো বৃষ্টিকে ভালোবাসে, তাও ছোটবেলা থেকেই। কিন্তু হঠাৎ ও বৃষ্টির কথা ভুলে গিয়ে কিনা অন্তরাকে বিয়ে করতে চাচ্ছে। আমি সেদিন আসিফ আর বৃষ্টির দিকে তাকিয়ে ঠিক বুঝতে পেরেছিলাম ওদের মধ্যে কিছু তো একটা আছে, নাহলে ওরা এভাবে দুজন দুজনের দিকে তাকিয়ে লজ্জা পেত না। পরে জানতে পারলাম ওরা ছোটবেলা থেকেই একে অপরকে অনেক ভালোবাসে, কিন্তু কখনোই বলতে পারেনি। আর সেই কারণটা ওরাই ভালো জানে। কিন্তু আসিফ হঠাৎ এই কাজটা ঠিক করছে না। আসিফ নিজেও জানে ও এই কাজটা ঠিক করছে না, কিন্তু তবু অন্তরার প্রতি ওর ক্ষণিকের আবেগে অন্তরাকে বিয়ে করতে চাচ্ছে। কিন্তু আমি তো অন্তরাকে অনেক ভালোবেসে ফেলেছি, কখনোই ওকে বলতে পারবো না। আর আমি এখন পুরোপুরি নিশ্চিন্ত অন্তরা আমাকে ভালোবাসে, কিন্তু ও তো আমাকে কখনোই দেখেনি, তাই চিনতে পারেনি। কারণ আমি কখনোই আমার ফেস কারোর সামনে নিয়ে আসিনি, যেই কারণে আমাকে কেউই আজ পর্যন্ত দেখতে পায়নি এবং চেনেও না। অন্তর যদি আমাকে চিনতো তাহলে হয়তো আমাকে দেখার সঙ্গে সঙ্গে আনন্দে প্রায় আত্মহারা হয়ে পড়তো। যাই হোক, আমি আর এভাবে পরিচয় গোপন করবো না। যাওয়ার আগেই আমি আমার পরিচয় অন্তরাকে দিয়ে দেবো। তারপর দেখবো অন্তরা কি বলে। অন্তরা কি সত্যি আমাকে ভালোবাসে, নাকি এমনি লেখক হিসেবে পছন্দ করে। আমি কতটা ভেবে মোবাইলটা পকেটে রাখতে যাবো, তাই হুট করে মনে পড়লো অন্তরা তো আমাকে অনেক মেসেজ দিয়েছিল। একটু চেক করে দেখি ও কি বলেছে। কথাটা ভেবে মেসেঞ্জারে গিয়ে অন্তরার ইনবক্সে ঢুকেই আমি অনেকটা অবাক হয়ে গেলাম, কারণ এতগুলো মেসেজ। আমি অন্তরার মেসেজগুলো দেখতে দেখতে অনেকটা উপরে গেলাম। আর যেটাই চোখে পড়লো, অন্তরা আমাকে প্রায় 2 বছর আগে প্রথম একটা মেসেজ দিয়েছিল। যে মেসেজটা হচ্ছে, এজ এ মিস্টার লেখক সাহেব, গল্পটা বেশ ভালোই লেখেন। আমি কখনো গল্প পড়িনি, কিন্তু হঠাৎ আপনার গল্প দেখে একটা গ্রুপে পড়ছিলাম, আর সে থেকেই আপনার প্রতি ভালো লাগা সৃষ্টি হয়েছে। যে কারণে গ্রুপ থেকে শুধু আপনার আইডিতে চলে আসলাম। তারপরে ঠিক 2 দিন পরের মেসেজ, এই যে মিস্টার লেখক সাহেব, গল্প লিখছেন ভালো কথা, গল্পের মধ্যে এত রোমান্টিকতা দেখান কেন, যে কেউ তো আপনার প্রেমে পড়ে যাবে। পরের দিনের মেসেজ, সত্যি আপনার গল্পগুলো যতই পড়ছি ততই মুগ্ধ হচ্ছি। জানি না কবে যে মুগ্ধ হতে হতেই আপনার প্রেমে পড়ে যায়। সেদিনের রাতের মেসেজ, এই যে মিস্টার লেখক সাহেব, আপনার গল্পগুলোর মধ্যে কেমন যেন এক অদ্ভুত মায়া জড়িয়ে আছে। যতই পড়ছি ততই মুগ্ধ হচ্ছি, পড়তেই মন চায়। সত্যি বলতে এই মুহূর্তে আমারও খুব ইচ্ছে হচ্ছে, জানি না কিভাবে লিখবো, কিন্তু খুব লিখতে মন চাইছে। আমি অন্তরার মেসেজগুলো দেখে কি বলবো কিছু বুঝতে পারছি না। অন্তরা ঠিক এভাবেই 2 বছর ধরে আমার গল্প পড়ছে এবং মেসেজ দিয়েছে, কিন্তু আমি সবার মতো অন্তরার মেসেজও ঝুলিয়ে রেখেছিলাম, সিনও করিনি। কিন্তু আর না, আজ থেকে হয়তো অন্তরা তার মেসেজের সঠিক রিপ্লাই পাবে। আর আমি যে অন্তরার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছি সেটা হয়তো অন্তরা খেয়াল করেনি। তাই আমি অন্তরাকে ছোট একটা মেসেজ লিখলাম, কেমন আছেন অন্তরা। আমি জানি না অন্তরার অনুভূতি কেমন হবে, কারণ আমি অন্তরার নাম ধরে মেসেজ দিয়েছি। তারপর আমি মোবাইলটা পকেটে রেখে বাড়ির ভিতরে গেলাম। আমি বাড়ির ভেতরে যেতে দেখলাম সবার খাওয়া শেষ। তে আসে আমাকে দেখেই বলল, কিরে, কোথায় গিয়েছিলি? এই তো একটু বাইরে গিয়েছিলাম, ভালো লাগছিল না। কেন, কি হয়েছে? না তেমন কিছু না। আচ্ছা ঠিক আছে, আয় একটু বসি, তার কিছুক্ষণ থেকে বাসায় চলে যাব।
আমি আর কোনো কথা না বলে আসিফের সঙ্গে সোফায় বসলাম। আর তখন আসিফের ছোট মামা আসিফকে বলল, আসিফ, তোকে যেটা বলেছি সেটা যেন মনে থাকে, সব কিছু কিন্তু তোর হাতে। ঠিক আছে মামা, আমার মনে থাকবে। আর আপনারা কোনো চিন্তা করবেন না, আমি সব কিছু সামলে নেব। আমি তাদের কথা শুনে বুঝতে পারলাম তারা কোন বিষয়ে কথা বলছে, কিন্তু কিছু না বলে চুপচাপ রইলাম। এদিকে অন্তরা আনিকাকে বলল, যেই হাসিফ ভাইকে নিজের বড় ভাইয়ের মতো দেখে এসেছি, তাকে কিভাবে বিয়ে করব ভাবলেই তো লজ্জা লাগে। থাক আপু, তাহলে দরকার নেই। বাবাকে আজকেই সবকিছু খুলে বলবো, তাহলে আর সমস্যা হবে না। ঠিক বলেছিস, বাবাকে আজকেই সবকিছু বলতে হবে। আচ্ছা আপু, বাবা না হয় এ বিয়েতে অমত করবে, কিন্তু সেই লেখক ভাইয়ের সাথে কিভাবে কথা বলবে? আর সে যদি বিবাহিত হয় তখন কি হবে? সে কখনোই বিবাহিত না, কারণ সে কখনোই বলেনি তার বউ আছে। আর সে গল্পের মাধ্যমে উল্লেখ করেছে সে আজ পর্যন্ত একটা রিলেশনও করেনি। তাহলে তো ঠিকই আছে। আচ্ছা আপু, সেই লেখক ভাইয়ের নাম কি? তার নাম নীরব, আইডিতে নীরব আহমেদ দেওয়া আছে। আচ্ছা আপু শোনো, আমার একটা ছেলে ফ্রেন্ড আছে, সেও লেখক। আর ও আমাকে বলেছে ওর সাথে নাকি অনেক লেখক লেখিকার সাথে অ্যাড আছে। তাই এমনটা হতে পারে ওর সাথে নীরব ভাইয়েরও অ্যাড আছে। আনিকার কথা শুনে অন্তরা অনেকটা খুশি হয়ে বলল, সত্যি? হ্যাঁ আপু সত্যি, দাঁড়াও আমি তোমাকে ওর নাম্বার দিচ্ছি। তুমি ওর সাথে কথা বলো এবং সব কিছু শেয়ার করো, তাহলে হয়তো কিছু জানতে পারবে। হ্যাঁ, সেটাই ভালো হবে, ওর নাম্বার দে। কথা বলে অন্তরা ওর মোবাইলটা হাতে নিয়ে ডাটা অন করতে টুং টুং করে অনেকগুলো মেসেজ আসলো। যে মেসেজের মধ্যে আমার মেসেজও ছিল। অন্তরা আমার মেসেজটা খেয়াল করেনি। আর এমনিতেও অনেকগুলো মেসেজ দেখে মেসেঞ্জারে ঢুকতেই আমার মেসেজটা ওর চোখে পড়লো। অন্তরা আমার মেসেজটা দেখে অনেকটা অবাক হয়ে তাকিয়ে রইলো। অন্তরা বিশ্বাসই করতে পারছে না আমি ওকে মেসেজ দিয়েছি। অন্তরা অবাক হয়ে তাকিয়ে আছে, আর সেটা আনিকা দেখে বলল, কি হয়েছে আপু, এভাবে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছো কেন? অন্তরা কোনো কথাই বলছে না। আনিকার কথা শুনে আনন্দে মিটে মিটে হাসতে লাগলো। অন্তরাকে এভাবে হাসতে দেখে আনিকা উকি দিয়ে মোবাইলের দিকে তাকিয়ে দেখলো নীরব আহমেদ নামের আইডি থেকে মেসেজ এসেছে। তাই আনিকার সঙ্গে সঙ্গে জোরে চিল্লিয়ে হাসতে হাসতে বলল, আপু, নীরব ভাইয়া তো মেসেজ দিয়েছে। অন্তরার চোখে মুখে আনন্দের ছাপ ফুটে উঠলো। তারপর সরাসরি ইনবক্সে ঢুকে দেখলো আমি অন্তরাকে বলেছি, কেমন আছেন অন্তরা? অন্তরা আমার মেসেজ দেখে সরাসরি লিখে বলল, আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। এতদিন তেমন ভালো ছিলাম না, কিন্তু এখন আমি অনেক অনেক হ্যাপি। এদিকে আমার ডাটা অন ছিল, তাই মেসেজ আসতেই পর থেকে মোবাইলটা বের করে দেখি অন্তরা মেসেজ দিয়েছে। আমি অন্তরের মেসেজটা দেখে বললাম, ও আচ্ছা, তাহলে এই মুহূর্তে আপনি অনেক হ্যাপি তাই তো? আমি সরাসরি রিপ্লাই দিয়েছি বলে অন্তরা অনেকটা খুশি হয়ে হাসতে হাসতে আনিকাকে বলল। আনিকা দেখ, সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়েছে। কথাটা শুনে আনিকা হাসতে হাসতে বলল, আপু তাড়াতাড়ি রিপ্লাই দাও। তখন অন্তরা রিপ্লাই দিয়ে বলল, হ্যাঁ সত্যি, এই মুহূর্তে আমি অনেক অনেক হ্যাপি। তো হ্যাপি হবার কারণটা জানতে পারি? হ্যাঁ অবশ্যই, কারণ এই মুহূর্তে আমার হ্যাপি হওয়ার কারণটা আপনি নিজেই। অন্তরার কথা শুনে মনের মধ্যে ভালো লাগে কাজ করছে। এখন একটু শান্তি অনুভব হচ্ছে, কারণ যা ভেবেছিলাম সেটাই সত্য হলো। অন্তরা এখনো আমাকে ভালোবাসে, কিন্তু কখনো বলতে পারেনি। তারপর আমি অন্তরের মেসেজে রিপ্লাই দিলাম। সেটা আবার কীভাবে সম্ভব? অন্তরা আমার মেসেজ দেখে মিনিমিটে হেসে বলল, হ্যাঁ সম্ভব, কারণ আপনি মানুষটাই যে আমার হ্যাপিনেস। আমি অন্তরের মেসেজ দেখে সরাসরি মিটি মিটি হেসে, আর আসিফ আমাকে এভাবে মিটি মিটি হাসতে দেখে ভ্রু কুঁচকে বলল, কি রে, কি হয়েছে? আমি আসিফের কথা শুনে সরাসরি অন্তরের কথা শুনে কোনো রিপ্লাই না দিয়ে চুপ করলাম। কি বলবো বুঝতে পারছি না। আর তখন অন্তর আবার মেসেজ দিয়ে বলল, আচ্ছা, আপনি তো সবাইকে জানিয়ে দিয়েছেন 7 দিনের জন্য গ্রামের বাড়িতে যাচ্ছেন, তো আপনার বাসার সবাই কেমন আছে? আমি অন্তরের মেসেজ দেখে হাসি বন্ধ করে রিপ্লাই দিলাম, জি আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। এদিকে অন্তরের বাবা আসিফকে বলল, আচ্ছা আসিফ, যেটা বলেছি মনে থাকে যেন, একটুও ভুল করা যাবে না। না না মামা, একটুও ভুল হবে না, আপনারা নিশ্চিন্তে থাকেন। এদিকে আসিফের বড় মামা বলল, হ্যাঁ আমি জানি আসিফ কাজটা করতে পারবে। আসিফের প্রতি আমার পুরোপুরি বিশ্বাস আছে। আসিফ ওর মামাদের সঙ্গে কথা বলছিল, আর মামি তখন মেসেঞ্জারে ঢুকে দেখলাম অন্তরের মেসেজে বলল, আলহামদুলিল্লাহ, ভালো থাকলেই ভালো। তো মিস্টার লেখক সাহেব, আমাদের মাঝে ফিরবেন কবে? আমি অন্তরের মেসেজ দেখে বললাম, আপনি চাইলে আজ এই মুহূর্ত থেকেই। আমার মেসেজ দেখে অন্তরের সঙ্গে সঙ্গে মুখে হাত দিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে।
কি বলবে বুঝতে পারছে না। তাই আনিকাও মেসেজটা দেখে অবাক হয়ে অন্তরার দিকে তাকিয়ে বলল। আপু, অন্তরা কিছু না বলে ভাবতে লাগলো কি বলবে, তারপর কি যেন একটা ভেবে বলল, আমি চাইলে মানে? বুঝলাম না। না মানে বললাম আপনারা চাইলে আজ এই মুহূর্ত থেকেই আপনার কাছে ফিরে আসবো। অন্তরা আবারও আমার মেসেজ দেখে অবাক হয়ে তাকিয়ে আছে, কিছুই বুঝতে পারছে না কি বলবে। তখন আনিকা অন্তরাকে বলল, আপু তার কথা কেমন যেন একটা রহস্য খুঁজে পাচ্ছি। কি বলছে কিছুই তো বুঝতে পারছি না। হ্যাঁ, আমিও তো কিছু বুঝতে পারছি না, হঠাৎ এভাবে কথা বলছে কেন? কথাটা বলে অন্তরা কি যেন একটা ভেবে সঙ্গে সঙ্গে আনন্দের একটা হাসি দিয়ে বলল, আচ্ছা, আপনি কি আমার মেসেজগুলো দেখেছেন? হ্যাঁ সবগুলো মেসেজ দেখেছি। সত্যি? হ্যাঁ আমি সত্যি আপনার মেসেজগুলো দেখেছি। কি যে বলবো বুঝতে পারছি না। সত্যি আজ আমার খুব আনন্দ হচ্ছে। বুঝেছি। তো এখন কি করছেন আপনি? তেমন কিছু না, পড়াশোনার পাশাপাশি আপনাকে ফলো করি। আমি অন্তরের কথা শুনে একটু অবাক হয়ে বললাম, আমাকে ফলো করছেন মানে? এই তো, আপনাকে ফলো করেই তো গল্পের উপন্যাস লিখি, সেটাই বললাম। ও আচ্ছা, বুঝতে পেরেছি। তো আপনি কি করেন ভাইয়া? আমি আপাতত একটা জব করি আর পাশাপাশি একটু লেখালেখি, এতেই দিন পার হচ্ছে। হুম, বুঝতেই পারছি, ভালোভাবেই আপনার দিনগুলো কাটছে। হ্যাঁ তা তো অবশ্যই। আচ্ছা আপনার কি মন খারাপ? অন্তরা আমার মেসেজ দেখে আনিকার দিকে একবার তাকিয়ে বলল, না না, আমার মন থাকবে কেন? আজকে আমি অনেক অনেক হ্যাপি। আমি অন্তরের মেসেজ দেখে একটু হেসে বললাম, আমি কিন্তু মানুষের মন পড়তে পারি, আর কেউ যদি আমাকে মেসেজ দেয় তাহলেও তার মনের খবর বলতে পারি। সত্যি নাকি মজা করছেন? সত্যি বলছি, কারণ আপনার মেসেজ দেখেই বোঝা যাচ্ছে একটু আগে আপনার অনেক মন খারাপ ছিল, তাই হয়তো খুব কেঁদেছেন। আমার মেসেজ দেখে অন্তরা অনেকটা অবাক হয়ে আনিকার দিকে তাকিয়ে বলল, আরে এটা কিভাবে সম্ভব? একটা মানুষ না দেখে সবকিছু কিভাবে বলতে পারে? হ্যাঁ আপু, আমিও তো বুঝতে পারছি না। আচ্ছা, আপনি কিভাবে জানলেন আমি একটু কেঁদেছি? কিছু কিছু কথা জানতে হয় না, অনুভব করতে হয়। ঠিক তেমনই আমিও অনুভব করছি আপনার খুব মন খারাপ ছিল, তাই কেঁদেছেন। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, একটু আগে আমার অনেক মন খারাপ ছিল, তাই কেঁদেছি। কিন্তু আপনার মন খারাপের কারণটাও অনুভব করতে পারছি। অন্তরা এবং আনিকা এবার অনেকটা অবাক হয়ে বলো, তাই অন্তরা কৌতূহলী হয়ে বলো, আচ্ছা বলুন তো, সেই কারণটা কি? সেই কারণটা হচ্ছে আপনার বাবা যে ছেলের সাথে আপনার বিয়ে ঠিক করেছে তাকে আপনি বিয়ে করতে চাচ্ছেন না। অন্তরা এবং আনিকা আমার মেসেজ দেখে পুরোপুরিভাবে অবাক হয়ে একজন আরেকজনের দিকে তাকিয়ে রইলো। আর তখন আনিকা বলল, আপু আমি নিশ্চিত সে তোমাকে চেনে এবং তোমার সম্পর্কে সব জেনেই তোমাকে মেসেজ দিয়েছে। হ্যাঁ, সেটাই তো মনে হচ্ছে, কিন্তু সে কে আর কিভাবে বা এত কিছু জানলো? আপু আমি নিশ্চিত সে আমাদের পরিচিত কেউ হবে, না হলে এটা কিভাবে সম্ভব? অন্তরা আনিকার কথা শুনে সঙ্গে সঙ্গে বলল, দেখুন ভাইয়া, আমি এবার ঠিক বুঝতে পারছি আপনি আমাকে ভালো করেই চিনেন এবং আমার সম্পর্কে সব কিছু জেনেই মেসেজের পর রিপ্লাই দিয়েছেন। তাই বলছি, প্লিজ আপনার পরিচয়টা দিন, আমার জন্য ভালো হবে। আমি অন্তরের কথা শুনে বললাম, হ্যাঁ আপনি ঠিকই ধরছেন, আমি আপনাকে চিনি এবং সবকিছু জেনেই মেসেজ দিয়েছি, কিন্তু আমি গতকালও জানতাম না এটা আপনার আইডি। যখন জানতে পারলাম তখন আমি অবাক হয়েছি, কারণ আর কিছু না বলেই মেসেজটা পাঠিয়ে দিলাম, যেটা দেখে অন্তরা বলল, কি সেই কারণ? আর আপনি আমার সম্পর্কে কিভাবে জানেন? আপনি কি আমাকে দেখেছেন? আমি অন্তরের মেসেজে রিপ্লাই দিতে যাব তার আগে আসিফ বলল, নীরব চল উঠি। আমি আসিফের কথা শুনে সঙ্গে সঙ্গেই রিপ্লাই না দিয়ে মোবাইলটা হাতে রেখেই বসা থেকে দাঁড়িয়ে আসিফের মামাকে বললাম, আচ্ছা আঙ্কেল, তো আমরা যাই, ইনশাআল্লাহ আবার দেখা হবে। আমার কথা শুনে আসিফের বড় মামা বলল, হ্যাঁ বাবা, অবশ্যই দেখা হবে। আর এবার থেকে আসিফ যখনই এখানে আসবে তুমি ওর সঙ্গে চলে আসবে, কেমন? জি আঙ্কেল আসবো। কথাটা বলে আসিফের মামিদের কাছ থেকে বিদায় নিলাম। আমরা চলে যাব বলে তারা আমাদের কাছেই ছিল, তারাও বললো আসিফের সঙ্গে আমাকে আবারও আসতে। তারপর আমি আর আসিফ সবার কাছ থেকে বিদায় নিয়ে বাসা থেকে বের হব। ঠিক তখনই অন্তর এবং আনিকা সিঁড়ি বেয়ে দৌড়ে নিচে নেমে আসিফকে ডাক দিল। আসিফ ভাইয়া? অন্তরা এভাবে নিচে নেমে আসিফকে ডাক দিতে দেখে সবাই অন্তরের দিকে তাকালো, আর তখন আমরা অন্তরের ডাক শুনে ঘুরে অন্তরের দিকে তাকালাম। আমি অন্তরকে দেখে ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম, আর তখন অন্তরা আমার দিকে একবার তাকিয়ে আসিফকে বলল, আসিফ ভাইয়া, কোথায় যাচ্ছ? আসিফ অন্তরের কথা শুনে একটু অবাক হয়ে সবার দিকে এক নজর তাকিয়ে বলল, চলে যাচ্ছি, কোনো কিছু বলবি?
চলে যাচ্ছি, কোনো কিছু বলবি? অন্তরা আসিফের কথা শুনে আমার দিকে একবার তাকিয়ে বলল। হ্যাঁ ভাইয়া, তোমার সাথে আমার কিছু কথা আছে। আসিফ অন্তরের কথা শুনে একটু অবাক হলো, কারণ অন্তরা হঠাৎ কি এমন কথা বলবে যে কারণে এভাবে বলছে। অন্তরের কথা শুনে অন্তরের বাবা বলল। কি হয়েছে অন্তরা? আসিফের সাথে কি কথা বলবি? বাবা, আমি একটা কথাই বলতে চাই, এই বিয়েটা আমার পক্ষে করা সম্ভব না। অন্তরের কথা শুনে সবাই অন্তরের দিকে তাকিয়ে আছে অবাক হয়ে। কেউ কখনো ভাবতে পারেনি অন্তরা এই বিয়েতে এভাবে অমত করবে। তাই শুনে অন্তরের বাবা কথা শুনে অন্তরাকে একটু ধমক দিয়ে বলল। অন্তরা, কি বলছিস এগুলো? তুই কি জানিস এই বিয়েটা না হলে আমাদের ভাই বোনের সম্পর্কটা নষ্ট হয়ে যাবে? অন্তরের বাবার কথা শুনে সঙ্গে বলল। হ্যাঁ বাবা জানি, কিন্তু তোমরা কেন বুঝতে পারছো না? এই বিয়েটা কোনো ছেলে খেলা না যে বলেই হয়ে গেল আবার বলেই ভেঙে গেল। এই বিয়েটা হচ্ছে পুরো জীবনের একটা অংশ। যেই আসিফ ভাইকে ছোট থেকে বড় ভাইয়ের চোখে দেখে এসেছি, তাকে কিভাবে বিয়ে করব? ভাবলেই তো লজ্জায় মরে যেতে ইচ্ছে করে। আসিফ অন্তরের কথা শুনে অনেকটা লজ্জায় পড়ে গেল। মাথাটা নিচু করে মনে মনে বলতে লাগলো, হ্যাঁ তাই তো, এটা আমি কি করতে যাচ্ছিলাম? ছোট থেকে তো আমি অন্তরকে বোনের চোখে দেখতাম, আর অন্তর আমাকে বড় ভাইয়ের চোখে দেখতো। তাহলে আজ আমার কি এমন হলো যে আমি আমার অন্তরাকে বিয়ে করার ডিসিশন নিয়ে নিলাম? একটা বারের জন্য জানতে চাইলাম না অন্তরের এই বিয়েতে মত আছে কিনা। অন্তরের কথা শুনে কেউ কোনো কথা বলছে না, সবাই নীরবে তাকিয়ে আছে। কারণ অন্তরা তো ঠিকই বলেছে যে আসিফকে অন্তরা ছোট থেকে বড় ভাইয়ের চোখে দেখে এসেছে, তাকে কিভাবে বিয়ে করবে এটা তো লজ্জার বিষয়। আর সবাই এটা ভেবেই লজ্জায় পড়ে গেল, তাই কোনো কথাই বলছে না। সবাই চুপচাপ থাকতে দেখে অন্তরা আবারও বলল। আমি জানি আমার এভাবে কথাটা বলা ঠিক হয়নি, কিন্তু কি করব বলো? এই বিয়েতে আমার একটুও মত নেই। আসিফ ভাইকে আমি বিয়ে করতে পারবো না, কারণ তাকে আমি নিজের বড় ভাইয়ের চোখে দেখি। অন্তরের কথা শুনে আসিফ মনে মনে অনেক কিছুই ভেবে নিজের কাছেই লজ্জায় পড়ে গেল। তাই আসিফ অন্তরের কথা শুনে বলল। অন্তরা, আমাকে ক্ষমা করে দে প্লিজ। এই বিয়েটা আমিও করছি না, আর দোষটা আমারই ছিল। আমি যদি আগেই মামাকে না করে দিতাম তাহলে এমনটা হতো না। না না ভাইয়া, ক্ষমা চাইছো কেন? ভুল তো মানুষেরই হয়, আর এখানে লজ্জা পাওয়ারও কিছু নেই। সব কিছু তো ক্লিয়ার হয়েই গেল। হ্যাঁ ঠিক বলেছিস, ভুল মানুষেরই হয়। কথাটা বলে আসিফ ওর দুই মামাকে উদ্দেশ্য করে বলল। মামা, আপনারা কোনো চিন্তা করবেন না। আমি থাকতে আম্মু এবং আপনাদের সম্পর্কটা কখনোই নষ্ট হতে দেব না। আমি আম্মুকে ভালোভাবে বোঝাবো, তাহলে সে নিশ্চয়ই বুঝবে। আসিফের কথা শুনে আসিফের বড় মামা বলল। আসিফ, তোর উপর আমাদের ভরসা আছে বাবা। আমরা জানি তুই পারবি, আর এই বিষয়টা নিয়ে আমরা সত্যি অনেক লজ্জিত। দয়া করে তুই কিছু মনে করিস না। কথাটা বলা শেষ হতেই অন্তরার বাবা বলল। হ্যাঁ আসিফ, আমরা আসলে অনেক লজ্জিত। তুই কিছু মনে করিস না বাবা। না না মামা, আমি কিছুই মনে করি নাই। ভুলটা তো আমারই ছিল। তখন যদি আমি অমত করতাম তাহলে এসব কিছুই হতো না। আসিফের কথাটা অন্তরা বলল। আচ্ছা ভাইয়া, বাদ দাও এসব, যা হওয়ার হয়ে গেছে। এখন এইগুলো নিয়ে কথা না বললেই ভালো হয়। আমি কিছু বলছি না, কারণ এখানে আমি কিছুই বা বলতে পারি? অন্তরার দিকেও তাকালাম না, মাথা নিচু করে হাতের নখগুলো খুঁটে খুঁটে দেখছিলাম। আর যখন অন্তরা আমার দিকে তাকিয়ে আসিফকে বলল। আচ্ছা ভাইয়া, ওনার নাম্বারটা যেন কি? অন্তরার কথা শুনে সবাই আমার দিকে তাকালো, আর তখন আমিও কিছুটা অবাক হয়ে অন্তরার দিকে একবার তাকিয়ে সবার দিকে এক নজর তাকিয়ে দেখি সবাই আমার দিকে তাকিয়ে আছে। আর তখন আসিফ অনেকটাই ফ্রি মাইন্ডে বলল। ওর নাম? আরে ওর নাম নীরব, আমার ছোটবেলার বন্ধু। অন্তর আসিফের কথা শুনে আমার দিকে কেমন ভাবে যেন তাকিয়ে মিটে মিটে হাসতে লাগলো, যা দেখে কিছুটা লজ্জায় পড়ে গেলাম। অন্তর হয়তো বুঝতে পেরেছে, তাই এভাবে আমার দিকে তাকিয়ে মিটে মিটে হাসছে। আনিকাও হাসছে। আর তখন আসিফ বলল। আচ্ছা, তো আমরা কি এখন চলে যাব নাকি একটু পর যাব? আসিফের কথা শুনে আসিফের বড় মামা বলল। এখন আর তোদের যাওয়ার দরকার নেই। সন্ধ্যার পর আমি এবং তোর ছোট মামাও তোর সঙ্গে তোদের বাসায় যাব। আসিফ কথাটা শুনে অনেকটা খুশি হয়ে বলল। সত্যি আপনারা আমার সাথে যাবেন? হ্যাঁ সত্যি যাব, এখন ভিতরে আয়। তারপর আমরা ভেতরে গিয়ে সোফায় বসলাম। সবাই আমাদের কাছে এসে বসেছে, কিন্তু অন্তর একটু দূরে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। অন্তর হয়তো আমাকে চিনতে পেরেছে, তাই এভাবে তাকিয়ে আছে। আসিফ এবং ওর মামা মামি সবাই কথা বলছে আর হাসাহাসি করছে। আমি চুপচাপ বসে আছি। আনিকা আসিফের সাথেই বসেছে, সেও আমার দিকে তাকিয়ে মিটে মিটে হাসছে। আমি কি করব বা করবো বুঝতে পারছিলাম না। ঠিক তখন মনে পড়লো সেই স্পর্শের অনুভূতির কথা, যেটা আমি সেই নদীর বালি চড়ে গিয়ে অন্তরের প্রতি মুগ্ধ হয়ে লিখেছিলাম। তাই মোবাইলটা বের করে নোটবুক থেকে সেই লেখাটা কপি করে আর এতে পোস্ট করে দিলাম। এখন হয়তো আমাকে নিজ থেকে কিছু বলতে হবে না। অন্তরে যখন এই কথাগুলো দেখবে
তখন ঠিক বুঝতে পারবে আমি তাকে কতটা ভালোবাসি। তখন আমাকে নিজ থেকে পরিচয়টাও দিতে হবে না। এখানে অনেক মানুষজন, তাই আমি নিজ থেকে অন্তরের সাথে সরাসরি একাকি কথা বলতে পারবো না, কারণ সবাই বিষয়টা অপছন্দ করবে। আমি আমার অনুভূতিটা পোস্ট করে মোবাইলটা পকেটে রেখে দিলাম। আর তখন দেখলাম অন্তরা মোবাইলে কি যেন দেখছে। পোস্টটা দেখছে নাকি অন্য কিছু বুঝতে পারছি না। আমি আমার মতো মাথাটা নিচু করে চুপচাপ বসে এলাম। কিছুক্ষণ পর হুট করে অন্তরা আমাদের সামনে এসে আমাদেরকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইলো, যা দেখে সবাই অবাক হয়ে অন্তরা দেখে তাকাচ্ছে। আসিফও কিছু বুঝতে পারছে না। হঠাৎ অন্তরা আমাদের কাছে এসে ভেবে আমার দিকে তাকিয়ে আছে কেন। তাই আসিফ অন্তরার দিকে একবার তাকিয়ে আমার দিকে তাকালো। আর তখন অন্তরার বাবা বলল, অন্তরা কি হয়েছে মা, কিছু বলবি? অন্তরার বাবার কথা শুনে আমাদেরকে চোখটা সরিয়ে ওর বাবার দিকে তাকিয়ে বলল, বাবা, তোমার সাথে আমার কিছু কথা আছে, একটু এদিকে আসো। কথাটা বলেই অন্তরা পেছনে ফিরে না তাকিয়ে একটু দূরে সোজা কিচেনের রুমের দিকে যেতে চলে গেল, যা দেখে সবাই অবাক হয়ে অন্তরার দিকে তাকিয়েছে। তখন অন্তরার বাবা সবার উদ্দেশ্যে বলল, পাগলি মেয়ে কখন যে কি করে। কথাটা বলে অন্তরার পেছন পেছন কিচেন রুমে যেতে লাগলো। আমি এখনো বুঝতে পারছি না অন্তরা কি করতে চাচ্ছে। অন্তরা কি আমার পোস্টটা পড়ছে নাকি পড়েনি, আর ওর বাবার সাথে কি বা কথা বলবে, যা বলার জন্য সবার আড়ালে চলে গেল। আমার এখন অনেকটাই লজ্জা করছে, মনে চাচ্ছে এখান থেকে বাইরে চলে যাই, কিন্তু এখন যদি আমি বাইরে যাই তাহলে সবাই অন্য কিছু ভাববে। সবাই চুপচাপ বসেছিলাম, আর তখন দেখলাম অন্তরা এবং ওর বাবা কিচেন রুম থেকে বের হলো। অন্তরা সোজা সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল, আর ওর বাবা সবার সামনে আসলো। অন্তরার বাবার মুখ দেখেই বোঝা যাচ্ছে তার মাথায় একটু চিন্তা ভয় করছে, কিন্তু সেই চিন্তাটা কি বুঝতে পারছি না। অন্তরাকে ভেবে সিঁড়ি বেয়ে উপরে চলে যেতে দেখে সবাই আরেকটু অবাক হলো। তাই সবাই অন্তরার দিকে এক নজরে তাকিয়ে অন্তরের বাবার দিকে তাকালো। আর তখন অন্তরের বাবাকে একা আসতে দেখে তার বড় ভাই মানে আসিফের বড় মামা বলল, কিরে হামিদ, কি হয়েছে? তোকে এমন দেখাচ্ছে কেন? আর অন্তরাই বা তোকে কি বললো? অন্তরার বাবা তার বড় ভাইয়ের কথা শুনে একটু আমতা আমতা করে বলল, না মানে ভাইজান, একটা বিষয় জানতে পারলাম যেটা জানা খুব দরকার ছিল। অন্তরা সবার সামনে বলতে পারছিল না, তাই আমাকে একাকি বলল। তাহলে বল, আমরা সবাই তো এখানেই আছি। অন্তরার বাবা তার বড় ভাইয়ের কথা শুনে আমার দিকে তাকিয়ে বলল, এখন আমি কিছুই বলবো না, যা বলার নীরব বলবে। অন্তরের বাবার মুখে এই কথা শুনে সবাই অনেকটা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইলো, আর আমি তো পুরো শক খেয়ে গেলাম। অন্তরের বাবা কি দিকে তাকালাম, আর তখন আসিফ বলল, মামা, আমি তো কিছুই বুঝতে পারছি না। কি এমন কথা যেটা নীরব জানে অথচ আমরা জানি না? অন্তরের বাবা আসিফের কথা শুনে আমার কাছে এসেই আমার দু কাঁধে হাত রেখে আমাকে দাঁড় করিয়ে আমার দিকে তাকিয়ে বলল, লজ্জা পাওয়ার কিছুই নেই বাবা, তুমি আমাদের আপন ভেবে সবকিছু বলতে পারো, কারণ আমি সবকিছু জানতে পেরেছি। অন্তরের বাবার কথা শুনে কি বলবো কিছু বুঝতে পারছি না। তার মানে অন্তরের বাবার সাথে সবকিছু শেয়ার করছে, আর সেটাই অন্তরের বাবা আমাকে মুখ থেকে শুনতে যাচ্ছে। আসিফ অন্তরের বাবার কথা শুনে বস থেকে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে বলল, দোস্ত, চুপ করে থাকিস না, সত্যিটা বল, কি হয়েছে? আমি আসিফের কথা শুনে আসিফের দিকে তাকিয়ে বললাম, আসলে আমি গতকাল অবধি অন্তরকে চিনতাম না, আজই দেখলাম এবং চিনতে পারলাম, কিন্তু অন্তর আমাকে প্রায় 2 বছর আগে থেকে চেনে। আমার কথা শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। আর তখন অন্তরের চাচ্চু বলল, আমি একজন লেখক, তাই অনেক মানুষই আমার গল্প উপন্যাস পড়ে, আর সেই মানুষের মধ্যে অন্তরা আছে। বিগত 2 বছর ধরে অন্তরা আমার গল্প পড়ে আসছে। অন্তরা প্রথম থেকে আমার গল্পগুলো পড়ে, আমার প্রতি মুগ্ধ হয় এবং ভালোবেসে ফেলে, যা আমার অজানা ছিল। অন্তরা প্রতিদিন আমার গল্প পড়তো এবং আমাকে মেসেজ দিত, কিন্তু আমি কখনো সিন পর্যন্ত করতাম না। আসলে আমি কারো মেসেজের রিপ্লাই দিতাম না, তাই অন্তরের মেসেজেরও রিপ্লাই কখনো দেয়নি। অন্তরা আমার গল্প পড়ে অনুপ্রেরণা পেয়ে সেও গল্প লিখতে শুরু করে, কিন্তু এটা তখনও আমার অজানা ছিল। এই 2 বছর অন্তরের সাথে আমার কখনো কথা হয়নি, এমনকি সেও আমাকে দেখেনি, কিন্তু তবুও পাগলের মতো ভালোবেসেছে, যা তখন আমার অজানা ছিল। এই তো চাঁদ রাতের ঘটনা। আমি যখন ঢাকা থেকে গ্রামে আসছিলাম তখন অন্তরা ওই বাসে এসেছে, কিন্তু সিট পাইনি বলে আমি আমার সিটটা ওকে দিয়ে দিয়েছিলাম। অবশ্য অন্য কেউ হলেও এই কাজটাই করতাম, কারণ একটা মেয়ে এত যানজটের মধ্যে কষ্ট করে দাঁড়িয়ে যাবে আর আমি বসে বসে তা দেখবো, এটা কখনোই মানতে পারবো না। তাই আমি নিজে দাঁড়িয়ে থেকে গ্রামে এসেছি। আমার কথা শুনে সবাই আমার দিকে তাকিয়ে আছে, কেউ কোনো কথা বলছে না। তাই আমি নিজের মতোই সব সত্যিটা বলে দিলাম সবাইকে। গতকাল থেকে শুরু করে আজ যা যা হয়েছে সবকিছু সবাইকে খুলে বললাম, যা শুনে সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। সবার চোখে মুখেই আমাদের সাথ দেখা যাচ্ছে, মনে হচ্ছে তারা সত্যিই খুব খুশি হয়েছে। আসিফ আমার কথা শুনে সঙ্গে সঙ্গে বলল, তার মানে সেই বাসের মেয়েটা অন্তরাই ছিল, কিন্তু তুই সেটা আগে বলিসনি কেন? বলিনি কারণ অন্তরা তোর বোন হয়, তাই ভেবেছিলাম কথাটা বললে তুই রাগ করবি। আমার কথাটা শোনার সঙ্গে সঙ্গেই অন্তরা চাচ্চু বলল, আরে বোন হয়েছে তো কি হয়েছে, বোনকে কি বিয়ে দিতে হবে না নাকি?
আমি তার কথা শুনে কিছু বললাম না, একটু লজ্জা পেয়ে মাথাটা নিচু করে রইলাম। আর তখন অন্তরার বাবা বলল, দেখো বাবা, আমার মেয়েটা তোমাকে সত্যি অনেক ভালোবাসে, তাই আমি বা আমরা কেউই চাইবো না ওর ভালোবাসার মানুষকে ছাড়া ও কষ্ট পাক। তাই আমরা সবাই যেহেতু বিষয়টা জানতে পেরেছি, তখন আর দেরি করতে চাই না। কারণ তুমি যদি বলো তাহলে তোমাদের ফ্যামিলির সাথে আজই আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আমি অন্তরের বাবার কথা শুনে কি বলবো কিছু বুঝতে পারছি না। আর তখন আনিকার দিকে চোখ যেতে দেখি আনিকা উপর দিকে তাকিয়ে মিটে মিটে হাসছে। তাই আমি মাথাটা ঘুরিয়ে উপর দিকে তাকিয়ে দেখি অন্তরা উপর থেকে দাঁড়িয়ে সবকিছু শুনে আনন্দে ছটফট করছে। আমি অন্তরাকে দেখে মুচকে হাসলাম, যেটা দেখে অন্তরা লজ্জা পেয়ে দৌড়ে ওর রুমে চলে গেল। তারপর কিছুক্ষণ সবার সঙ্গে কথাবার্তা বলে আমি আসিফ আর আসিফের দুই মামা আমাদের গ্রামে চলে আসলাম। আসার সময় অন্তরের সাথে দেখা হয়েছে, এমনকি এই মেসেজেও কথা হয়েছে, কিন্তু লজ্জার কারণে সরাসরি কথা বলতে পারেনি। আসিফের দুই মামা প্রথমে আসিফের বাসায় গিয়েছে, কারণ তাদের ছোট বোনকে তারা অনেক ভালোবাসে। আর আনন্দের বিষয় এটাই, এত বছর পর বড় ভাইদের দেখে আসিফের মা সব অভিমান ভুলে কান্না করতে করতে তাদের জড়িয়ে ধরেছে। তারা আবার তাদের সব অভিমান ভুলে একত্র হয়েছে। আসিফের দুই মামা আমার এবং অন্তরের বিষয়টা আসিফের মাকে বলতেই আসিফের মা অনেকটা খুশি হয়ে বলল, আরে এটা তো অনেক খুশির বিষয়, আর আমাদের নীরব ছেলেটা সত্যি অনেক ভালো। এই যুগে এমন ছেলে ভাগ্যের জোরেও পাওয়া যায় না। অন্তরের জন্য নীরব সব দিক থেকেই ঠিক আছে। তাই আমিও দেরি করতে চাই না, আগামীকালে ওদের বিয়েটা সম্পন্ন করতে চাই। আসিফের মায়ের কথা শুনে আসিফের দুই মামার অমত করলো না, সোজা আসিফের মাকে নিয়ে আমাদের বাসায় চলে আসলো। তারপর আর কি, যা হবার তা তো হয়েই গেল। আম্মু সবকিছু শুনে এক কথায় আনন্দে রাজি হয়ে গেল, যে কারণে ঠিক স্বপ্নের মতোই আমাদের অন্তরের বিয়েটা হয়ে গেল। ভাবতেও পারিনি এত তাড়াতাড়ি একদিনের মধ্যেই বিয়েটা হবে। যাক, আলহামদুলিল্লাহ, অবশেষে বিয়েটা হয়েই গেল। বউ আমার বাসর ঘরে লম্বা ঘোমটা টেনে বসে আছে, হাতে মেহেদি, পায়ে আলতা, পরনে লাল বেনারসি, পুরো খাটটাও ফুল দিয়ে সাজানো। সব মিলিয়ে মনোমুগ্ধকর পরিবেশ। আমি আসিফ এবং আরো কিছু বন্ধুরা মিলে বাইরে আড্ডা দিচ্ছিলাম আর হাসাহাসি করছিলাম। রাত তখন প্রায় 11টা ছুঁই ছুঁই। তখন ছোট বোন লামি এসে আমার দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে আছে। বুঝতেই পারছি কেন এসেছে। সবাই লামিকে দেখে হাসাহাসি বন্ধ করে আমাকে বলল, যা বন্ধু, ভাবি একা একা বসে আছে, অনেক রাত হয়েছে, না গেলে আবার ভয় পাবে। কথাটা বলে সবাই হাসতে লাগলো। আমি ওদের হাসাহাসি দেখে বললাম, মনে রাখিস, বিয়ে কিন্তু তোরাও করবি। কথাটা বলেই চলে আসলাম, আর ওরা আমার কথা শুনে হাসাহাসি করছে। আমি লামিয়ার সঙ্গে আমার ঘরের সামনে আসতেই লামি মিটে মিটে হেসে চলে গেল, কিন্তু হঠাৎ কেমন যেন লজ্জা লাগছে, আবার একটু একটু ভয়ও করছে। কিছুক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে থেকে একটু সাহস জুগিয়ে নিলাম। তারপর আস্তে আস্তে দরজাটা খুলে ভেতরে ঢুকতেই পুরোপুরি অবাক হয়ে গেলাম। আর আমার বউ কই? ঘরে তো বউ নেই। বাসর ঘরে তো বউ খাটের উপরেই বসে থাকে, কিন্তু আমার বউ তো দেখতেই পাচ্ছি না। তাই সঙ্গে একবার ভাবলাম খাটের নিচে দেখি আছে কিনা, যে ভাবা সেই কাজ। দরজাটা খোলা রেখেই খাটের নিচে উকি দিয়ে দেখলাম বউ নাই। তাই হায় হুতাশ করে যে না উঠে আম্মুকে ডাকতে যাব, ঠিক তখনই হুট করে বউ আমার সামনে এসে আমাকে ধাক্কা দিয়ে খাটের উপরে ফেলে দিল। অন্তর আমাকে ধাক্কা দিতেই আমি একটা ভয় পেয়ে ও মাগো বলেই খাটের উপর পড়ে গেলাম। তাৎক্ষণিক তাকে দেখে অন্তর হাসছে। আমি কিছু বলতে যাব তার আগে অন্তর আস্তে আস্তে জটর লাগিয়ে আমার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আমার কাছে আসতে লাগলো। আমি অন্তরকে এইভাবে আমার দিকে আসতে দেখে ভাবলাম আজকে আমি শেষ। আমি অন্তরকে এইভাবে আসতে দেখে ঢোক গিলতে গিলতে বললাম, অন্তর তুমি? হ্যাঁ, আমি। কেন অবাক হচ্ছেন? আরে অবাক হয়েছে মানে কি? আমি তো ভয় পেয়ে গেছি। আমি তো ভয় পাওয়ার জন্যই এমনটা করেছি। কথা বলে ঠিক আগের মতোই গভীর দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আমার কাছে আসতে লাগলো। ভাবসাব সুবিধার মনে হচ্ছে না, আমার যে কি হবে আল্লাহ জানে। আমি ভয়ে ঢোক গিলতে গিলতে বললাম, ওগো কি হয়েছে গো তোমার? তুমি এভাবে আমার দিকে তাকিয়ে আসছো কেন? অন্তর আমার কথা জবাবে রোমান্টিক একটা হাসি দিয়ে আস্তে আস্তে বলল, আমাকে প্রেমের রোগে ধরেছে। এই 2টা বছরে বুকের মধ্যে প্রচুর পরিমাণে ভালোবাসা জমিয়ে রেখেছি, যা আজ গুনে গুনে ফেরত দেব। আর সহ্য হচ্ছে না, আমার ভালোবাসা খুবই ক্ষুধার্ত। আমি অন্তরের কথা শুনে পুরোপুরি ভাবে অবাক হয়ে তাকিয়ে মনে মনে বলতে লাগলাম, কি সাংঘাতিক মেয়ে রে ভাই, আজ আমি মনে হয় শেষ। 2 বছরের ক্ষুধার্ত ভালোবাসা কি কম নাকি? আমাকে যদি এখন সবগুলো গুনে গুনে ফেরত দেয় তাহলে তো আমি মরেই যাব। ওর ভালোবাসা, এই ভালোবাসা তো খেয়েই ফেলবে। তারপর আমি ভয়ে ঢোক গিলতে গিলতে অন্তরকে বললাম, ওগো তোমার এই জমিয়ে রাখা 2 বছরের ক্ষুধার্ত ভালোবাসা যদি আমাকে গুনে গুনে ফেরত দাও তাহলে তো আমি মরেই যাব। অন্তরা এবার আমার কাছে এসে খাটের উপর উঠে আমার দুপাশে দুহাত রেখে ভর দিয়ে আমার বুকের উপরে তার বুকটা রাখলো। অন্তরার বুকের স্পর্শ আমার বুকে লাগতে খানিকটা কেঁপে উঠলাম। ভয়ে বুকটা ধুক ধুক করছে, কি করবে কিছুই বুঝতে পারছি না। ঠান্ডা থাকা সত্ত্বেও ঘেমে যাচ্ছি। আর তখন অন্তর আমার চোখের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে রইলো। আমি অন্তরের চোখের দিকে তাকাতেই আমার বুকটা আরো বেশি ধুকপুক করছে, গলা শুকিয়ে আসছে। মনে হচ্ছে এই মুহূর্তে 10 লিটার পানি তো আমার কিছু হবে না। আমি জানি একজন লেখক বা লেখিকা অনেক রোমান্টিক হয়, কিন্তু অন্তরা এতটা রোমান্টিক হবে কোনো কল্পনাও করতে পারিনি। আমি কি করবো কিছু বুঝতে পারছি না। ঠিক তখনই অন্তরা আস্তে আস্তে বিড়বিড় করে বলল,
আমি হারিয়ে যেতে চাই তোমার এই সাগরে, ডুবে যেতে চাই গভীর তলদেশে। খুঁজে নেবে কি আমায় তোমার ওই গভীর তলদেশ থেকে? আমি অন্তরের কথা শুনে নিজের মধ্যে অন্যরকম এক অনুভূতি লক্ষ্য করলাম, যে অনুভূতি পুরোপুরিভাবে ভিন্ন। আমি তাৎক্ষণিক অন্তরের কপালের ছোট ছোট চুলগুলো সরিয়ে তার ডান গলাটা ধরে বললাম, আমিও হারিয়ে যেতে চাই তোমার হাত ধরে, অজানা এক শহরে, যেখানে থাকবো শুধু তুমি আর আমি। কথাটা বলতেই অন্তর আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। তারপর হালকা মাথাটা উঠিয়ে আমার চোখের দিকে তাকিয়ে কেমন যেন নেশায় পড়ে গেল। আমি অন্তরের চোখের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে নেশায় পড়ে গেলাম। তাই আস্তে আস্তে অন্তর ঠোঁটের সাথে আমার ঠোঁটটা মিলিয়ে হারিয়ে যেতে লাগলাম সেই অজানা শহরে, যেখানে থাকবো শুধু আমি আর অন্তরা।